এই ক্লাসটা অনেকটা। তো আমার পরিচয়টা আমি দিয়ে নিই, আপনারা অলরেডি সবাই আমাকে চিনেন। আমি ডক্টর আকিব হোসেন। আমি ভাই বর্তমানে একটু সাউন্ড আসছে, সবাইকে কাইন্ডলি একটু মিউট করতে বলেন। জি, আচ্ছা, যেটা বলছিলাম যে আমি বর্তমানে রেসিডেন্সি কোর্সে রয়েছে বিএসসি এর মধ্যে, আমার সাবজেক্ট নেফ্রোলজি। বিগত আরো একটি ক্লাস আপনাদের সঙ্গে আমাদের দেখা হয়েছিল ফার্মাকোলজি, আজকে ক্লাস জেনেটিক্স। তো শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ইন্ডেক্সে কোনো কাজ নাই, আমি ডিরেক্টলি টার্মিনোলজি চলে যাচ্ছি। টার্মিনোলজি পড়ার গুরুত্ব কি বা এখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে সেটা বলে আমি শুরু করব। ফার্স্ট অফ অল, টার্মিনোলজি আমাদের জানতে হবে এই চ্যাপ্টার বোঝার জন্য। টার্মিনোলজি এইগুলো জানলে আমাদের পরবর্তীতে প্রতিটা প্রশ্ন বা প্রতিটা স্টেম বুঝতে সুবিধা হবে। দ্বিতীয়ত, এখান থেকে যদিও প্রশ্ন আসেনি, তবে প্রশ্ন যে কোনো সময় আসতে পারে যে হোয়াট ইজ অ্যালিল, বা অ্যালিল বলতে কি বোঝায়, লোকাস বলতে কি বোঝায়। একটা স্টেম দিয়ে 5টা স্টেম এখান থেকে আসতে পারে। এখানে আমি যেগুলো মার্ক করেছি আপনারা সেগুলো একটু দাগ দিয়ে নিবেন, এগুলো ইম্পর্টেন্ট। প্রথম থেকে আমি শুরু করছি। হেরিডিটি অর ইনহেরিটেন্স বলতে কি বোঝায়? খুব সহজে বলতে এটা হলো একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে তার অর্জিত গুণাবলী ট্রান্সমিট করাকে বলা হয় হেরিডিটি, অর্থাৎ প্রসেস অফ ট্রান্সমিশন অফ ক্যারেক্টার ফ্রম ওয়ান জেনারেশন টু নেক্সট। Gene, basic unit of inheritance by which characteristics are passed from one generation to next generation. তাহলে অলরেডি এটা আমাদের ক্লিয়ার। সেটা হচ্ছে জিন বলতে ইউনিট, এই যে ক্যারেক্টার গুলো ক্যারি করতেছে তার একটা ইউনিট হচ্ছে জিন। আমাদের হেরিডিটি বুঝতে পেরেছি, জিন কি আমাদের কাছে ক্লিয়ার। যদিও এই ব্যাপারগুলো আমরা ক্লাস 9-10 থেকে জেনে আসছি। জেনেটিক্স, the science of heredity and variation. Then locus, locusটা ইম্পর্টেন্ট কিছুটা। সাইট অফ জিন, ক্রোমোজোম। আপনারা যারা শুনতেছেন একবার আমার সাথে মিউট করা অবস্থায় বলে ফেলবেন, হোয়াট ইজ লোকাস? সাইট অফ জিন অন এ ক্রোমোজোম। ক্রোমোজোমের যে স্থানে জিন থাকে সেই জায়গাটাকে আমরা বলছি লোকাস। এরপরে দেখি অ্যালিল, alternative form of a gene occupying in the same locus on a particular chromosome. একটা ক্রোমোজোমের দুইটা ব্যান্ড থাকতেছে বা দুইটা হ্যান্ড থাকতেছে, তো এক লোকাসে যা থাকতেছে তার অপোজিট লোকাসে যা থাকতেছে এই পেয়ারটাকে অ্যালিল বলছে। অর্থাৎ দুইটা জিনের যে সেট, একটাকে অপরটার অ্যালিল বলছে। সিঙ্গেল জিন ডিসঅর্ডার, এটা আমরা সবাই জানি, যখন মাত্র একটা জিনের প্রবলেম হয়, যেটা মেন্ডেলিয়ান যে ইনহেরিটেন্স রয়েছে এটাকে ফলো করে, মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সকে ফলো করে যে সকল জেনেটিক ডিসঅর্ডার, তাদেরকে আমরা সহজে বলি সিঙ্গেল জিন ডিসঅর্ডার। নাও প্লিওট্রফি, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। মিউটেশন অফ এ সিঙ্গেল জিন বাট ওয়াইড স্প্রেড ইফেক্ট। এটা বলতে কি বোঝানো হয়? যখন একটা জিন বিভিন্ন সিস্টেমের কাজের জন্য দায়ী থাকবে এবং সেখানে ডিফেক্ট হলে মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট হচ্ছে, এটাকে আমরা বলছি প্লিওট্রফি। যেমন মারফান সিনড্রোমে, মারফান সিনড্রোমে শুধুমাত্র একটা সিস্টেম কিন্তু ইনভলভ হয় না, কয়েকটা সিস্টেম ইনভলভ হয়। যেমন আমাদের লেন্সের ডিসলোকেশন হয়, সেরেব্রাল কিছু ফিচার পাই, সাথে স্পাইনাল ফিচার পাই। অর্থাৎ একটা জিন আমাদের মাল্টিপল ক্যারেক্টারিস্টিক্স শো করছে, এটাকে আমরা বলতে পারি সিঙ্গেল জিন ডিসঅর্ডার বা প্লিওট্রফি। সরি, প্লিওট্রফি বলতেছি। আচ্ছা, জেনেটিক হেটেরোজেনেসিটি, হোয়াট ইজ দ্যাট? Mutation in the severity in subsequent generation and age of onset of disease each as early as compared to parents. তাহলে যে হেটেরোজেনেসিটি বলতে বোঝাচ্ছে যখন একটা জিন বা একটা ডিজিজ বিভিন্ন ক্যারেক্টার বা বিভিন্ন ম্যানিফেস্ট করতেছে তার প্যারেন্টস কে আর্লি এজে, সেটাকে আমরা জেনেটিক হেটেরোজেনেসিটি বলতে পারছি। নাও রিডিউস পেনিট্রেন্স, তো এখান থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা দেখতে পাচ্ছি অ্যালিল, প্লিওট্রফি, এক্সটেন্সিবিলিটি। তো পেনিট্রেন্স এখানে এবং এক্সটেন্সিবিলিটি এই দুই জায়গায় কিছু কথা লিখে নেবেন। পেনিট্রেন্স expressed as
karyotyping. Penetrance expressed as karyotyping or genotyping. লিখতে পারছেন? Penetrance expressed as karyotyping or genotyping. লিখতে পারছেন? সাইফুল ইসলাম ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে? ডক্টর সাইফুল ইসলাম, জি ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওটাকে লিখতে পেরেছেন যে জেনেটিক পেনিট্রেন্স বলতে আমি কি বুঝিয়েছি? জাস্ট এই কথাটা লেখেন, পেনিট্রেন্স expressed as karyotyping or genotyping. আর expressibility এখানে লিখেন যে expressibility refers to phenotyping. তাহলে পেনিট্রেন্স karyotype এবং expressibility ফিনোটাইপের সাথে সম্পর্কযুক্ত। ক্লিয়ার? আচ্ছা, আপনার কোন রেসপন্স করেন প্লিজ। ডক্টর স্বাগত দাস ভাইয়াকে শুনতে পাচ্ছেন আমাকে? ডক্টর স্বাগত দাস একটু আনমিউট করবেন। ডক্টর আশিকুর রহমান ভাইয়া শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করবেন। মিউট বলি, আমি আনমিউট করতে বলেছি। বা উর্মিনাথ আপু শুনতে পাচ্ছেন? আপু ভাইয়া শুনতে পাচ্ছি। এখানে কি আচ্ছা। রেড মার্ক করা গুলো কি ইম্পর্টেন্ট বললেন? জি জি, এগুলো ইম্পর্টেন্ট বলেছি। আর পেনিট্রেন্স এটা আমি লিখে নিতে বলেছি, লিখতে পেরেছেন? হ্যাঁ, লিখতে পেরেছি। আচ্ছা, তাহলে এখন আমি এটা এক্সপ্লেইন করব। শুধু লিখলেই হবে না, বুঝতে হবে। প্লিজ সবাই খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আচ্ছা, পেনিট্রেন্স হচ্ছে যখন একটা ডিজিজ একটা জিনের মাধ্যমে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যাচ্ছে, সেটা তার জিনোমকে বা ওই জিনকে অফস্প্রিং কতটুকু ইনভলভ করতেছে, সেটা হচ্ছে অফস্প্রিং। সেটা হচ্ছে পেনিট্রেন্স। তাহলে প্যারেন্টস থেকে একটা ডিজিজ যখন কোনো অফস্প্রিং এ যাচ্ছে, সেটা তার জিনকে বা জেনোটাইপকে কতটুকু ইনভলভ করছে, সেটা হচ্ছে পেনিট্রেন্স। আচ্ছা, আপনারা প্লিজ সব মিউট করে রাখবেন। যখন কথা বলার প্রয়োজন হবে তখন আনমিউট করবেন প্লিজ। ভাইয়া আপনি সবাইকে মিউট করে দেন। আপু আমি মিউট করেছি অলরেডি একবার, আরো একবার করলাম। যাই হোক, তো পেনিট্রেন্সটা হোপফুলি বুঝতে পেরেছি। এক্সপ্রেসিবিলিটি হচ্ছে, ভাইয়া আরেকবার যদি কাইন্ডলি বলতেন। হ্যাঁ আমি বলবো, এই ট্রফি পেনিট্রেন্স এক্সপ্রেসিবিলিটি সবকিছু আমি একবার বলবো। এই চারটা বলে আমি পরে যাব। ভ্যারিয়েবল এক্সপ্রেসিবিলিটি এটা কি? যখন আমরা তো বুঝতে পারছি পেনিট্রেন্স কি, একটা ডিজিজ যখন কোনো অফস্প্রিং এর জিনোটাইপে যাচ্ছে, এরপরে কতটুকু ম্যানিফেস্ট হবে, কতটুকু প্রকাশ পাবে, বা ওই ডিজিজ কতটুকু শো করছে, এটাই হচ্ছে এক্সপ্রেসিবিলিটি। ক্লিয়ার? তাহলে দেখেন অ্যালিল, এই চারটা আমি আরেকবার বলে দিচ্ছি, অন্যগুলো আর বলতেছি না। অ্যালিল অ্যালিল হচ্ছে যখন দুইটা জিন থাকতেছে সেম ক্রোমোজোমের অল্টারনেটিভ স্পেসে, সেটাকে বলতেছে অ্যালিল। এটাকে আপনারা পেয়ার হিসেবে বলতে পারেন। Alternative form of a gene occupying in the same locus on a particular chromosome. তাহলে দুইটা ক্রোমোজোমের সেম লোকাসে যে জিনের পেয়ার থাকছে, তাকে আমরা একে অপরের অ্যালিল বলছি। এরপরে প্লিওট্রফি। প্লিওট্রফি যখন একটা জিন তার এক্সপ্রেসিবিলিটি অনেক বেশি, কয়েকটা ইফেক্টের জন্য সে দায়ী, তখন কি হবে? ওই জিনের যখন মিউটেশন হবে তখন ওয়াইড স্প্রেড ম্যানিফেস্টেশন আমরা পাচ্ছি, যেমন মারফান সিনড্রোমে আমরা পাই। তাহলে কি লিখেছে দেখে ফেলি, মিউটেশন অফ এ সিঙ্গেল জিন বাট ওয়াইড স্প্রেড ইফেক্ট, যেটা আমি অলরেডি বলে ফেলেছি। এখন পেনিট্রেন্স এক্সপ্রেসিবিলিটি। পেনিট্রেন্স হচ্ছে যখন একটা ডিজিজ বা একটা জিন তার অফস্প্রিং এর জিনোটাইপকে কতটুকু ইনভলভ করছে, সেটা হচ্ছে পেনিট্রেন্স। এই পেনিট্রেন্স যখন কমে যাচ্ছে সেটাকে আমরা বলছি রেডিউস পেনিট্রেন্স। আপনারা অলরেডি লিখে ফেলেছেন পেনিট্রেন্স রিভিলড অ্যাজ ক্যারিওটাইপিং বা পেনিট্রেন্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ ক্যারিওটাইপিং অর জিনোটাইপিং। আর এক্সপ্রেসিবিলিটি সেটা হচ্ছে ডিজিজটা কতটুকু প্রকাশ পাচ্ছে, সেটা ফিনোটাইপের সাথে সম্পর্কযুক্ত। এটাকে আমরা ভ্যারিয়েবল কখন বলবো? যখন সেটা তার
প্যারেন্টস থেকে বেশি হচ্ছে কমও হচ্ছে, কোন নির্দিষ্ট কিছু নাই, সেটাকে আমরা বলছি ভ্যারিয়েবল এক্সপ্রেসিবিলিটি। ক্লিয়ার? একটু রেসপন্স করবেন প্লিজ। জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা এরপরে দেখি আমরা মোজেসিজম, তার আগে ছিল মোজাইসিজম। তো মোজাইসিজম বলতে আসলে কি বোঝায়? Two different cell lines are derived from a single gene or single zygote। অর্থাৎ যখন আমাদের কয়েক ধরনের ক্রোমোজোমের মিক্সিং হচ্ছে, এটাকে মোজাইসিজম বলতেছে, এটাকে আমরা বলতেছি মোজাইসিজম। নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জেনেটিক কোড, এটাকে আপনারা 3 স্টার দিবেন। জেনেটিক কোড, এটাকে আপনারা 3 স্টার দিবেন। কি কি আছে সেটা একটু দেখে ফেলি। It is the same for all kind of living organism, so it is specific। লিখে নেবেন, এটা স্পেসিফিক। It is universal। Any change in the arrangement of a base of a codon lead to defective function of a protein। তাহলে এই জেনেটিক কোড থেকে প্রোটিন তৈরির জন্য তারা সিগন্যাল দিচ্ছে। তাহলে এই জেনেটিক কোডে যখন কোনো ডিফেক্ট হবে, তখন প্রোটিনেও আমরা ডিফেক্ট পাচ্ছি। এরপর নন ওভারল্যাপিং, দেন কমালেস। নন ওভারল্যাপিং বলতে এই যে তিনটা সেট বলছি আমরা, যেমন এ ইউজি বা জি ইউ এ, এটা আরেকটাকে মার্চ করবে না। দেন কমালেস, এই জেনেটিক কোডগুলো সাজানো থাকে, এর মধ্যে আমরা কোনো কমা দিব না। চেঞ্জ অফ অ্যারেঞ্জমেন্ট অফ বেস লিডস টু ডিফেক্টিভ প্রোটিন, যেটা অলরেডি বলা হয়েছে। নাও নিচের পয়েন্টগুলো একটু মার্ক করবেন, খুব সম্ভবত আপনার লেকচার শিটে কয়েকটি নাই। ট্রিপল কোড, ট্রিপল কোড বলতে আমি বললাম যে তিনটা সেট আমরা বলেছি, এ ইউজি বা জি ইউ এ, এটাকে আমরা বলছি ট্রিপল কোড। দেন ডিজেনারেট কোড, তো ডিজেনারেসি বা এটা একটু পরে আমরা বলবো, সরি এটা একটু পরে যখন সলভ করব তখন এটা নিয়ে আমরা ডিটেলস বলবো। আচ্ছা এরপরে দেখেন চেইন ইনিশিয়েশন, চেইন টার্মিনেশন। চেইন ইনিশিয়েশন বলতে কি বোঝায়? একটা কোডন বা জেনেটিক কোড একটা প্রোটিন চেনের জন্য প্রথমে ইনিশিয়েট করতে পারে, আবার সে টার্মিনেটও করতে পারে। এই সিগন্যাল গুলো জেনেটিক কোডের মধ্যে বা কোডনের মধ্যে থাকবে। আচ্ছা আরেকটা বাদ পড়েছে, সেটা হচ্ছে নন অ্যাম্বিজাস। নন অ্যাম্বিজাস, অ্যাম্বিজাস বলতে কি বোঝায়? অ্যাম্বিজাস বলতে অস্পষ্ট বোঝায়, আর নন অ্যাম্বিজিয়াস বলতে এখানে স্পষ্ট বোঝাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা জেনেটিক কোড যে প্রোটিন গুলা কোড করছে তাদের জন্য সে খুবই স্পষ্টভাবে কোড করছে। ঠিক আছে, খুব সহজে বাংলায় বলতেছে আসলে। প্লয়েডি ডিনোটস নাম্বার অফ ক্রোমোজোম সেট। ভেরি গুড, ভেরি ইম্পর্টেন্ট। একটা ক্রোমোজোমে যে সেট থাকে সেটাকে বলা হচ্ছে প্লয়েডি। যেমন n = 23 ক্রোমোজোম, হিউম্যানে আমাদের একটি প্লয়েডি বলতে 23 ক্রোমোজোমকে বোঝানো হচ্ছে। হ্যাপ্লয়েডে বলতে একটা সেট, ডিপ্লয়েড বলতে 23 ক্রোমোজোমের দুইটা সেট, অর্থাৎ 46 ক্রোমোজোম। স্লাইডটা বড় করা যায়? স্লাইডটা আছে না, দেখতেছি। ভাই এখন কি দেখতে পাচ্ছেন ভাইয়া? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন ট্রিপ্লয়েড, এটা বলতে 3n বোঝাচ্ছে। এখানে ক্রোমোজোম নাম্বার কয়টা থাকতেছে? এনিওয়ান, যে ভাই কথা বলেন উনি বলেন, আমি নামটা দেখতে পাই নাই, ভাই একটু বলেন। যখন 3n বলতেছি এখানে ক্রোমোজোম নাম্বার কতটি থাকছে? ভাই একটু রেসপন্স করবেন। 3n, যদি আমি বলি ট্রিপ্লয়েড বা 3n, এখানে ক্রোমোজোম নাম্বার কয়টা? এনিওয়ান? হ্যাপ্লয়েডে 23, ডিপ্লয়েডে ট্রিপ্লয়েডে কি হবে? সরি ভাইয়া ট্রিপ্লয়েডে হচ্ছে 69। ভেরি গুড, আপনারা রেসপন্স করেন। রেসপন্স করলে এই ব্যাপারগুলো মনে থাকবে অনেক দিন, আপনাদের জন্য উপকার, যারা শুনতেছেন তাদের জন্য উপকারী। আচ্ছা সো এটা ক্লিয়ার। এখন খুবই ইম্পর্টেন্ট,
এই কয়েকটা টার্ম বুঝতে পারলে আপনার পরবর্তীতে যখন আমি ডিটেলস পড়াবো বুঝতে খুবই সুবিধা হবে। অ্যানুপ্লয়েডি, প্লয়েডি বুঝছি আমরা, এখন অ্যানুপ্লয়েডি কি সেটা দেখবো। Aneuploidy is the chromosome number that is not a multiple of 23. তো প্লয়েডি বলতে 23 ক্রোমোজোমের সেটগুলোকে বোঝাচ্ছি। যখন ক্রোমোজোম নাম্বার 23 মাল্টিপল হচ্ছে না সেটাকে আমরা অ্যানুপ্লয়েডি বলতে পারি। অর্থাৎ 47 যদি ক্রোমোজোম নাম্বার, সেটা অ্যানুপ্লয়েডি। 45 that is also aneuploidy. দেখে ফেলে the normal haploid number, it is caused most often by an addition or loss of one or more two chromosome. This change may result from non-disjunction of an or anaphase lag. এটা একটু পরে আমরা দেখব যে নন ডিসজাংশন কি এবং অ্যানাফেজ ল্যাগ কি। আপাতত আমরা অ্যানুপ্লয়েডি কি সেটা বুঝি। প্লয়েডি বলতে আমরা ক্রোমোজোমের সেটকে বুঝিয়েছি, তাই না? 23 সেট, এটা হচ্ছে প্লয়েডি। হ্যাপ্লয়েড মানে 23, ডিপ্লয়েড মানে 46, ট্রিপ্লয়েড মানে 69। যখন অ্যানুপ্লয়েডি বলবো তখন এই সেটের সমান নাম্বার থাকবে না, একটা বা দুইটা বেশি অথবা কম থাকবে, এটাকে বলছি আমরা অ্যানুপ্লয়েডি। অনেকে হয়তো মনে করতে পারেন যে ভাইয়া এক কথা কেন বারবার বলতেছেন। আসলে আমাদের ক্লাসে অনেকেই আছেন যারা এগুলো খুব ভালো বুঝেন, অনেকেই আছেন দীর্ঘদিন ব্রেকের পরে এই প্রথম পড়তে বসছেন। সো আমি যদি এগুলো এক্সপ্লেন না করি তাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। আবার অনেকেই আছেন যারা প্রথমবারের মতো এই ডিপ্লোমা ক্লাস করছেন, তো তাদের জন্য আমাকে একটু এক্সপ্লেন করতে হচ্ছে। আসলে আমার অনেক ঠান্ডা লাগছে, আপনারা বুঝতে পারতেছেন যে ন্যাজাল ভয়েস চলে আসছে অলরেডি। এই প্লয়েডি অ্যানুপ্লয়েডি এগুলো কিন্তু আমাদের শীটে নেই। হ্যাঁ আপু আমি জানি সেটা নাই, এগুলো একটু অ্যাড করা হয়েছে। তো আমি এগুলো স্ক্রিনশট দিয়ে দিব, যেগুলো অ্যাড করেছি আমি সেগুলো দিয়ে দিব। তবে এখানে খুব বেশি এক্সট্রা কিছু নাই, যেমন ফার্মাতে অনেক ছিল, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, এই জন্য এটা আমি লেকচার শিট থেকে দেখাচ্ছি। আচ্ছা এখন আমরা দেখব হোয়াট ইজ নন ডিসজাংশন। Non-disjunction is the failure of chromosome separate during meiosis or mitosis. Meiotic non-disjunction is the most common cause of aneuploidy. তো মিওসিস এবং মাইটোসিসের সময় ক্রোমোজোম দুটো সেপারেট হয়ে যায়, যখন এই সেপারেশন হচ্ছে না তাকে আমরা বলছি নন ডিসজাংশন। এবং মিওটিক নন ডিসজাংশন is the most common cause of aneuploidy. This process is responsible for disorders such as trisomy 21, the most common form of Down syndrome. আপনারা এগুলো একটু পরে দেখবেন। Anaphase lag. Anaphase lag results in the loss of a chromosome during meiotic or mitotic division. তাহলে নন ডিসজাংশনে কি ছিল? ক্রোমোজোম সেপারেট হতে পারছে না, আর অ্যানাফেজ লাগে একটা ক্রোমোজোম সেটা লস হয়ে যাচ্ছে, এটাকে বোঝা যাচ্ছে। In the early embryonic life, this can result in mosaicism, in which an individual develops two lines of cells, one with a normal chromosome complement and another with monosomy, a single residual chromosome for the affected chromosome pair. So anaphase lag এর যদি আমি বলি যে নাটশেল কি, নাটশেল হচ্ছে একটা ক্রোমোজোম লস হচ্ছে যার জন্য মোজাইসিজম হয়, এটা হচ্ছে anaphase lag। আর নন ডিসজাংশনে ক্রোমোজোম সেপারেট হতে পারছে না এবং সেটা আমাদের মোস্ট কমন কজ অফ aneuploidy. Clear? জি স্যার। ভাইয়া পাশের আচ্ছা, thank you. নিউট্রিশন বারটা ক্লোজ করে দিলে মনে হয় স্লাইডটা ভালো দেখা যেত। পাশেরটা ক্লোজ করতে হয় কিভাবে ভাই একটু বলেন, আমি ক্লোজ করে দিব। ক্লোজ দিলে হয়ে যাবে? হ্যাঁ ক্লোজ দিলে চলে যাওয়ার কথা। আচ্ছা দেখি, এই তো চলে গেছে। ভাই এবারে ক্লিয়ার দেখতে পাচ্ছেন? জি ভাইয়া এখন ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা তো এখন আমরা নন ডিসজাংশন এবং অ্যানাফেজ ল্যাগ বুঝতে পারছি। এখন দেখবো পলিপ্লয়েডি কি। তো প্লয়েডি কি বুঝছি, অ্যানাপ্লয়েডি কি এটা আমরা বুঝতে পেরেছি। এখন নাও পলিপ্লয়েডি। It is a condition when the number is increased by multiple or haploid chromosome other than diploid number. Triploidy is 3 times the haploid number and tetraploidy is 4 times. Is rarely compatible with life and usually results in spontaneous abortion. Polyploidy বলতে যখন দুইটার বেশি এই ক্রোমোজোমের সেট থাকছে সেটাকে আমরা পলিপ্লয়েডি বলছি, সেটা ট্রাইপ্লয়েডি বা টেট্রাপ্লয়েডি হতে পারে।
সরি। আচ্ছা, এখন দেখবো জেনেটিক কোড। এটা কোশ্চেন আমাদের আসছিল, এরপরে এসেছে জেনেটিক কোড ইজ অ্যাম্বিজিয়াস। এটা কি ফলস না ট্রু? রেসপন্স করবেন। ট্রু হবে। ট্রু হবে। নন অ্যাম্বিজিয়াস, এটা ফলস হবে। ফলস হবে, নন ফলস হবে। অ্যাম্বিজিয়াস বলতে কি বোঝায়? আপনি একটু লিখে নিন, বাংলা লিখেন। অস্পষ্ট। অস্পষ্ট। জেনেটিক কোড তো আমাদের অস্পষ্ট না, এটা অনেক বেশি স্পষ্ট। নন রিডান্ডেন্ট, এটা ফলস। রিডান্ডেন্ট এটা আমি বলবো, এটা কি বোঝাচ্ছে একটু পরেই বলছি। নন ওভারল্যাপিং, এটা কি হবে? ট্রু। 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 ইউনিভার্সাল। ইউনিভার্সাল ট্রু। ট্রু। কমালেস। ট্রু। ট্রু। যদিও অ্যান্সার দেওয়া আছে, তারপরও জিজ্ঞাসা করতেছি। এখন এখানে একটা প্রশ্ন থেকে যায় যে নন রিডান্ডেন্ট এটা বলতে কি বোঝানো হচ্ছে? redundancy or degeneracy in the genetic code means that most amino acids are specified by more than one mRNA codon. দেখেন যে কি বোঝাচ্ছে এখানে, যখন বেশিরভাগ অ্যামাইনো অ্যাসিডই একটার বেশি কোডন দিয়ে স্পেসিফাইড হয়, এটাকে বোঝাচ্ছে রিডান্ডেন্সি বা ডিজেনারেন্সি। For example, the amino acid mineral is specified by the codon UUU and UUC, and the amino acid leucine is specified by the codon CUU, CUC, CUA, and CUG. তাহলে এখানে নাটশেল হচ্ছে যে একটা অ্যামাইনো অ্যাসিড কয়েকটা কোডন দিয়ে স্পেসিফাইড হতে পারে, এই ঘটনাকে রিডান্ডেন্সি অর ডিজেনারেন্সি বলা হচ্ছে। আপনারা সবাই একটু মিউট করে রাখেন, আমি আবার মিউট করে দিচ্ছি, কথা বলার প্রয়োজন হলে আনমিউট করবেন। তাহলে আমি নেক্সটে চলে আসি। কারো কি বুঝতে অসুবিধা আছে কোনো এখানে টার্মিনোলজি? না ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। আসলে আমি যেভাবে বলছি এভাবে কিন্তু এই লেভেলে খুব অনেক কম লোকই বলবে এটা, ঠিক আছে? আপনাকে বুঝতে চেষ্টা করবেন। আমি আবারও বলছি, এত ভেঙে বলতেছি কারণ অনেকেই আছেন নতুন, এই জন্য খুব ভেঙে বলার চেষ্টা করছি আমি। আচ্ছা, এখন আমরা ক্রোমোজোম সম্পর্কে একটু জানবো। নাম্বার অফ ক্রোমোজোম ইজ কনস্ট্যান্ট। Each human somatic cell is 46 number of chromosome diploid or 2n. Number of chromosome in ova or sperm 2n or n haploid. এটা আপনারা সবাই জানেন, একটু মার্ক করে নিয়েন কারণ পরীক্ষার সময় খুব জানা জিনিসে ভুল হয়ে যায়। Size visible when cell is in meiotic or meiotic cell division. তাহলে ক্রোমোজোম কিন্তু আমরা নরমালি দেখতে পাই না, যখন এটা সেল ডিভিশন মাইটোটিক অর মিওটিক সেল ডিভিশনে যায় তখনই আমরা কেবলমাত্র দেখতে পারি। আচ্ছা, এরপরে কি অ্যাভারেজ সাইজ অফ ক্রোমোজোম ইন মেটাফেজ ইজ 5 মাইক্রোমিটার। একটু মার্ক করেন, আপনাদের মনে হতে পারে এটা আসবে কিনা, একটা এস্টিম হিসেবে চলে আসতেও পারে। আচ্ছা, এটা ফিগারটা একটু দেখবেন। এরপর আমরা কি শেপটা কেমন? শেপ হচ্ছে আমাদের ভি অর রড জে শেপ, ভি অর রড লং, ভি অর রড জে শেপ, যেটা এখানে বলা হয়েছে ভি অর রড জে শেপ হচ্ছে আমাদের ক্রোমোজোমের শেপ। আপনারা একটু একবার সবাই বলবেন ভি অর রড জে শেপ। মিউট করা অবস্থায় বলেন জে শেপ। স্ট্রাকচার শর্ট আর্ম ইজ পি, লং আর্ম ইজ কিউ। শর্ট আর্ম পি, লং আর্ম হচ্ছে কিউ দিয়ে প্রকাশ করে থাকি। তার সহজে মনে রাখতাম এসপি, এসপি এটা হচ্ছে শর্ট আর্ম ফর পি আর লং ফর কিউ। ক্লিয়ার? এখন সেন্ট্রোমিয়ার কি? Responsible for movement of chromosome during cell division towards a specific and essential region visible after condensation. তো সেন্ট্রোমিয়ার হচ্ছে একটা কনডেন্সড এরিয়া যেটা আমাদের যখন ডিভিশনে যায় তখন ভিজিবল হয়। Consist of DNA and proteins, spindle fiber and are attached. In anaphase, centromere divides longitudinally into two sister chromatids and move to opposite poles. খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যানাফেজ ফেজে ক্রোমোজোম এই সেন্ট্রোমিয়ারটা লংগিচুডালি ডিভাইড হচ্ছে এবং দুইটা ক্রোমাটিড বিভক্ত হয়ে তারা অপোজিট পোলে চলে যাচ্ছে। তাহলে এখানে মেসেজ কি? এটা অ্যানাফেজ
ফেজে সেন্ট্রোমিয়ার ডিভাইড হয় এবং এটা লঙ্গিটিউডিনালি ডিভাইড হচ্ছে। নাও ক্লাসিফিকেশন অফ ক্রোমোজোম। ক্রোমোজোমকে দেখেন যে আমরা কয়েকভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, সাবমেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক। তো প্রথমে মেটাসেন্ট্রিক থেকে আমি শুরু করব। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কি? মেটাসেন্ট্রিক ক্রোমোজোম হচ্ছে যে ক্রোমোজোমটা একটা যেখানে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝ বরাবর থাকছে। লং এবং শর্ট আর্মটাকে আমরা ভাবে ডিফাইন করতে পারি না, সেটাকে আমরা মেটাসেন্ট্রিক বলছি। সাবমেটাসেন্ট্রিক কি? যখন এটা মাঝ বা মিডল লাইন থেকে একটু উপরে চলে যাবে, দুই পাশে সমান থাকবে না, সেটাকে আমরা সাবমেটাসেন্ট্রিক বলছি। অ্যাক্রোসেন্ট্রিক কি? যখন এটা একদম টার্মিনালে চলে যাচ্ছে, একদম টার্মিনাল না, টার্মিনাল কিছুটা আগে দেখতে পাচ্ছেন ছবিতে, সেটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। আর টেলোসেন্ট্রিক কি? যখন সেটা একদম টার্মিনালে চলে যাচ্ছে, একদম এক মাথায় থাকছে, সেটাকে আমরা বলছি টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। ইন্ডিকেশন অফ ক্রোমোজোম অ্যানালাইসিস, এটা আপনার 2 স্টার দিবেন। ইন্ডিকেশন অফ ক্রোমোজোম অ্যানালাইসিস 2 স্টার দিবেন। কনজেনিটাল ম্যালফরমেশন ট্রু, অর্থাৎ কনজেনিটাল ম্যালফরমেশন পেলে আমরা ক্রোমোজোম অ্যানালাইসিস করতে পারি। মেন্টাল রোটেশন যদিও অলওয়েজ করা হয় না। রিপিটেড অ্যাবর্শন, সেক্স টার্মিনেশন, প্যারেন্টাল ডায়াগনোসিস, এই সকল ক্ষেত্রে আমরা ক্রোমোজোম অ্যানালাইসিস করে থাকি। এখন দেখবো টেলোমিয়ার, খুব বেশি ইম্পর্টেন্ট না, এখান থেকে কয়েকটা জিনিস আমি বলবো। ends of chromosome is made of special DNA. এই ক্রোমোজোমের এন্ডে যে স্পেশাল ডিএনএ থাকছে এটাকে বলা হচ্ছে টেলোমিয়ার। essential structure provides structural stability by sealing both ends. টেলোমিয়ার একটা ক্রোমোজোমের দুইটা এন্ডে থাকছে, protects both ends from damage, do not contain the codes or proteins. So খুবই ইম্পর্টেন্ট, এই 5 নাম্বারটা আপনারা মার্ক করেন প্লিজ। 5 নাম্বারটা মার্ক করবেন, ডু নট কন্টেন দ্য কোডস অর প্রোটিন। তাহলে টেলোমিয়ারে যে কোড থাকে তা প্রোটিন কোড করতে পারে না, ঠিক আছে? দে আর নট জিনস, দে আর নট জিনস, খুবই ইম্পর্টেন্ট। 5 এবং 6 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। নাও রিগার্ডিং হিউম্যান ক্রোমোজোম, হ্যাপ্লয়েড নাম্বার ইজ 23। এটা কি হবে? নয়ন ভাই রেসপন্স করেন, ডক্টর নয়ন। ফলস হবে ভাই। আচ্ছা, Applied female number somatic cell have all inactive X chromosome, এটা কি হবে? ট্রু। ট্রু। আচ্ছা, এরপর দেখেন টেলোমিয়ার ইজ দ্য মোস্ট কনস্ট্রিক্টেড পার্ট বা রিজিয়ন, এটা ফলস। তাহলে মোস্ট কনস্ট্রিক্টেড রিজন কি? ফলস বলতে হবে না, ফলস এই কিছুতে দেওয়া আছে। সেন্ট্রোমিয়ার, ভেরি গুড। 47XY plus 21 is an example of triploidy, এটা কি হবে? ট্রু। ট্রু। আচ্ছা, Y is not essential for male development, এটা ফলস, essential। ঠিক False. আছে, যে why তো থাকতেই হবে। 3 নম্বর অপশনে আমরা False হবে। ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোজোম বলছি, সেটা হচ্ছে বার বডি বলা হয়, ঠিক বার আছে? নাও আমাদের দুইটা টপিক শেষ, আমরা 3 নম্বর টপিকে চলে যাচ্ছি, ডিএনএ। Only the nucleic acid is responsible for inheritance. মার্ক করবেন। ডিএনএ আরএনএ সম্পর্কে ডিটেইলস বলার কিছু নাই, আপনারা সবাই জানেন, এবং এখান থেকে পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষার জন্য খুব বেশি আসেও না। অনেক হয়তো মনে করতে পারেন যে স্ট্রাকচার কিভাবে থাকে, হেলিক্স কিভাবে থাকে, কোন এন্ডের সাথে কোন এন্ড যাচ্ছে, আসলে একটা সাবজেক্টিভ পরীক্ষার জন্য লাগে। এমসিকিউ বা অবজেক্টিভ পরীক্ষার জন্য এত ডিটেইলস আসে না, যতটুকু আসে ততটুকু আমরা লিখেছি। DNA found in nucleus and mitochondria. DNA found in nucleus and mitochondria. RNA found in nucleolus, ribosome and cytoplasm. Very important. এরপর দেখি কেমিক্যাল কম্পোজিশন কি। ডিঅক্সিরাইবোজ, পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিড, নাইট্রোজেন বেস। তো নাইট্রোজেন বেস তিনটে থাকতেছে, অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন। তো এর মধ্যে অ্যাডেনিনের সাথে গুয়ানিন যাচ্ছে, যেটা পিউরিন বেস বলি, এবং সাইটোসিনের সাথে থায়ামিন, সাইটোসিন এবং থায়ামিন এটাকে আমরা পাইরিমিডিন বেস বলে থাকি। Now, following statement regarding DNA are true is found outside as well as inside the cell. এটা কি হবে?
কেউ রেসপন্স করবেন, এনিওয়ান? এটা True. ফলস হবে, ফলস হবে। ট্রু। ফলস না ট্রু? একটু আপনারা False যদি হবে। ফলস হয় কেন ফলস, ট্রু হলে কেন ট্রু, ফলস এটা বলতে হচ্ছে হবে। ডিএনএ, রেসপন্স করবেন। হ্যাঁ ভাইয়া ডিএনএ বলেন। নিউক্লিয়াসে থাকবে, ইনসাইড অফ দ্য সেল। আচ্ছা নিউক্লিয়াসের পার্ট একটা ডিএনএ, ক্রোমোজোমের পার্ট। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে এটা, যদি আমি বলতাম যে ইজ ফাউন্ড আউটসাইড অ্যাজ ওয়েল অ্যাজ ইনসাইড দ্য নিউক্লিয়াস, এটা কি হতো? নিউক্লিয়াসের বাইরে কি ডিএনএ থাকতে পারে? ট্রু হতো, এটা ট্রু হতো। অ্যাডজাসেন্ট true সেল, সেলের বাহিরের অংশ, মাইটোকন্ড্রিয়াতে তার মানে থাকতে পারে। ভেরি গুড, মাইটোকন্ড্রিয়া নিউক্লিয়াসে থাকলে ট্রু Very good. হইতে পারে। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। যে সেলের বাইরে থাকতে পারে না, কিন্তু নিউক্লিয়াসের বাইরে সে সেলের মধ্যেই মাইটোকন্ড্রিয়াতে থাকতে পারে। আচ্ছা, এখন আমরা একটু ডিফারেন্স দেখব, ডিএনএ এবং আরএনএ ডিফারেন্স। এই ডিফারেন্সটা আমরা অনেক ছোটবেলা থেকে পড়তেছি, তাই না? DNA found in nucleus or chromosome, RNA found in nucleus, ribosome and cytoplasm, যেটা অলরেডি আমি বলেছি। এরপর আপনারা লেকচার শিট ফলো করেন। সুগার ইজ স্ক্রিন অনেক ছোট হয়ে গেছে, লেখাগুলো অনেক ছোট দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বড় করছি। এখন ঠিক আছে আপু? জি আপনারা এখন ঠিক আছে। ভাইয়া ঠিক আছে, ভাইয়া ঠিক আছে। এরপর দেখেন যে ডাবল স্ট্যান্ডার্ড, আরএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড। ডিএনএ এটা বলেছি অলরেডি 4 নাইট্রোজেনাস বেস, অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন থাকে। আর আরএনএ তে অ্যাডেনিন, ইউরাসিল, সাইটোসিন, গুয়ানিন। এখানে কিন্তু আপনার থায়ামিন থাকছে না, এটা মার্ক করবেন। হেরিডিটারি ম্যাটেরিয়াল, নন হেরিডিটারি ম্যাটেরিয়ালস হেল্পস ইন প্রোটিন সিনথেসিস। এই কথাটার মানে কি? জান্নাত পুষ্প বলবেন, ডক্টর জান্নাত পুষ্প আপনি এটা বলবেন যে এই লাস্ট পয়েন্টে কি বুঝিয়েছে। আমি আপনাদেরকে সবাইকে কল করার চেষ্টা করব, আপনাকে মাইন্ড করবেন না, ক্লাস পার্টিসিপেট করবেন। হ্যাঁ আপু বলেন। ভাইয়া এটা হচ্ছে জেনেটিক ট্রান্সফরমেশন। ম্যাটেরিয়াল এটা মানে কি, এবং নন হেরিডিটারি, এই দুটো কথা ডিফারেন্স কি এবং কি বোঝাচ্ছে এখানে? ভাইয়া মানে জেনেটিক প্রিডিসপোজিশন বুঝাইছে কিনা? আচ্ছা, বেসিক্যালি ডিএনএ তে আমাদের জিন থাকে, তাই না? কি আরএনএ তে কি জিন থাকে? এই জন্য না। ম্যাটেরিয়ালগুলো সেটা সে ক্যারি করতে বা ট্রান্সমিট করতে পারে না। ক্লিয়ার? ভাই আরেকটা বার। জি ভাইয়া। আচ্ছা, এখানে ডিএনএ এর যে বক্স সেখানে বলেছে হেরিডিটারি ম্যাটেরিয়াল। হেরিডিটারি ম্যাটেরিয়াল বলতে প্রথমে বলেছি যেটা আমরা ইনহেরিট করছি বা আমাদের জিন যেই বৈশিষ্ট্যগুলো প্রকাশ করছে, এটাকে বলতেছে হেরিডিটারি ম্যাটেরিয়াল, যেটা আমরা আমাদের প্যারেন্ট থেকে পাচ্ছি। এটা ডিএনএ থাকছে কারণ ডিএনএ জিন থাকে, তাই না? আর আরএনএ জিন থাকছে না, এই জন্য নন হেরিডিটারি, হেল্পস ইন প্রোটিন সিনথেসিস। ক্লিয়ার? জি ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা 4 নাম্বার টপিক, মিউটেশন। Mutation is defined as a permanent change in the DNA. Mutation কি? আপনারা সবাই মিউট করা অবস্থায় একবার বলবেন। Defined as a permanent change in the DNA. Classified into 3 categories. 3 ভাগে আমরা ভাগ করতে পারি: genome mutation, chromosome mutation, gene mutation. Genome mutation, there is loss or gain of whole chromosome, like monosome or trisomy. Chromosome mutation, number or structure of chromosome. বলে genome mutation সেট করছে যেটা বলছিলাম, আমি মিউট করে দিয়েছি সবাইকে। জিনোম মিউটেশনে ফুল সেট ধরে সেখানে মিউটেশন হচ্ছে। আচ্ছা, আর ক্রোমোজোম মিউটেশনে ক্রোমোজোমের এক নাম্বার আর স্ট্রাকচার চেঞ্জ হতে পারে। ডিটেইলস পরে জানবো আমরা। জিন মিউটেশন কি? জিন মিউটেশন মে রেজাল্ট in partial or complete deletion of a gene or more commonly a single nucleotide base. তখন জিনের এই সিঙ্গেল নিউক্লিওটাইড বেজে বা কোনো প্রবলেম হচ্ছে, সেটাকে আমরা জিন মিউটেশন বলছি। তাহলে আমার সাথে আপনারা আরো একবার বলবেন, জিন মিউটেশন, ক্রোমোজোম মিউটেশন, জিনোম মিউটেশন। জিন, ক্রোমোজোম, জিনোম মিউটেশন।
এখন আমরা জিন মিউটেশন সম্পর্কে জানবো। জিন মিউটেশনকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: সাইলেন্ট, মিসসেন্স, ননসেন্স। জিন মিউটেশন, পয়েন্ট মিউটেশন, ফ্রেম শিফট। পয়েন্ট মিউটেশনকে 3 ভাগে ভাগ করা হচ্ছে, সেটা সাইলেন্ট, মিসসেন্স, ননসেন্স। আপনারা আমার সাথে আরো একবার বলবেন প্লিজ, মিউট করা অবস্থায়। মিউটেশনকে আমরা 3 ক্যাটাগরিতে ভাগ করছি: জিনোম, ক্রোমোজোম, জিন। জিনকে আমরা 2 ভাগে ভাগ করতেছি, সেটা কি পয়েন্ট মিউটেশন এবং ফ্রেম শিফট মিউটেশন। তার মধ্যে পয়েন্ট মিউটেশন আবার 3 ভাগে ভাগ করা যায়: সাইলেন্ট, মিসসেন্স এবং ননসেন্স। এতটুকু বুঝতে কি অসুবিধা আছে? হ্যালো, না ভাইয়া না ভাইয়া না ভাইয়া ভাইয়া বেসিক্যালি ঠিক আছে ভাইয়া। জিনিসগুলো কিন্তু সহজ না, একটু কঠিন, কিন্তু বুঝলে মনে থাকবে। এবং জেনেটিক চ্যাপ্টার এত বেশি ইম্পর্টেন্ট, আপনার ডিপ্লোমা দেন, রেসিডেন্সি, এফসিপিএস যেখানে দেন না কেন, জেনেটিক্স লাগবে। এবং আমি খুব বেসিক থেকে বুঝে আসতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, জিনিসগুলো ক্যারি করতে পারেন। এবং এই ক্লাসের পরে আপনারা বাসায় না পড়েও যদি একবার জাস্ট চোখ বুলান হয়ে যাবে ইনশাল্লাহ, ক্লাসে একটু অ্যাটেন্টিভ হন। আচ্ছা, এরপরে দেখি পয়েন্ট মিউটেশন। পয়েন্ট মিউটেশনের সংজ্ঞা কি বলেছে? এ সিঙ্গেল নিউক্লিওটাইড বেস মে বি সাবস্টিটিউটেড বাই এ ডিফারেন্ট বেস। যখন একটা নিউক্লিওটাইড বেস আর এক ডিফারেন্ট বেস দিয়ে প্রতিস্থাপিত বা সাবস্টিটিউট হচ্ছে, সেটাকে আমরা পয়েন্ট মিউটেশন বলছি। পয়েন্ট মিউটেশন আপনারা আমার সাথে একবার বলেন: এ সিঙ্গেল নিউক্লিওটাইড বেস মে বি সাবস্টিটিউটেড বাই এ ডিফারেন্ট বেস। ইট ইজ 3 টাইপস: সাইলেন্ট, মিসসেন্স, ননসেন্স। অলরেডি বলেছি। তো সাইলেন্ট মিউটেশন কি? Single nucleotide is changed, same amino acid is incorporated, mutation goes unnoticed. তাহলে সাইলেন্ট মিউটেশন যেখানে মাত্র একটা নিউক্লিওটাইড চেঞ্জ হচ্ছে, যার জন্য কোনো অ্যামাইনো অ্যাসিড ইনকর্পোরেটেড হচ্ছে না। ঠিক আছে? সো এই টাইপের মিউটেশন আমরা কোনো ম্যানিফেস্টেশন পাই না, এজন্য কি সাইলেন্ট মিউটেশন বলছে। এখন মিসসেন্স মিউটেশন। প্রথমে দেখেন যে মিসসেন্স মিউটেশনের মধ্যে আমি রেড মার্ক করেছি সিকেল সেল অ্যানিমিয়া। এক্সাম্পলটা আসতে পারে, আপনারা মার্ক করে নেবেন। In the most common variety of sickle cell disease, the 20 nucleotide of the স্লাইড গুলো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, না ভাইয়া কেউ দেখতে পাচ্ছেন না? জি ভাই, এখন একটু দেখা যাচ্ছে, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। জি ভাই আসছে দেখতে পাচ্ছি তো। আসছে আসছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তো মিসসেন্স মিউটেশন সম্পর্কে বলছিলাম। In the most common variant of sickle cell disease, the 20th nucleotide of the gene for the beta chain of hemoglobin is altered from the codon GAG to GTG. Thus, the 6th amino acid glutamic acid is substituted by valine, and the protein is sufficiently altered to cause the sickle cell disease. তাহলে এত কথা মিনিংটা কি? এখানে যে কোনো দুইটা নিউক্লিওটাইড চেঞ্জ হয়ে যাচ্ছে, সরি একটা নিউক্লিওটাইড চেঞ্জ হচ্ছে, এবং এমন ভাবে চেঞ্জ হচ্ছে যাতে করে তার অ্যামাইনো অ্যাসিড প্রোডাকশনে ঝামেলা হচ্ছে। সো তার যেটা প্রোডাকশন করার কথা ছিল সেটা অন্য একটা প্রোডাকশন করছে, এটাকে বলছে মিসসেন্স। সাইলেন্ট হচ্ছে এমন ভাবে চেঞ্জ করছে যাতে প্রোটিন সিনথেসিসে কোনো ডিফেক্ট হচ্ছে না। আর মিসসেন্সে কি হচ্ছে? মিসসেন্সে যেটা হওয়া দরকার না সেটা হচ্ছে। ক্লিয়ার? রেসপন্স করবেন, ক্লিয়ার হয়েছে না এটা? ভাই একটু আবার বললে ভালো হয়। আচ্ছা, আমি বলবো। Nonsense mutation. Nonsense mutation, a mutation in which a sense codon that corresponds to one of the 20 amino acids specified by the genetic code is changed to a chain terminating codon. আপনারা খুব সহজে লিখতে পারেন যে ননসেন্স মিউটেশন বলতে তার এন্ডে একটা স্টপ কোডন চলে আসে, স্টপ কোডনের জন্য সেটা ওখানে স্টপ হয়ে যায়, সেটাকে আমরা ননসেন্স কোডন বলছি। এখন নিচে একটু যায়, আপনারা আরো বেশি ক্লিয়ার যাবেন। এখানে দেখেন একটা স্লাইড যোগ করেছি পয়েন্ট মিউটেশনের মধ্যে। সাইলেন্ট মিউটেশন কি? এ চেঞ্জ ইন ট্রিপলেট কোডন উইদাউট এ চেঞ্জ ইন দ্য ইনকোয়ার্ড অ্যামাইনো অ্যাসিড, thus it has no effect on the protein sequence. এর প্রথম লাইনটা আপনারা একটু লিখে নেন, প্রথম লাইনটা একটু লিখে নেন। সাইলেন্ট মিউটেশনের মধ্যে a change in triplet codon without a change in the encoded amino acid. সো এখানে অ্যামাইনো অ্যাসিডের কোনো চেঞ্জ হচ্ছে না, এই জন্য এটাকে সাইলেন্ট মিউটেশন বলছি। ননসেন্স মিউটেশন কি? The codon changes from the amino acid codon to stop codon, resulting আচ্ছা দেখি, ভাইয়া লিখতে পারি নাই।
আচ্ছা আমি বলবো আবার। দেখা যাচ্ছে। হ্যাঁ, nonsense mutation, the codon is changes from amino acid codon to stop codon, resulting in truncate protein, mostly non-functional. Missense mutation কি? Codon changes alters the amino acid encoded. It could be a conservative if the new amino acid is chemically similar to the original or non-conservative, it is chemically dissimilar. অনেক কথা বলেছি, অনেকের মাথার উপর দিয়ে গিয়েছে, কি ঠিক কিনা? ভাই এর স্লাইড মধ্যে একটু মাঝে তোমাদের মাঝে ঠিক কিনা? স্লাইডটা জি একটু ভাইয়া। মাঝে মাঝে বুঝি না? স্লাইডটা সম্পূর্ণ দেখা যাচ্ছে না ভাইয়া, মানে মাঝে মাঝে রাখলে স্ক্রিনশট নেওয়া যেত। এগুলো আমি স্ক্রিনশট দিয়ে দিব, বুঝছেন? এখন মাঝে মাঝে রাখতে গেলে ফুল শো করছে না। আচ্ছা এবার নিতে পারেন ভাইয়া, ক্লিয়ার পাচ্ছেন এখন? তো মিউটেশনকে আমরা দুই ভাগে ভাগ করেছি, সরি জিন মিউটেশনকে আমরা দুই ভাগে ভাগ করেছি, আপনারা সবাই শুনে আমার কথা। মিউটেশনকে তিন ভাগে ক্লাসিফাইড করে থাকি, একটা জিনোম, ক্রোমোজোম, জিন মিউটেশনকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে পয়েন্ট আর একটা ফ্রেম শিফট। সেই পয়েন্ট মিউটেশনকে আমরা আবার তিন ভাগে ভাগ করছি, সাইলেন্ট, ননসেন্স, মিসসেন্স। সাইলেন্ট মিউটেশনে ট্রিপলেট কোডনের চেঞ্জটা এমন ভাবে হয় যাতে অ্যামাইনো অ্যাসিডের কোনো চেঞ্জ না হয়। ননসেন্স মিউটেশনে চেঞ্জটা হয় এবং সেটা স্টপ কোডনে চলে যায়, ফলে ওখানে টার্মিনেশন হয়ে যায়। আর মিসসেন্স মিউটেশনে যেই অ্যামাইনো অ্যাসিড বা যেই প্রোটিন হওয়ার কথা ছিল সেটা হয় না, অন্য একটা হয়, এটাই হচ্ছে মিসসেন্স। আসলে এর থেকে সহজ বাংলায় বোঝানোর ভাষা আমার নাই। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া। এখন পয়েন্ট মিউটেশনের এক্সাম্পল গুলো একটু আপনারা দেখবেন। পয়েন্ট মিউটেশনের এক্সাম্পল, এটা 2 স্টার দিবেন। পয়েন্ট মিউটেশনের এক্সাম্পল 2 স্টার দিবেন। আর শীটে খুব সম্ভবত নাই, আপনারা লিখে নেবেন, শীটে জায়গা আছে, একটু লিখে নেবেন। শীটে লিখতে হবে, শীটে লিখবেন, শীটে দাগাবেন, পরবর্তী শীট করতে গেলে কনফিডেন্স কাজ করবে। সিস্টিক ফাইব্রোসিস, হান্টিংটনস ডিজিজ, কালার ব্লাইন্ডনেস, হেমোফিলিয়া, সিকল সেল ডিজিজ, ফিনাইলকিটোনুরিয়া, tay-Sachs ডিজিজ, কলস ডিজিজ, থ্যালাসেমিয়া, অ্যাখন্ড্রোপ্লাসিয়া, হেমাটোমাটোসিস। একটু লিখে নেবেন। ডক্টর সুশান্ত কুমার ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া লিখছি। ভাইয়া কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বলবেন। জি ভাইয়া। আপনি লেখা হয়ে গেলে বলবেন, তখন আমি নেক্সট পয়েন্টে চলে যাব, নেক্সট টপিকে যাব। সিস্টিক ফাইব্রোসিস, হান্টিংটনস ডিজিজ, কালার ব্লাইন্ডনেস, হেমোফিলিয়া, সিকল সেল ডিজিজ, ফিনাইলকিটোনুরিয়া, tay-Sachs ডিজিজ, কলস ডিজিজ, থ্যালাসেমিয়া, অ্যাখন্ড্রোপ্লাসিয়া, হেমোক্রোমাটোসিস। ভাইয়ার লেখা হয়ে গেলে বলবেন, আমি নেক্সট টপিকে যাব। সুশান্ত ভাই লিখতে পারছেন? শেষ হয়নি ভাইয়া। আচ্ছা আচ্ছা লিখেন আপনি। হয়েছে ভাইয়া। আচ্ছা থ্যাংক ইউ। এখন আমরা পয়েন্ট মিউটেশন সম্পর্কে ডিটেইলসে জেনেছি। ফ্রেম শিফট মিউটেশন কি? On or more nucleotide base are inserted into or deleted from the DNA. তাহলে ডিএনএ তে যদি কোন নিউক্লিওটাইড বেস অ্যাড হয় বা ডিলিট হয়, এটাকে আমরা ফ্রেম শিফট মিউটেশন বলছি। এক্সাম্পল কি? কলস ডিজিজ, সিস্টিক ফাইব্রোসিস এন্ড সার্টেন টাইপস অফ ক্যান্সার আর ডিউ টু ফ্রেম শিফট মিউটেশন। এই কথাটাও লিখে নেবেন। আপনাদের লেকচারে জায়গা রয়েছে আমি দেখতে পাচ্ছি, লিখে নেবেন। Now, following are example of point mutation. আমরা তো সবাই পারবো, অপশন এ এবং সি ট্রু হবে, বাকিগুলা ফলস। এরপরে আমরা দেখবো কজেস অফ মিউটেশন। মিউটেশন কেন হচ্ছে, কজ কি সেটা আমাদের বুঝতে হবে। স্পন্টেনিয়াস মিউটেশন এবং মিউটাজেন্স। তো স্পন্টেনিয়াস মিউটেশনটা কেন হচ্ছে? মিউটেশন occurs spontaneously during the process of DNA synthesis. Without mutation, a species cannot acquire new gene
which necessary for adaptive changes. তাহলে স্পন্টাস মিউটেশনটা ডিএনএ সিনথেসিসের সময় একটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর মিউটেশনস কি, যখন কোনো এজেন্ট থাকছে লাইক ফিজিক্যাল মিউটেশনস, কেমিক্যাল মিউটেশনস এবং ভাইরাসেস, তারা আমাদের মিউটেশনের জন্য দায়ী। সরি। আচ্ছা, তো এখন মিউটেশন আমাদের শেষ, মিউটেশন থেকে আমরা বেরিয়ে আসবো। নাও ক্লাসিফিকেশন অফ জেনেটিক ডিজিজ, সিঙ্গেল জিন ডিসঅর্ডারস, মাল্টিফ্যাক্টোরিয়াল এবং সাইটোজেনেটিক। সিঙ্গেল জিন, মাল্টিফ্যাক্টোরিয়াল এবং সাইটোজেনেটিক। সিঙ্গেল জিনের মধ্যে কি কি রয়েছে? ক্লাসিক্যাল মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, সিঙ্গেল জিন অফ লার্জ ডিসঅর্ডারস, নন ক্লাসিক্যাল ডিসঅর্ডারস, ট্রিপল রিপিট ডিসঅর্ডার, মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার, জিনোমিক ইমপ্রিন্টিং ডিসঅর্ডার। খুবই ইম্পর্টেন্ট, এই তিনটে সম্পর্কে আমাদের জানতে হবে। আচ্ছা, মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার, এখান থেকে প্রশ্ন আসে। These disorders are influenced by both genetic and environmental factors. Cytogenetic disorder দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা স্ট্রাকচারাল, একটা নিউমেরিক্যাল। এটা অলরেডি বলেছি, এখানে আর বলার কিছু নাই। আমি নেক্সটে চলে আসি। মেন্ডেলিয়ান ডিসঅর্ডার খুবই ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট এটা। There is gene mutations. These disorders are due to defect in a single gene. তা আমরা অলরেডি বলেছি সিঙ্গেল জিন ডিসঅর্ডার কি কি রয়েছে। এই কোশ্চেনটা অ্যান্সার দিবে হচ্ছে, আমি অনেকক্ষণ ভাইয়াদের বলেছে, একজন আপুকে একটু কল করব। ডক্টর মাহজাবিন, ডক্টর মাহজাবিন, আপু কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। আপু, সিঙ্গেল জিন ডিসঅর্ডার কি কি রয়েছে? একটা তোমরা দেখতেই পাচ্ছি এখানে, মেন্ডেলিয়ান ডিসঅর্ডার। আর কি কি রয়েছে? প্রয়োজনে লেকচার শিট দেখে হলেও বলেন, প্রয়োজনে লেকচার শিট দেখে হলেও বলেন। ট্রিপলেট রিপিট ডিসঅর্ডার, মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার, জিনোমিক ইমপ্রিন্টিং ডিসঅর্ডার। আপু এবার বলেন। এটা হচ্ছে ট্রিপলেট রিপিট ডিসঅর্ডার, মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার এন্ড জিনোমিক ইমপ্রিন্টিং ডিসঅর্ডার। আচ্ছা, আরো একবার বলেন, কিছু মনে করবেন না, আরো একবার বলেন। ট্রিপলেট রিপিট ডিসঅর্ডার, মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার, জিনোমিক ইমপ্রিন্টিং ডিসঅর্ডার। থ্যাংক ইউ, ভেরি গুড। এভাবে বললে আসলে আমাদের পড়াটা ক্লাসে অনেক দূর হয়ে যায়। এখন আমরা যাব অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। এই মেন্ডেলিয়ান ডিসঅর্ডার থেকে একটা কোশ্চেন মাস্ট আসবে, দুইটা প্রশ্নও আসতে পারে। তো অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার বুঝতে আমাদের অনেকেই সমস্যা হয়। তো দেখেন, আমি একটা পেডিগ্রি দেখিয়েছি, এটা আপনারা পারলে লিখে নেবেন। বেশি ছোট হয়ে গিয়েছে দেখতে? হ্যালো, ভাইয়া লেখা অনেক ছোট হয়ে গেছে। আচ্ছা, এটা না লিখলেও চলবে, আমরা হচ্ছে ইসে যাই। এটা যদি না পারেন অসুবিধা নাই, আমরা এখন ক্যারেক্টারে চলে যাই। আচ্ছা, ক্যারেক্টার কি কি রয়েছে? এখন অটোসোমাল ডমিনেন্ট, আপনারা সবাই এই ক্যারেক্টার গুলো আমার সাথে মিউট করা অবস্থায় বলবেন। আমি যা বলবো একবার বলবেন, তাহলে পড়া এখানেই হয়ে যাবে। ক্যারেক্টার অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার ক্যান ম্যানিফেস্ট ইন হেটেরোজাইগাস স্টেট। তো দুইটা কথা আছে এখানে, একটা অটোজোম, একটা ডমিনেন্ট। তো অটোজোম বলতে আপনারা সবাই জানেন এটা আমাদের অটোজোমে হচ্ছে, আর ডমিনেন্ট বলতে এই জিন যেখানে থাক না কেন সে ম্যানিফেস্ট করবে, সে ডমিনেন্ট। এই জন্য বলেছে হেটেরোজাইগাস স্টেট। হোমোজাইগাস কি, হেটেরোজাইগাস কি? হেটেরোজাইগাস যখন ভিন্ন ধরনের দুইটা জিন থাকছে সেটাকে বলছে, এবং হোমোজাইগাস বলতে যখন দুইটা সেম টাইপের জিন থাকছে সেটাকে বলছে। তো অটোসোমাল ডমিনেন্ট হেটেরোজাইগাস স্টেটে ম্যানিফেস্ট করে কারণ সে ডমিনেন্ট। So at least one parent of an affected case is affected. It can also manifest in homozygous state. In this case, affected person is more phenotypically affected. এই কথাগুলোর অর্থ কি? অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার সেটা হেটেরোজাইগাস থাক, হোমোজাইগাস থাক, ম্যানিফেস্ট করবে কারণ ডমিনেন্ট। বোথ মেলস এন্ড ফিমেলস আর ইকুয়ালি অ্যাফেক্টেড। যেহেতু অটোজোম, এখানে সেক্সের কিছু আসবে না, and both can transmit the condition. When an affected person marries an unaffected one, every child has all chance into having the disease. এই কথাটার মানে কি? Anyone?
এই কথাটা মানে কি বুঝিয়েছি আমি? এনিওয়ান রেসপন্স করবেন? ভাইয়া এটা তখন একজন দেখেন হচ্ছে একজন জি আপু বলেন। এফেক্টেড জি একজন এফেক্টেড পার্সন যখন হ্যাঁ। আরেকজন হচ্ছে মানে একটা আনএফেক্টেড পার্সনকে বিয়ে করবে, তারপরে হচ্ছে প্রত্যেক দুইজনের মধ্যে একজনের এই ডিজিজটা হবে। আচ্ছা, অর্থাৎ 50% চান্স থাকতেছে। জি তো আমি যে পেডিগ্রি দেখিয়েছি এটা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন এখন সবাই অটোসোমাল ডমিনেন্টের? ইয়েস ভাইয়া। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন বিয়ে হচ্ছে 50% কেসে সেটা এফেক্টেড এবং 50% সুস্থ হচ্ছে। ক্যারিয়ার হিসেবে থাকবে। হ্যাঁ clear? এখানে ক্যারিয়ার থাকবে না, ডমিনেন্ট মানে সে যেখানে যাক না কেন সে ডমিনেট করবে, ম্যানিফেস্ট করবে, তার কোনো ক্যারিয়ার নাই। আচ্ছা, এখন দেখি with every autosomal dominant disorder at least one parent is affected, but in some proportion of patients do not have affected parents, their new mutation rate is high. এই নিউ মিউটেশন কথাটা মার্ক করেন, নিউ মিউটেশন কথাটা আপনারা মার্ক করবেন প্লিজ। নিউ মিউটেশন এই কথাটা মার্ক করবেন, খুবই ইম্পর্টেন্ট। এরপরে বলেছি অ্যান্টিসিপেশন বলতে কি বোঝা আছে? যখন একটা ডিজিজ আর একটা জেনারেশনে যাবে এটাকে আমরা অ্যান্টিসিপেট করতে পারছি, কারণ ডমিনেন্ট ডিজিজ গেলেই সেটা ম্যানিফেস্ট করছে। প্লিওট্রফিজম, এটা আমি আর বলবো না, আপনাদের মধ্যে থেকে একজন বলবে। ভাইয়া অ্যান্টিসিপেশনটা বুঝিনি। হ্যাঁ আমি বলবো, আপু আপনি অ্যান্সার করবেন প্লিওট্রফিজম কি, তারপর আমি অ্যান্টিসিপেশন বলবো। এটা ক্লাসের প্রথমে আমি টার্মিনোলজিতে পড়িয়েছিলাম প্লিওট্রফিজম। সিঙ্গেল জিনে মিউটেশন হবে কিন্তু ওয়াইড স্প্রেড এফেক্ট শো করবে, হ্যাঁ, সেটা হচ্ছে very good. প্লিওট্রফিজম। অর্থাৎ একটা সিঙ্গেল জিন যখন মাল্টিপল এফেক্টের জন্য দায়ী, সেই জিনে মিউটেশন হলে আমার এফেক্টও ওয়াইড স্প্রেড হচ্ছে। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। নাও অ্যান্টিসিপেশন। অ্যান্টিসিপেট মানে কি? অ্যান্টিসিপেট মানে অনুমান করা। তো আমি অনুমান করতে পারছি যে এই ডিজিজটা আর একটা অফিসে যাবে কিনা, জেনারেশন টু জেনারেশন যাবে কিনা, সেটাকে আমরা অ্যান্টিসিপেশন বলছি। ক্লিয়ার? জি ভাইয়া, হ্যালো? জি আচ্ছা। ভাইয়া। These abnormalities are usually structural, অর্থাৎ অটোসোমাল ডমিনেন্টের যে ডিসঅর্ডার গুলো হয় সেটা মেইনলি স্ট্রাকচারাল প্রোটিনে হয়, এই জন্য অ্যাবনর্মালিটিস স্ট্রাকচারাল হয়ে থাকে। রেডিউস পেনিট্রেন্স, ভ্যারিয়েবল এক্সপ্রেশন, এটাকে বলা দরকার আছে? এটাকে আমি আর বলবো? না ভাইয়া লাগবে না। আচ্ছা, থ্যাংক ইউ। অ্যান্টিসিপেশন মানে কি এখানে কোনো জেনারেশন গ্যাপ কন্ডিশন থাকতেছে না? এজ অফ অনসেট ইজ ডিলেড। Hello সরি ভাইয়া। ভাইয়া, মানে অ্যান্টিসিপেশন মানে আমরা বুঝতে পারতেছি যে এই জিনটা থাকলে আমাদের এফেক্টেড চাইল্ড হওয়ার সম্ভাবনা 50% হয়ে যাচ্ছে, মানে জি এখানে জি, কি কোনো জেনারেশন গ্যাপ থাকতেছে না, মানে থাকবে না নো জেনারেশন গ্যাপ। আপনারা একটা বুলেটে লিখে দেবেন নো জেনারেশন গ্যাপ, প্রতি জেনারেশনে যাবে। ঠিক আছে, এটা লিখবেন, নো জেনারেশন গ্যাপ। আচ্ছা ভাইয়া, বুঝতে পারছেন এটা? ভাইয়া জি ভাই, জি ভাই। ওকে। আচ্ছা, এজ অফ অনসেট ইজ ডিলেড, যে মার্ক করবেন। দেন নো ক্যারিয়ার, যেটা আমি অলরেডি বলেছি, ডোমিনেন্ট মানে সে ডোমিনেট করবে, যেখানে যাবে না কেন সে ম্যানিফেস্ট হবে, তার কোনো ক্যারিয়ার নাই। ক্যারেক্টার্স অফ অ্যান অটোসোমাল ডোমিনেন্ট ট্রেটস আর, দেখেন আমি কোশ্চেনগুলো সলভ করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, ডক্টর আশিকুর রহমান ভাইয়া কি শুনতে পাচ্ছেন? ডক্টর আশিকুর রহমান। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমি আপনাদের যে এভাবে ডাকছি আপনারা কি বিরক্ত হচ্ছেন? না 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 ভাইয়া। আচ্ছা, আর আমরা কিন্তু সবাই লার্নার, এখানে না পারলে কোনো ডিসক্রিট নাই। আপনি এখানে সব পাচ্ছেন, পরীক্ষা হলে পাচ্ছেন না, খুবই দুঃখজনক। আপনি এখানে কিচ্ছু পারতেছেন না। আমি 5টা সিস্টেম বলতেছি, আপনি 5টা সিস্টেমে কনফিডেন্টলি ভুল করতেছেন, কিন্তু ভুল করে শিখে নিচ্ছেন। পরীক্ষা হলে আপনার আউটপুট দিতে পারতেছেন, আপনি চান্স পাচ্ছেন, সেটা কিন্তু বেটার। জি ভাইয়া, জি জি। হ্যাঁ ভাই, এখন কোশ্চেন গুলো আমি আর আপনি সলভ করবো একসাথে, ঠিক আছে? মেলস জি ভাই। আর মোর এফেক্টেড দ্যান ফিমেল, এটা কি ফলসই হবে? ফলস হবে ভাইয়া এটা। তাহলে কোনটা বেশি হয়, মেল বেশি হয় না ফিমেল Female. বেশি হচ্ছে? এখানে ফিমেল। ফিমেল বেশি হয়। ফিমেল। জি ভাই।
না ভাই, এটা ভুল বলেছেন আপনি। ইকুয়াল এফেক্ট অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার ভাইয়া both ইকুয়াল এফেক্টেড ভাই, ডমিনেন্ট যেহেতু অটোসোম সেক্স ক্রোমোজোম না, এখানে মেল ফিমেল কিছু আসবে না। আসবে না। হ্যাঁ, আশিক ভাই ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার ভাই। মোস্ট অফ দ্য ডিজিজ আর ডিউ টু এনজাইম ডিফেক্ট, এটা কি হবে? উম, এটা কি ফলসই হবে? ভাইয়া ফলসই হওয়ার কথা। হ্যাঁ, ফলসই হওয়ার কথা। এখানে ক্রোমোসোমাল এখানে স্ট্রাকচারাল প্রোটিনের ডিফেক্ট হয়, স্ট্রাকচারাল প্রোটিন, ঠিক আছে? এই জন্য মোস্ট অফ ডিজিজ আর ডিউ টু স্ট্রাকচারাল প্রোটিন স্ট্রাকচারাল প্রোটিন। স্ট্রাকচারাল ডিফেক্ট বা স্ট্রাকচারাল প্রোটিন ডিফেক্ট লিখতে পারেন। সো দিস জি ভাই। অ্যান্সার উইল বি ফলস। ভাই কারেক্ট অ্যান্সার দিয়েছেন। নরমাল চাইল্ড ইজ পসিবল ইভেন ইফ বোথ অফ দ্য প্যারেন্টস আর এফেক্টেড, এটা কি? নরমাল এটা ট্রু হবে। ট্রুই হবে, নিউ মিউটেশন। 50% বলা আছে। যে ভাইয়া কথা বলেছেন, কথা ক্লিয়ার আসেনি, আমি বুঝতে পারছি না। ভাইয়া আইদার চ্যাট বক্সে লিখেন, না হলে আবার বলেন প্লিজ। আপনারা কি ভাইয়ার কথা শুনতে পাচ্ছেন? আমি কিন্তু শুনতে পাচ্ছি না। না, আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, আমি নেক্সটে যাই। দ্য ট্রেট ইজ সিন ইন এভরি জেনারেশন। আমি অলরেডি বলেছি, দেয়ার ইজ নো জেনারেশন গ্যাপ। ট্রু নিউ ভাই। মিউটেশন ইজ সাসপেক্টেড ইফ দ্য প্যারেন্টস আর জেনেটিক্যালি নরমাল, এটাও ট্রু হবে। সো আমরা 5টা স্টেম পেয়ে গিয়েছি অলরেডি। আশিকুর ভাইকে অনেক থ্যাঙ্কস। ভাই কি 5টা Thank you, স্টেম ভাই। বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই। এগুলো কি আর ভুল হবে আপনার? না, ইনশাল্লাহ হবে না। ইনশাআল্লাহ হবে না। ভেরি গুড। আচ্ছা, এখন ডক্টর নুসরাত আলিভি আপু কি শুনতে পাচ্ছেন? নুসরাত আপু। জি ভাইয়া। হ্যাঁ, এখন আমি আর আপনি এই নিচের এগুলা সলভ করব। অটোসোমাল ডোমিনেন্ট ইনহেরিটেন্স ইজ ক্যারেক্টারাইজড বাই ভ্যারিয়েবল এক্সপ্রেশন অফ ডিসঅর্ডার, এটা কি হবে? ট্রু কি হবে না ফলস হবে? ট্রু। আর পেনিট্রেন্স কেমন হয়? মোর পেনিট্রেন্স না ভ্যারিয়েবল না রিডিউসড, কোনটা? রিডিউস পেনিট্রেন্স। আপুকে আমরা বলতে দিই, আপুকে আমরা দেখেছি, আপুকে সুযোগ দিই, আপু শিখবে একটু। আপু ক্লিয়ার? রিডিউস পেনিট্রেন্স, ভেরি গুড। আর্লি অনসেট, এটা কি হবে? নুসরাত আপু। জি ভাইয়া। হ্যাঁ, আর্লি অনসেট কি হবে এটা? ডিলেড অনসেট। ডিলেড অনসেট, ভেরি গুড। কমপ্লিট পেনিট্রেন্স অলরেডি বলেছি, রিডিউস পেনিট্রেন্স ইকুয়াল মেল ফিমেল ইনভলভমেন্ট, ট্রু, এটা আমরা জেনেছি। ট্রান্সমিশন অনলি বাই ফিমেল, ফলস। অনলি বাই মেল, তাই তো? জি ভাইয়া। আপনি কি বললেন আপু? না ভাইয়া, এটা ইকুয়াল ট্রান্সমিশন হবে। অনলি বাই মেল, এটা ট্রু হবে? নো ক্যারিয়ার। এখানে ক্যারিয়ার না, ট্রান্সমিশন অনলি বাই মেল, এটা কি হবে? ট্রু না ফলস? ফলস ভাইয়া। ভেরি গুড, আমি এটাই বলেছি। আপনি ঝোঁকে ঝোঁকে ট্রু বলে ফেলছেন। যাই হোক, অসুবিধা নাই। থ্যাংক ইউ আপু, আপনার রেসপন্স ভালো ছিল, আলহামদুলিল্লাহ। এখন আমরা এক্সাম্পল দেখব। এক্সাম্পল গুলো আপনারা বই থেকে দেখে নেবেন, বই যেভাবে আছে, এখানে বলার কিছু নাই। তবে এখন আমি আমার মতো করে একটু বলে দিব। যদি আমারটা বুঝতে অসুবিধা হয়, সো আপনারা এটা স্কিপ করে বইটা ফলো করতে পারেন, লেকচারটা ফলো করতে পারেন, কোনো অসুবিধা নাই। সো আমার সিস্টেমটা বলি, আমি খুব সংক্ষেপে একটা নেমোনিক দিয়েছি, এবং যেগুলো পরীক্ষায় আসছে সেগুলো স্টার চিহ্ন দিয়েছি। যেগুলো পরীক্ষায় আসছে আমি স্টার চিহ্ন দিয়েছি, বিকজ সবকিছু সবাই মনে রাখতে পারবে না, আর এখানে সব আছে, একটাও বাদ নাই। আর আপনারা স্টার চিহ্ন আছে, অ্যাটলিস্ট এইগুলা পড়লেও কমন পাবেন ইনশাল্লাহ। তো দেখে ফেলি, অটোসোমাল ডোমিনেন্ট ডিজিজ, ভেরি পাওয়ারফুল ডোমিনেন্ট হিউম্যান বিসি, এটাতে মনে রাখবো। ভি দিয়ে কি হচ্ছে? এখানে স্টার দেওয়া আছে দুইটাতেই, ভন হিপ্পো-লিন্ডে সিনড্রোম, ভন উইলিব্রান্ড ডিজিজ। ই, এহলার্স-ড্যানলস সিনড্রোম, এটা স্টার আছে। আবার এহলার্স-ড্যানলস, এটা অটোসোমাল রিসেসিভের মধ্যেও যায়, কোনো ভ্যারাইটি। আচ্ছা, এরপরে আপনারা পিতে চলে আসেন। দেখেন পিতে কি কি আছে? সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, পটস ট্রিগার সিনড্রোম, পলিড্যাকটাইলি, পলিসিস্টিক কিডনি ডিজিজ। পলিসিস্টিক কিডনি ডিজিজ অসংখ্যবার পরীক্ষায় আসছে, 3 স্টার। আচ্ছা, অস্ট্রোজেনেসিস ইমপারফেক্টা একবার আসছে, এফ। ফ্যামিলিয়াল অ্যাডনোসিস পলিপোসিস কলাই, আপনারা আমার সাথে একবার বলবেন। এরপরটা হচ্ছে ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোমিয়া, এটা আপনারা 3-4 বার করে বলেন এবং লিখে নেন, বিকজ
ফ্যামিলিয়াল হাইপারক্লোস্টোমা শুনতে মনে হয় এনজাইম ডিফেক্ট, আর এনজাইম ডিফেক্ট মেইনলি অটোসোমাল রিসিসিভে হয়, তখন ভুল হয়ে যায় আমাদের, কিন্তু ফ্যামিলিয়াল হাইপারক্লোস্টোমা অটোসোমাল ডোমিনেন্টের মধ্যে যাবে। ফ্যামিলিয়াল পিরিয়ডিক ফিভার, স্ক্যাপুলোহিউমেরাল মাসকুলার ডিস্ট্রফি, লি ফ্রমানি সিনড্রোম, লং কিউটি সিনড্রোম, এটা পরীক্ষায় আসে নাই কখনো, এটা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমরা দেখব, নিচে আসি, ডি ডিস্ট্রোফিলিয়া মায়োটোনিকা, এ ফর মারফান সিনড্রোম, মারফান 3 স্টার, মারফান অনেকবার পরীক্ষায় আসছে। আপনাদের লেকচার শিটে যেই উদাহরণগুলো দেওয়া আছে সেখানে আমার স্টারগুলো বসিয়ে নিন, তাহলে সুবিধা হয় পড়তে। মায়োটিক ডিস্ট্রফি, অ্যাকচুয়ালি আমি দিয়েছি আপনাদের পড়তে সুবিধা হয়, ভেরি পাওয়ারফুল ডোমিন্যান্ট হিউম্যান বিসি দিয়ে আমরা মনে রাখবো। তো এম দিয়ে আমরা দেখছিলাম মারফান সিনড্রোম, মায়োটিক ডিস্ট্রফি মেন। এরপরে এনে চলে আসেন নিউরোফাইব্রোমাটোসিস, এ ফর অ্যাকন্ড্রোপ্লাসিয়া, এন ফর নুনেন্স সিনড্রোম, টি ফর টিউবারাস স্ক্লেরোসিস। এই টিউবারাস স্ক্লেরোসিস অনেকবার পরীক্ষায় আসছে। এরপরে দেখেন এইচ, হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, হান্টিংটন ডিজিজ। হান্টিংটন ডিজিজ বেশ পরীক্ষায় আসছে, এটা আপনারা যে পরীক্ষা দিবেন 40 মার্কের সেখানেও ইনশাআল্লাহ থাকবে, আমি আগে বললাম। হেরিডিটারি স্পেরোসাইটোসিস, বি ফর বুগাডা সিনড্রোম, ব্রাকিরেক্টালি। আদার্স এর মধ্যে দেখেন গার্ডনার সিনড্রোম এবং সিনডেক্টালি। তো এখানে আমি যে সোর্স থেকে যা যা পেয়েছি সবকিছু লিখছি, তো আপনাদের এত কিছু না জানলেও চলবে, অ্যাটলিস্ট স্টার দেওয়া যেগুলা সেইগুলো পারতেই হবে, এগুলো মিস করলে চলবে না। নাও অটোসোমাল ডোমিনেন্ট ডিজিজ, এখানে দেখতে পাচ্ছি মায়োটনিক ডিস্ট্রফি ফলস, টিউবারাস স্ক্লেরোসিস এর ট্রু হবে। আচ্ছা, ফ্রেডরিক অ্যাটাক্সিয়া, এটা কি লিখছে? আচ্ছা, এটা একটু ভুল দেওয়া আছে, এটা একটু কারেকশন করে নিন, আপনার লেকচার শিটে কারেকশন করে নিন। মায়োটনিক ডিস্ট্রফি ট্রু, টিউবারাস স্ক্লেরোসিস ট্রু, মাল্টিপল স্ক্লেরোসিস ফলস, ফ্রেডরিক অ্যাটাক্সিয়া ফলস, ডুকেনি মাসকুলার ডিস্ট্রফি ফলস। আপনারা কি বুঝতে পারতেছেন নাকি আমি একাই বলতেছি? জি ভাই, বুঝতে পারতেছি। ওকে, থ্যাংক ইউ। আপনারা রেসপন্স করবেন, রেসপন্স করলে আপনাদেরও ভালো লাগবে, আমারও মনে হবে যে কিছু কিছু বুঝতেছেন আপনারা। নাও অটোসোমাল রিসেসিভ, অটোসোমাল রিসেসিভ এই কথাটার মানে কি? রিসেসিভ বলতে এরা ক্যারিয়ার ফর্মে যায়, প্রথম কথা এরা ক্যারিয়ার ফর্মে যায়। দ্বিতীয় কথা, এদের এফেক্টেড হতে গেলে দুইটা জিনই মিউটেশন লাগবে, একটা জিন মিউটেশন দিয়ে সেটা হয় না। ক্লিয়ার? ডক্টর আশরাফুল কবির ভাইয়া কি শুনতে পাচ্ছেন আমাকে? ডক্টর আশরাফুল কবির। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপু এই যে দেখিয়েছে, এটা কি বুঝতে পারছেন অটোসোমাল রিসেসিভ বলতে কি বুঝেছি? এটা তখনই ম্যানিফেস্ট হবে যখন দুটো জিনে মিউটেশন থাকবে এবং তারা তখন ম্যানিফেস্ট করবে। এখন ক্যারেক্টার, দে অকার হোয়েন বোথ অ্যালিল। অ্যালিল কি? অ্যালিল যখন সেম লোকায় দুটো জিন থাকছে, at a given gene locus are mutated, homozygous state. The traits usually have affected siblings. Siblings have one chance in 4 of having the trait. তাহলে এখানে affected rate বা রিকারেন্স 25%, আর অটোসোমাল ডোমিনেন্টে সেটা ছিল 50%। তো আমি একটা প্রেডিক্টরি দেখিয়েছিলাম, সেখানে আপনারা অলরেডি দেখেছেন যে অ্যাফেক্টেড হয়েছে কত? 25%, 4 জনে 1 জন। আচ্ছা, now most important, history of consanguineous marriage. The expression of the defect tends to be more uniform. Complete penetrance is common. Onset is frequently early in life. তো এটা একটু কম্পেয়ার করবেন, অটোসোমাল ডোমিনেন্ট ডিজিজে কমপ্লিট পেনিট্রেন্স ছিল না, রিডিউস পেনিট্রেন্স, বাট রেজিস্ট্রিভে কমপ্লিট পেনিট্রেন্স। কেন এখানে কমপ্লিট, কেন ওখানে রিডিউস? বিকজ ওখানে আমার একটা জিনের ডিফেক্ট ছিল, আর এখানে তো দুটা জিনের ডিফেক্ট পাচ্ছি আমি। Onset is frequently early in life. Many of mutated genes encode enzyme, inborn errors of metabolism. খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি অলরেডি বলে ফেলেছি। Features of autosomal recessive disorders are not expressed in heterozygous state. True, তারা homozygous state ম্যানিফেস্ট করে।
Reduced penetrance, false. Complete penetrance, onset usually in early life. This is true. Disease expression not uniform. That is false. এটা disease expression uniform. Females are more affected. This is also false. এখানে মেইনলি মেল ফিমেল দুইজনে সেম অ্যাফেক্টেড হবে বিকজ অটোসোম মেল ফিমেল কিছু আসবে না। আচ্ছা, সো এখান থেকে এক্সাম্পল গুলো খুবই ইম্পর্টেন্ট। নিচে চলে আসি আমরা যে সিস্টেমে দেখিয়েছিলাম সেভাবে একটু দেখিয়ে দিব। আপনারা এখান থেকে চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট যাতে আমি স্টার চিহ্নগুলো দিয়েছি সেগুলো মার্ক করার জন্য। সো এখানে মনে রেখেছি এ বি সি ডি ই এফ জি এইচ আই, জে ছোট হাতের জে কিছু নাই, কে 11 ও পি, কিউ ছোট হাতের আর এস টি ডাব্লিউ এক্স মনে রাখার চেষ্টা করেছি। এ দিয়ে কি হচ্ছে, এ দি অ্যালবিনিজম পরীক্ষা এসেছে অ্যালক্যাপটেনিউরিয়া, আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, অ্যালবিনিজম, অ্যালক্যাপটেনিউরিয়া, আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। B for Bachelor's disease, C for cystic fibrosis, very important. Congenital adrenal hyperplasia, আমি এইগুলো প্রোভাইড করবো ইনশাআল্লাহ গ্রুপে। তারপর যারা মনে করবেন লেকচার শিটে লিখে নেন, যেগুলো স্টার দেওয়া আছে। আসলে আপনাদেরকে এইভাবে ভেঙে কেউ দেখাবে না, এক্সাম্পল সবাই বলবে, কিন্তু কোনটা পরীক্ষায় আসছে কোনটা পরীক্ষায় আসে নাই এভাবে খুব কম জায়গা থেকে আপনারা পাবেন সাপোর্টটা। ই ফর দেখেন এহলার্স-জানলোস সিনড্রোম টাইপ 4, আমি অলরেডি বলেছিলাম যে কিছু কিছু ভ্যারাইটি অটোসোমাল রেসিসিভ থাকে। ফ্রেডরিক অ্যাটাক্সিয়া, একটা কথা ছিল এখানে, তো ধরেন আপনি সত্যিকার অর্থে অনেক ইনফরমেশন কালেক্ট করেছেন, কিন্তু বলতেছিলেন যে স্টার মার্ক যেগুলা এখন আমরা যদি ফুল পড়তে যে হচ্ছে মানে মেইন জিনিসগুলা ভুলে যাই, সেক্ষেত্রে তো সমস্যা। তার চেয়ে আমি জানতে চাচ্ছিলাম যে অনলি স্টার মার্ক গুলা যদি পড়ি তাহলে কভার হবে কি? আমি বলি যিনি পারবেন তিনি সব দেখবেন, ঠিক আছে? আর যিনি ভুলে যাচ্ছেন তিনি স্টার মার্ক গুলো দেখে যাবেন। আমি কিন্তু অ্যাজ এ মেন্টর শুধুমাত্র ইম্পর্টেন্ট জিনিস বলতে পারি না, অনেকে হয়তো বলতে চাবেন যে আরো তো আছে, সেগুলো ভাইয়া কেন দেন নাই। তো এই জন্য আমি সব দিয়েছি, বুঝছেন আপু? হ্যালো, আপনি বা যে কেউ, আমি কনফিডেন্ট যে শুধু স্টার মার্ক পড়লেও হবে, আমি কনফিডেন্ট, তবে সব পড়া ভালো। যেমন ডুবিন জনসন সিনড্রোম, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ডি কখনো আসে নাই ডি দিয়ে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপর দেখেন ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়া পরীক্ষায় আসছে। ফ্যালকোনিস অ্যানিমিয়া, এটা পরীক্ষায় না আসলেও ইম্পর্টেন্ট, সে কোনো সময় আসতে পারে। তো আমি বলবো একবার দেখে রাখা ভালো। আমি যেভাবে বলেছি এটা আমি অনেক জায়গা থেকে অনেক দিন ধরে কালেক্ট করে লেখা, আমার একবার দেখলে আপনাদের সুবিধা হয়, পরীক্ষার সময় রিস্ক থাকবে না। আর জেনেটিক্স চ্যাপ্টারটা ছোট, পড়তে সময় কম লাগে, কিন্তু টার্গেট থাকবে যে যা আসবে সব যত আমি যেন আমি পারি। আচ্ছা, এরপরে জি, গ্লাইকোজেন স্টোরেজ ডিসঅর্ডার, গিলবার্ট সিনড্রোম, গচাস ডিজিজ। এইচ ফর হেটেরিক হেমোক্রোমাটোসিস, খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে একবার। এরপর এলে চলে আসেন, এলে কি আছে, লিম্ফ গ্রিডল মাস্কুলার ডিস্ট্রফি। এম ফর মিউকোপলিস্যাকারাইডোসিস টাইপ 1, হার্লার সিনড্রোম, আমি আবারও বলছি হার্লার সিনড্রোম অটোসোমাল রেসিসিভ, বাট হান্টার সিনড্রোম X-linked recessive. N for Niemann-Pick type 1 and 2. O for oculocutaneous albinism. ঠিক আছে? আর ফিনাইলকেটোনুরিয়া, এটাও এখান থেকে ইম্পর্টেন্ট। এখন S ফর দেখি, S সিকল সেল অ্যানিমিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনাদের লেকচার শিটে রয়েছে, আপনারা মার্ক করে রাখবেন। ভাই একটা কোশ্চেন, ভাইয়া ওই যে এন আর ও তে যেগুলা বললেন, এটা তো হচ্ছে লেকচার শিটে না, এটা কি আপনার স্ক্রিনশটে মানে থাকবে? আপনি বুঝি না, একটু কাইন্ডলি আরেকবার বলবেন? ভাইয়া হচ্ছে ওই যে আপনি যে এন আর ও দিয়ে একটা ডিসঅর্ডারের নাম বললেন না, জি, এটা তো লেকচার শিটে না, এটা কি হচ্ছে আপনার যে স্ক্রিনশট আমাদেরকে প্রোভাইড করবেন এটার মধ্যে থাকবে? জি ইনশাআল্লাহ থাকবে। আচ্ছা ভাইয়া, এটাই। আপনারা যদি মনে করেন যে সবকিছু মনে পাচ্ছেন না, আমি আবারও বলতেছি কথাটা, শুধুমাত্র স্টার গুলো দেখলেও হবে।
যদি না পারেন, আর পারলে তো আলহামদুলিল্লাহ সব পড়ে যাবেন। কারণ আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি যে জেনেটিক চ্যাপ্টার থেকে রিস্ক নেওয়া উচিত না, সবকিছু পড়ে যাওয়া উচিত। আচ্ছা, নাও এক্সাম্পল অফ অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। ফ্যামিলিয়ার হাইপোক্লোস্টোমিয়া ফলস, এটা অটোসোমাল ডোমিনেন্ট। সিস্টিক ফাইব্রোসিস ট্রু। স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি ট্রু। ডায়াবেটিস ইনসিপিটাস ফলস, এটা এক্স লিঙ্ক রিসেসিভ। ডুকেনি মাসকুলার ডিস্ট্রফি, এটাও ফলস, এটা এক্স লিঙ্ক রিসেসিভ। আচ্ছা, এখন সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বলতে কি বোঝায়? Mutant gene is located on the sex chromosome. All sex-linked disorders are X-linked and almost are X-linked recessive. অর্থাৎ এই ডিসঅর্ডার গুলো আমাদের এক্স ক্রোমোজোমে থাকছে, এই জন্য এটাকে আমরা সেক্স লিঙ্কড বলে থাকি। তো এখানে আমি পেডিগ্রি দেখিয়েছি দুইটা ভিন্ন ধরনের X-linked recessive ক্যারিয়ার ফিমেল থাকছে, সাথে স্বাভাবিক মেল। সেক্ষেত্রে দেখেন, সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল করেন যে অ্যাফেক্টেড হচ্ছে শুধু মেল, কোনো ফিমেল অ্যাফেক্টেড হচ্ছে না, ক্যারিয়ার হচ্ছে একজন। এক্স লিঙ্ক রিসেসিভ অনেকটা অটোসোমাল রিসেসিভের মতোই, তার দুইটা জিন মিউটেটেড না হলে কখনো এক্সপ্রেস করে না। আর এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার এটা মেলে বেশি হয়। কারণ কি? এই এক্স ক্রোমোজোমে ডিফেক্ট থাকে, যেখানে অর্থাৎ ফিমেলে দুইটা এক্স ক্রোমোজোম, সো একটা ডিফেক্ট থাকলে আর একটা কম্পেনসেট করে, সে ম্যানিফেস্ট করতে পারে না, সে ক্যারিয়ার অবস্থা থাকে। কিন্তু মেলের ক্ষেত্রে কি হয়? এক্স তো আর নাই, ওয়াই থাকছে, সো সে এফেক্টেড হয়, ডিজিজ ম্যানিফেস্ট করে। এরপর দেখেন এক্স লিঙ্ক রিসেসিভ, যেখানে এফেক্টেড মেল এফেক্টেড থাকলে কি হতে পারে? মেল এফেক্টেড থাকলে সে তার যে ডিসঅর্ডার, তার যে ডিজিজ, সে তার ছেলেদেরকে বেশি ভালোবাসে বলে ছেলেদের মধ্যে দেয় না, এটা তার ক্যারিয়ার হিসেবে ফিমেলে যায়। ফিমেলের ক্যারিয়ার থাকবে, কেউ এফেক্টেড হচ্ছে না। কেন? কারণ আরেকটা এক্স ক্রোমোজোম যে সে ম্যাটারনাল সাইড থেকে পাচ্ছে, সেটা কম্পেনসেট করে ক্যারিয়ার কন্ডিশনে থাকছে। নাও আমরা এখন ক্যারেক্টার দেব, ডিটেইলস আলোচনা করব। Males carrying the mutated gene receive the mutated gene from mother on X chromosome are affected as the Y chromosome has no allele gene to modify the effect. তাহলে যেখানে মেল এফেক্টেড হচ্ছে, সো আমি চোখ বন্ধ করে বলতে পারি তার মা আইদার এফেক্টেড ছিল অর ক্যারিয়ার ছিল। Affected male transmit the mutated gene in X chromosome to all the daughters but does not transmit the disorder to his sons, যেটা আমি অলরেডি বলেছি। Female are usually carrier. A female may be affected. কোন কোন ক্ষেত্রে ফিমেল এফেক্টেড হতে পারে? If she is homozygous for the mutant gene, যদি সে ম্যাটারনাল প্যাটারনাল দুটো সাইড থেকে মিউটেটেড জিন পায়, সেক্ষেত্রে এফেক্টেড হবে। A girl with Turner syndrome. টার্নার সিনড্রোমে কেন? টার্নার সিনড্রোমে কি থাকে? X0, সেখানে তো আর একটা এক্স ক্রোমোজোম নাই, সো একটা এক্স ক্রোমোজোম সে নিজে ম্যানিফেস্ট করছে। লিওনস হাইপোথিসিস একটু কঠিন, আমি খুব সহজে বলছি। যখন দুইটা ধরনের ক্রোমোজোমের মধ্যে মিক্সিং হচ্ছে, এটাকে লিওনস হাইপোথিসিস বলা হয়। Affected male can have normal parents. Very important. Affected male can have normal parents. কেন? ক্যারিয়ার মা থেকে সেটা আসতে পারে, যেটা আমি অলরেডি বলেছি। আচ্ছা, এখন আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের দিই, সেটা এই যে অটোসোমাল ডোমিনেন্ট, অটোসোমাল রিসেসিভ এবং এক্স লিঙ্ক রিসেসিভ, এই তিনটা ডিসঅর্ডারের মধ্যে সবচেয়ে বেশি এক্সাম্পল আসে এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার থেকে। এখানে একটা নেমোনিক দিয়েছি আমি, দুঃখ দিয়া আগে কই গেলা ফিরে হিমি এলো। দুঃখ দিয়া আগে কই গেলা ফিরে হিমি এলো। দুঃখ দিয়ে কি হচ্ছে? ডুকেনি মাসকুলার ডিস্ট্রফি, ডায়াবেটিস ইনসিপিটাস, গামাগ্লোবুলিনেমিয়া, ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজ, গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রেশন ডেফিসিয়েন্সি, হেমোফিলিয়া 3 স্টার, কারণ হেমোফিলিয়া অনেকবার পরীক্ষায় আসছে। এরপরে কি আছে? মিনকিস ডিজিজ, অ্যালপোর্ট সিনড্রোম, আদার্সটা খুবই ইম্পর্টেন্ট। প্লিজ আপনারা লেকচারটা লিখে নেবেন, এটা যখন আমি স্লাইড দিব লেকচারটা লিখে নেবেন। অকুলার অ্যালবিনিজম, ক্লিশ-নিহান সিনড্রোম, মিউকোপলিস্যাকারাইডোসিস টাইপ 2, হান্টার সিনড্রোম। আপনারা এখনই লিখেন যে হার্লার সিনড্রোম অটোসোমাল রিসেসিভ, হান্টার সিনড্রোম
এক্স লিঙ্ক রেসিসিভ। সরি, আচ্ছা এরপর কি কি আছে দেখেন, উইসকট অ্যালডিক সিনড্রোম, অ্যাডেনোলিউকোডিস্ট্রফি, ফেব্রিজ ডিজিজ, বেকারস ডিস্ট্রফি। খুবই ইম্পর্টেন্ট, বেকারস ডিস্ট্রফি কয়েকবার পরীক্ষায় আসছে, এমবি ডিফিউজ ডিস্ট্রফি এটাও পরীক্ষায় আসছে একবার। হাজবেন্ড উইথ হিমোফিলিয়া অ্যান্ড হিজ আনঅ্যাফেক্টেড ওয়াইফ, কি হচ্ছে? সো হাজবেন্ডের হিমোফিলিয়া অর্থাৎ তার এক্স ক্রোমোসোম ডিফেক্ট ছিল, নান অফ দ্য ডটার্স উইল বি অ্যাফেক্টেড, কোনো ডটার এফেক্ট হবে না, কারণ ওয়াইফ তো আনঅ্যাফেক্টেড। সো সব ডটারই ক্যারিয়ার ফর্মে থাকতেছে, সব ডটার ক্যারিয়ার ফর্মে থাকছে। অল অফ দ্য ডটার উইল ক্যারি হেমোফিলিক জিন, যেটা আমি বলেছি ক্যারিয়ার ফর্ম। এ ডটার উইথ টার্নার সিনড্রোম মে হ্যাভ হেমোফিলিয়া। ভাইয়া জি ভাইয়া, এই কি তাহলে ট্রু হবে? কেন ট্রু হবে বলেন? নান অফ দ্য ডটার্স উইল বি অ্যাফেক্টেড, কোন ডটার অ্যাফেক্টেড হচ্ছে না, ক্যারিয়ার ফর্মে থাকছে। সো এখানে তিনটা টার্ম থাকে, অ্যাফেক্টেড, ক্যারিয়ার, আনঅ্যাফেক্টেড। অ্যাফেক্টেড কখন হবে? যখন দুইটা এক্স ক্রোমোসোমের ডিফেক্ট থাকবে। সো আমি অলরেডি বলে ফেলেছি, আনঅ্যাফেক্টেড ওয়াইফ সে ম্যাটারনাল সাইড থেকে কোনো মিউটেন্ট জিন পাচ্ছে না, সো সেটা ক্যারিয়ার ফর্মে থাকছে। ভাইয়া ক্লিয়ার? জি ভাই। ভাই বুঝতে পারছেন তো? বুঝতে না পারলে আবার বলবেন, কোনো সমস্যা নাই। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া এটা কিন্তু কারণ হচ্ছে কেরিয়ার হওয়ার কথা হিসাব মতো, কিন্তু এখানে বলছে এফেক্টেড, তাহলে এটা হচ্ছে আপনার না, সরি এখানে দেখেন আপু আপনি আরেকবার একটু দেখেন, আপনি আপনি যেটা বলছেন আরেকবার বলেন, বলে আপনি রিভিউ করেন কি বলছেন। মানে আমি আসলে জানতে চাচ্ছিলাম যে ওখানে আপনি বলছেন না যে ফাদার হচ্ছে ডটারদেরকে মানে কম ভালোবাসে, এই জন্য হচ্ছে ওখানে আপনার ক্যারিয়ার যাবে, এখানে হ্যাঁ, ক্যারিয়ার যাবে আপু। সেক্ষেত্রে ভাইয়া ক্যারিয়ার এক জিনিস, এফেক্টেড এক জিনিস, এখানে অবশ্যই বলছে এফেক্টেড, সুতরাং এটা তো আপনার মানে ফলস ট্রুই হবে, হওয়ার কথা ছিল। না না ফলস হবে। আচ্ছা আপু আমি একটু আপনাকে আরেকবার ব্যাখ্যা করে দিই, দেখেন জি আসলে জেনেটিক্স অনেক মজার, বুঝতে পারলে এর থেকে মজার আর কিছু নাই। আচ্ছা এখন আমরা যে প্যাটার্ন দেখতে পাচ্ছি সেখানে কি লেখা দেখেন, এক্স লিঙ্ক রেসিসিভ, অ্যাফেক্টেড মেল এবং আনঅ্যাফেক্টেড ওয়াইফ, কি ঠিক আছে কিনা? জি সো এখানে কি হচ্ছে দেখেন, তার যে এক্স ক্রোমোসোমের ডিফেক্ট ছিল সেটা একটা ফিমেলে যাচ্ছে, তাই না? জি মেলে তো আসছে না। জি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আমি। আপু কি বুঝতে পারছেন এখন? জি 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 বুঝতে পারছি। মানে অ্যাফেক্টেড হতে গেলে তো আমার দুইটা জিনে ডিফেক্ট লাগবে, এখানে জি দুইটা ডিফেক্ট নাই আমার। কিন্তু ভাইয়া মানে এখানে কোশ্চেনটা ছিল জি নান আপু, অফ দেয়ার ডটার্স উইল বি এফেক্টেড, এখানে যদি বলতো ডটার্স উইল বি এফেক্টেড তাহলে আমি ফলস দিতে পারি, কিন্তু বলছে নান অফ দেয়ার ডটার্স উইল বি এফেক্টেড, সেক্ষেত্রে হ্যাঁ এটা ট্রু। এটা ট্রু হওয়ার কথা না না আপু গো। এটা ফলস হবে, নান বলতে কোনো ডক্টর এফেক্টেড হচ্ছে না। কেউ এফেক্টেড হয়েছে দেখেন আপনি? কেউ তো এফেক্টেড হচ্ছে না। তাহলে তাহলে ভাইয়া ওই কথাটাই তো বলা হয়েছে। না নান সবাই অফ ক্যারিয়ার হচ্ছে। সবাই ক্যারিয়ার হচ্ছে, নান অফ affected হচ্ছে না। ভাইয়া তাহলে তো যেটা সবাই ট্রু স্টেপ মানে সেটাই তো এখানে এখানে লেখা। নান মানে নো বুঝাচ্ছে না, নান মানে বুঝাচ্ছে কোনো মানে কোনো ডটার না, মানে এখানে এটা এক্স্যাক্টলি, বুঝাচ্ছে। বুঝছেন হ্যাঁ আপু? এটাই। এখানে একটু খেয়াল করেন প্লিজ, একটু খেয়াল করেন। এই যে এক্স, এক্স আমি দেখিয়েছি, আবার গোল ছিল সবুজ দিয়ে, সবুজ মানে দিয়েছি আমি ক্যারিয়ার, কি এফেক্টেড হচ্ছে দেখেন? এফেক্টেড তো হচ্ছে না। ভাইয়া কোশ্চেনটাতে যদি এভাবে থাকে যে যে ভাইয়া সিস্টেমটার কারেকশন করতে চাচ্ছে, যে ওখানে লেখা আছে না স্টেম এসটিএম কোনো কারেকশন নাই, এসটিএম একদম ঠিক আছে, এসটিএম একদম ঠিক আছে, এবং বুঝতে পারলে আপনারা দেখবেন যে সবই ঠিক আছে, কোনো ভুল নাই এখানে। ভাইয়া এটা কিন্তু কোশ্চেনটা আমি একটু এফেক্টেড মেল, ভাইয়া আমি একটু এফেক্টেড মেলে এক্স ক্রোমোসোমের ডিফেক্ট থাকতেছে, তারা যাচ্ছে যখন আনএফেক্টেড ফিমেলের সাথে ক্রস ম্যাচিং হচ্ছে বা ক্রস হচ্ছে, তখন সেটা ক্যারিয়ার ফর্মে যাচ্ছে, সেখানে কোনো ডটার এফেক্টেড হবে না। হ্যাঁ ভাইয়া বলেন, ভাইয়া বলেন। নান অফ দ্য ডটার্স উইল বি এফেক্টেড,
তাহলে স্টেমটা ট্রু হলো না ভাইয়া? ভাইয়া এখানে তো কেরিয়ার Student কি বলতেছে, বলছে আপনি এখানে স্টেমটা তো পড়েন। হাজব্যান্ড উইথ হেমোফিলিয়া অ্যান্ড হিজ হ্যাঁ আনএফেক্টেড ওয়াইফ, হ্যাঁ তাহলে এদের দুজন মানে এদের যে ডটার গুলা হবে তারা সবাই ক্যারিয়ার হবে। হ্যাঁ, কিন্তু নাম অফ দ্য ডটার এফেক্টেড, কেউ এফেক্টেড হবে না। এখানে তিনটা টার্ম ভাইয়া, এফেক্টেড, ক্যারিয়ার, আনএফেক্টেড। তারা ক্যারিয়ার ফর্মে যাচ্ছে, এফেক্ট তো হচ্ছে না। ভাইয়া এখানে বলে নাই তো ওয়াইফ ক্যারিয়ার না, এখানে তো বলছে ওয়াইন মানে হাজবেন্ড এফেক্টেড আর ওয়াইফ আনএফেক্টেড, কিন্তু সে তো Unaffected। ক্যারিয়ার থাকতে পারে। সে ক্যারিয়ার থাকলে কিন্তু একটা বাচ্চা একটা মেয়ের কিন্তু তার হ্যাঁ, এফেক্টেড হতে অবশ্যই পারে। অবশ্যই আনএফেক্টেড বলেছে বলে এখানে তো স্টেটমেন্টটা ফলস হচ্ছে, বুঝছেন? যদি বলতো যে হাজবেন্ড হেমোফিলিয়া, ওয়াইফও হেমোফিলিয়া, তখন আমরা ওই লাইনে যেতাম। ওয়াইফ Unaffected ক্যারিয়ার বলতে- থাকলে তো হতে পারে ভাইয়া। এখানে যদি ওয়াইফটা অবশ্যই। ক্যারিয়ার থাকে সেটা তো এফেক্টেড না, সে ক্যারিয়ার। এখানে কিন্তু হ্যাঁ। বলে নাই যে ওয়াইফ ক্যারিয়ার না, এই কথা বলে নাই। হ্যাঁ বলছে সেক্ষেত্রে কিন্তু আনএফেক্টেড, একজন- মানে ওই জিন নাই তার মধ্যে, বুঝছেন? আনএফেক্টেড মানে একদম নরমাল, এখানে কোনো জিন নাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাইয়া অসুবিধা নেই, আপনি না বুঝতে পারলে আবার বলেন, আমার কোনো সমস্যা নাই। না বুঝতে পারছি। আমি কিন্তু কোনো বিরক্ত হই না এটাতে ভাইয়া, কারণ আপনি বুঝতে পারছেন না বলে তো আমার সাথে কাছে আপনি ক্লাসটা করছেন, তাই না? বুঝতে পারলে তো নিশ্চয়ই পরীক্ষাই দেন, ক্লাস তো আর করতেন না, এটা আমি বিশ্বাস ভাইয়া করি। ওই কোশ্চেনটা আরেকবার একটু দেখান। আপনারা লেকচার শিটে 12 পেজে চলে আসেন, লেকচার শিটে 12 পেজে দেখেন। None of the daughters will be affected. Husband with hemophilia, defect একটা জিনের ডিফেক্ট, and his ভাইয়া, নান অফ দেয়ার ভাইয়া, ডটার উইল বি একটা কথা। অ্যাফেক্টেড, এই কথাটার বাংলাটা কি হচ্ছে? মানে তার না, একটা কথা বলি। অ্যাফেক্টেড হবে না? আমি একটা কথা বলি ভাইয়া, এই নান অফ দেয়ার ডটার উইল বি এফেক্টেড, এটা যদি ফলস হয়, এটা ট্রু স্টেমটা কি হবে? কি হবে তাহলে? all of their daughters will be carriers. সেটাই তো ভাইয়া, নান All অফ of দেয়ার their daughters ডটার। will be carriers, এটা true stem, জি 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 বুঝছেন? all of their daughter will be carrier, এটা হচ্ছে true stem হবে। নান অফ দেয়ার ডটার উইল বি অ্যাফেক্টেড, এটা মানে কি বোঝাচ্ছে না যে তার মানে তার ডটার গুলো কেউই অ্যাফেক্টেড হবে না? হ্যাঁ মানে তারা ক্যারিয়ার হিসেবে আছে। এক্স্যাক্টলি। তাহলে তো সেই হিসেবে এখানে আমাদের শীটে উত্তরে ভাইয়াকে ফলস কেন দেওয়া আছে? এটা তো ট্রু হওয়ার কথা। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, আপনারা বলছেন যে none of the daughters will be affected, এটা ট্রু হবে, তাই তো? জি ভাইয়া। আচ্ছা এইটা তো আমি আমার এখানে কি আছে, এখানে ট্রু আছে না ফলস আছে? ফলস আছে। ফলস আর ট্রু করে নেন একটু, আমি কারেকশন করে দিচ্ছি। none of the daughters will be affected। ভাইয়া এটাই বলতেছিলাম আসলে ফার্স্ট থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আপনাদের কথা হয়তো বুঝতে একটু ভুল করেছি। সো এখন তো সবাই ক্লিয়ার নাকি? জি ভাইয়া। জি ভাইয়া এখন ক্লিয়ার। আচ্ছা ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে দেখেন যে এক্সলিঙ্ক ডোমিনেন্ট পরীক্ষায় বেশিবার আসে নাই, এক্সলিঙ্ক ডোমিনেন্ট পরীক্ষায় খুব বেশি একটা আসেনি, ঠিক আছে? সো এখান থেকে একবার জাস্ট রিডিং করে যাবেন তাহলে হবে। আর এক্সলিঙ্ক ডোমিনেন্ট বলতে কি বোঝাচ্ছে? জাস্ট এক্সলিঙ্ক রেসিপির অপোজিট। এই যে ভাইয়া একটু ছোট্ট একটা প্রশ্ন ছিল। হ্যাঁ শিওর ভাইয়া। ভাইয়া যে আনএফেক্টেড বলতে যেটা বোঝাইছে আনএফেক্টেড ওয়াইফ, হ্যাঁ, আনএফেক্টেড বলতে কি সে ক্যারিয়ারও না, মানে তার কাছে না ওই ক্যারিয়ারও জিনটা- না, আনএফেক্টেড বলতে ক্যারিয়ারও না, এটা বুঝিয়েছে। আচ্ছা আচ্ছা, তার মানে আর এইখানে যে বলছে নান অফ দ্য ডটার্স উইল বি অ্যাফেক্টেড, তার মানে হচ্ছে তাদের মধ্যে মানে আমরা যেটা ট্রু বললাম, তাহলে অ্যাফেক্টেড তার মানে কি তার মধ্যে ক্যারিয়ার জিনটা আসতেছে, মানে ক্যারিয়ার জিনটা যেটা চিন্তা আসতেছে কিন্তু এফেক্টেড হচ্ছে না, এটা বোঝানো হচ্ছে, বুঝছেন ভাইয়া? জি ভাইয়া 50% ক্যারিয়ার, 50% আনএফেক্টেড। এই ক্ষেত্রে কি না, সেটা এটা সব ক্ষেত্রে না, দেখেন এখানে 25% থাকে যে হাজবেন্ড হেমোফিলিয়া আর ওয়াইফ আনএফেক্টেড, সেক্ষেত্রে সবাই মানে ডটার সবাই হচ্ছে ক্যারিয়ার, আর যারা ইয়ে থাকতেছে সান তারা সবাই হচ্ছে আনএফেক্টেড। ক্লিয়ার? আচ্ছা বুঝছি। তাহলে জি ভাই। ক্যারিয়ার হলে কিছু না, মানে
আমি এই জায়গায় একটু কনফিউজ হয়ে গেছি যে ক্যারিয়ার হলে সে কি এফেক্টেড হচ্ছে? ভাইয়া কথা হচ্ছে তিনটা, একটা হচ্ছে ক্যারিয়ার, আনএফেক্টেড, এফেক্টেড। এক্স জি লিঙ্কড ডিসঅর্ডারের ক্ষেত্রে ক্যারিয়ার সে যার একটা জিন মিউটেটেড আর একটা মিউটেড নরমাল, আর জি এফেক্টেড সে যার দুইটা দুইটা জিনই জিনিস হচ্ছে মিউটেটেড হয়ে গিয়েছে। আর হয়ে গেছে। আনএফেক্টেড কে, যার কোনো জিনে কোনো ঝামেলা নাই, সে হচ্ছে আনএফেক্টেড। ক্লিয়ার? জি ভাইয়া আচ্ছা, এরপরে আমরা চলে আসি হ্যাঁ, খুবই ভেরি ইম্পর্টেন্ট টপিক। এরপরে চলে আসছি আমরা সিঙ্গেল জিন ডিসঅর্ডারস। আমি অলরেডি বলেছি তার মধ্যে একটা ছিল ট্রাইনিউক্লিওটাইড রিপিট মিউটেশন। ট্রাইনিউক্লিওটাইড রিপিট মিউটেশন এটা আপনারা ইনফিনিট স্টার দেন। ট্রাইনিউক্লিওটাইড রিপিট মিউটেশন ইনফিনিট স্টার দেন, এখান থেকে প্রশ্ন হয় এবং আপনারা যে পরীক্ষা দিবেন এখান থেকে প্রশ্ন আসবে। কোডিং রিপিট এক্সপ্যানশন এবং নন কোডিং রিপিট এক্সপ্যানশন, এখান থেকে প্রশ্ন আসে আর কি। তো কোডিং রিপিট এক্সপ্যানশন এটা আমরা মনে রাখতে পারি মাই ফ্রাজাইল ফ্রেন্ড ফ্রেডরিক। মাই ফ্রাজাইল ফ্রেন্ড ফ্রেডরিক নন কোডিং। আচ্ছা, সো নন কোডিং কি হচ্ছে? মাই ফ্রাজাইল ফ্রেন্ড ফ্রেডরিক, মায়োটনিক ডিস্ট্রফি, ফ্রেডরিক অ্যাটাক্সিয়া, প্রোগ্রেসিভ ভাইয়া আমি খুঁজে মায়োটনিক পাচ্ছি না। এপিলেপসি। হ্যাঁ ভাইয়া আপু, কোথায় পড়াচ্ছেন 14 পেজে, আমাকে? 14 আপু, 14 পেজে পেয়েছেন? হুম। আচ্ছা, সো দেখেন কি আছে এখানে। নন কোডিং রিপিট এক্সপানশন, ইনফিনিটি স্টার বলেছি, ট্রাইনিউক্লিওটাইড রিপিট মিউটেশন ইনফিনিটি স্টার। তার মধ্যে কোডিং রিপিট আর নন কোডিং। কোডিং এ আছে হান্টিংটন ডিজিজ, স্পাইনোসেরেব্রাল অ্যাটাক্সিয়া, স্পাইনোসেরেব্রাল অ্যাটাক্সিয়া টাইপ 2, ডেন্টোরুব্রাল প্যারিডিলিজিয়াম অ্যাট্রফি, ম্যাকরেটি জোসেফ ডিজিজ, স্পাইনোবালবার মাস্কুলার অ্যাট্রফি। এর মধ্যে সবচেয়ে বেশি আসে হচ্ছে হান্টিংটন, স্পাইনোসেরেব্রাল আর স্পাইনোবালবার। যে দুটো উচ্চারণ বিদঘুটে, এই দুটো আসে না, ঠিক আছে? তারপর আপনারা পড়ে যাবেন। এরপর আমরা দেখি কি আছে। মাই ফ্রাজাইল ফ্রেন্ড ফ্রেডরিক, এটাতে মনে রাখবো মাই মায়োটনিক ডিস্ট্রফি, ফ্রেডরিক অ্যাটাক্সিয়া, প্রোগ্রেসিভ মায়োক্লোনিক এপিলেপসি, ফ্রাজাইল এক্স মেন্টাল রিটার্ডেশন, ফ্রাজাইল সাইড মেন্টাল রিটার্ডেশন। তো এখানে আর কিছু বলার নাই, আমি নেক্সটে চলে আসি। আপনারা কি এটা বুঝতে পারছেন? নন কোডিংটা হ্যালো, বুঝতে পারছি। কোডিং ও বুঝতে পারছেন? দুইটা একই জিনিস, জাস্ট এখানে বোঝানোর কিছু না, একটু মুখস্থ করতে হবে এই আর কি। হুম। ঠিক আছে, এখন দেখি এক্সাম্পল অফ ট্রাইনিউক্লিওটাইড রিপিট এক্সপানশন ডিজিজ ইনক্লুড ফ্রাজাইল এক্স সিন্ড্রোম ট্রু, সিস্টিক ফাইব্রোসিস ফলস, ডুকিনি মাস্কুলার ডিস্ট্রফি ফলস, মায়োটনিক ডিস্ট্রফি ট্রু, ফ্রেডরিক অ্যাটাক্সিয়া ট্রু। মাই ফ্রাজাইল ফ্রেন্ড ফ্রেডরিক, এটা নন কোভিডটা আমরা মনে রাখবো, ঠিক আছে? নন কোডিংটা যেটা আর কি ছিল। আচ্ছা, এখন আমরা এখান থেকে ফ্রাজাইল এক্স সিনড্রোম দেখবো। প্রথম কথা হচ্ছে এক্স লিঙ্ক ডোমিনেন্ট ইনহেরিটেন্স, ট্রাইনিউক্লিওটাইড রিপিট ইন FMR1 জিন। সো এই জিনে যখন একটা মিউটেশন হচ্ছে, সো কি হবে? এক্সপ্রেশন কমে যাবে। Most common cause of inherited intellectual disability and second most common cause of genetically enhanced mental deficiency. আচ্ছা, এটা মার্ক করেন, মোস্ট কমন কজ অফ ইনহেরিটেড ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি। ইনহেরিটেড এটা হচ্ছে এক্স লিঙ্ক ডমিনেন্ট, ঠিক আছে? এই জন্য আমরা কি বলতেছি, হ্যাঁ, এই জন্য আমরা এখানে এটা বলবো। সো এখানে আপনারা একটু কারেকশন করেন, এটা এক্স লিঙ্ক রেসিভ হবে। ভাইয়া আপু আপনারা কি শুনতে পাচ্ছেন? ফ্রাজাইল এক্স সিনড্রোম এটা এক্স লিঙ্ক রেসিভ, একটু কারেকশন করে নিন। হ্যালো ভাইয়া, এখানে যে হেডলাইনটা দেওয়া আছে ফ্রেজাইল এক্স সিনড্রোম, এটা হচ্ছে এক্স লিঙ্কড রিসেসিভ হবে। হ্যাঁ, ওকে, আমরা তো অলরেডি পড়েছি তাই না? এক্স লিঙ্ক রেসিভ দিয়ে না, এটা হঠাৎ এখন খেয়াল করলাম আর কি। আচ্ছা, ডাজ নাম্বার অফ ক্রোমোজোম ইনক্রিজ হিয়ার? কিন্তু ভাইয়া মানে ফার্স্টেই তো শুরু এক্স লিঙ্কড ডমিনেন্ট ইনহেরিটেন্স, মানে এই জায়গাটার কথাই তো বলছেন নাকি? হ্যাঁ, এই জায়গাটার কথা বলছি আপু। হুম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আপু। ক্লাস কি বুঝতে কঠিন লাগতেছে?
ভাইয়া সবই কঠিন, Actually, সবই কঠিন, না পড়লে পারি না। কঠিন বলতে কি মানে একবার তো অন্তত পড়া লাগবে, তবে ভাইয়া একদম অনেস্টলি বলতেছি, সেটা হচ্ছে ক্লাসটা যত লেন্দি হয় কনসেন্ট্রেশন ধরে রাখাটা টাফ, আমরা যে যে লেভেলই থাকি না কেন। মানে জিনিসটা কোনোভাবে নিয়েন না, আমি একদম ফ্র্যাঙ্কলি কথাটা বললাম, এটা সব সাবজেক্টের জন্যই আমার মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে হয় কি যে আবার অনেকে আছে একদম প্রথমবার শুনতেছে, তারা যদি খুব শর্টে বলি তাদের ধরতে কষ্ট হয়ে যায়। তারপর আমরা ক্লাসটা যত সম্ভব একটু নার্সারি নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের এই ফিডব্যাকটা আমি ক্যারি করব, অসুবিধা নাই। আর আপনাদের গত ক্লাসে যে প্রবলেমগুলো ছিল কিছু কি সলভ হয়েছে না কিছুই সলভ হয় নাই? ভাইয়া হ্যালো। সলভ সলভ বলতে যেমন আজকেও হচ্ছে পরীক্ষা ছিল আমাদের, হ্যাঁ, তো সেল ইনজুরি অ্যাডাপ্টেশন ইনফ্লামেশনের উপর একটা পরীক্ষা ছিল, সেটা তো বেসিক্যালি মানে 4টায় হওয়ার কথা, সরি 2টায় হওয়ার কথা। তো ওনারা একেবারে লাস্ট মুহূর্তে হচ্ছে বলে যে না 2টার দিকে হবে না 4টায় হবে, ওকে ফাইন। তো সব কাজ বাদ দিয়ে 4টার সময় বসে থাকলাম যে পরীক্ষা দিব। তারপরে দেখি যে কোনো খোঁজ খবর নাই, গ্রুপে লিখলাম, সাথে সাথে কোনো রেসপন্স নাই। তো আমাদের একজন মেন্টর ছিলেন নোমান ভাই, উনি আবার হচ্ছে রায়হান ভাইকে মেনশন করছেন, উনি রিপ্লাই দিতে দিতে আলটিমেটলি হচ্ছে আর মানে টাইমটা হয়নি, দ্যাটস ওয়াই পরীক্ষাটা কিন্তু পেন্ডিং রয়ে গেল। এখন স্বাভাবিকভাবে আপনি জেনেটিক্স পড়াচ্ছেন, আমার মাথায় কিন্তু এটাই ঘুরবে এবং আমি আপ্রাণ চেষ্টা করব যে এইটা গুছিয়ে ফেলতে। তো একটা পরীক্ষা দেওয়ার প্রিপারেশন বা মানে ইচ্ছাটা যখন হয় তখন যদি টাইমলি পরীক্ষাটা না দেওয়া যায় ওটা কিন্তু গ্যাপ পড়ে যায়। তো জানি না যে কেন মানে ওনাদের এখানে এত আচ্ছা, কি বলবো আসলে। এটা অসুবিধা নাই, আমি 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 আজকেই বলে দিব, আজকে এটা আমি বলে দিব, কোনো সমস্যা নাই। আমি জি, ইনশাল্লাহ থ্যাংক এই ইউ। প্রবলেম না হয় আমি ভবিষ্যতে খেয়াল রাখবো। ঠিক আছে। জি আচ্ছা, জি ক্লাস যেহেতু লেন্দি করা যাবে না, আমি একটু ফাস্ট অ্যাপ্রোচ করি। ঠিক আছে। আচ্ছা, ফ্রাজাইল এক্স সিনড্রোমে ক্রোমোজোম নাম্বার বাড়ে না, এটা খেয়াল রাখবেন। এখন দেখবো যে ফ্রাজাইল এক্স সিনড্রোমে আমরা কি কি পাই, ফাইন্ডিংস কি কি। পোস্ট প্রিবার্টাল ম্যাক্রো অর্গানিজম, ইনলার্জ টেস্টিস, এটা খেয়াল রাখবেন। ফ্রাজাইল এক্স সিনড্রোমে আমরা ইনলার্জ টেস্টিস পাই। আর কি, লং ফেস উইথ এ লার্জ জ, লার্জ ইভার্টেড ইয়ার্স, অটিজম, মাইট্রাল ভালভ প্রলাপস। এই মাইট্রাল ভালভ প্রলাপস অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই ছবির সাথে আপনারা একটু মিলাবেন, মিলাই পড়লে আপনাদের বেশি মনে থাকবে। আচ্ছা, এখন আমাদের সিঙ্গেল জিন ডিসঅর্ডারে আমরা পড়েছিলাম ট্রাইনিউক্লিওটাইড রিপিট মিউটেশন, তারপরে পড়েছি জিনোমিক ইমপ্রিন্টিং। জিনোমিক ইমপ্রিন্টিং কি? Imprinting involve transcriptional silencing of the parental or maternal copies of certain gene during gametogenesis. So, যখন গ্যামেটোজেনেসিস হয় যে কোনো একটা কপি সাইলেন্স হয়ে যাচ্ছে, আর যে কপিটা আসছে সেই কপিতে যখন কোনো মিউটেশন হবে সেটাকে আমরা ইমপ্রিন্টিং ডিসঅর্ডার বলছি। For such genes, only one functional copy exists in the individual. Loss of the function not imprinted allele by deletion gives imprinting disorder, যেটা আমি অলরেডি বলেছি। One gene copy is silenced by methylation and the only other copy is expressed. So এখানে যখন কোনো মিউটেশন হবে তখন জিনোমিক ইমপ্রিন্টিং ডিসঅর্ডার আমরা পাবো। তো কি কি আছে, 4টা নাম, এই 4টা নাম আগে প্রথমে জানতে হবে। সেটা হচ্ছে প্রাডার-উইলি সিনড্রোম, অ্যাঞ্জেলম্যান সিনড্রোম, প্রাডার-উইলি, অ্যাঞ্জেলম্যান, তারপরে বেকউইথ-উইডম্যানস এবং সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম। প্রাডার-উইলি সিনড্রোম, অ্যাঞ্জেলম্যান সিনড্রোম, বেকউইথ-উইডম্যান সিনড্রোম, সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, এই 4টা নাম ফার্স্ট অফ অল জানতে হবে। এরপরে কি জানবেন, প্রাডার-উইলি কি আছে আর অ্যাঞ্জেলম্যান সিনড্রোম কি, এটা জানবেন। তো দেখে ফেলি আমরা। তো প্রাডার-উইলি সিনড্রোমে আমাদের মিউটেশন হয় লং আর্মে। ঠিক আছে। অ্যাঞ্জেলম্যান সিনড্রোমেও আমাদের মিউটেশনটা হচ্ছে লং আর্মে, শর্ট আর্মে কিন্তু হয় না, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, এরপরে দেখি যে প্রাডার-উইলিতে কি কি ফিচার পাই বা প্রাডার-উইলি কিভাবে হচ্ছে। Maternally derived genes are silenced. Disease occurs when the paternal allele is deleted or mutation. তাহলে প্রাডার-উইলি এর সঙ্গে প্যাটার্নাল, এই কথাটা মনে রাখবেন। তাহলে প্রাডার-উইলি সিনড্রোম প্যাটার্নালি ড্রাইভড। তার জন্য কি পাচ্ছি, হাইপারফেজিয়া, অবেসিটি, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, হাইপোগোনাডিজম, হাইপোটোনিয়া। আমি আবারও বলছি, প্রাডার-উইলিতে আমরা পাচ্ছি হাইপারফেজিয়া, অবেসিটি, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, হাইপোগোনাডিজম, হাইপোটোনিয়া। আর প্যাটার্নালি ড্রাইভড এই কথাটা লিখে নেবেন। আর অ্যাঞ্জেলম্যান, অ্যাঞ্জেলম্যান বলতে পরি, পরির সাথে মায়ের সম্পর্ক, সেজন্য এটা ম্যাটারনালি ড্রাইভড।
paternal drive gene is silenced, disease occurs when maternal gene is deleted or mutated, results in inappropriate laughter, seizure, ataxia, severe intellectual disability. ঠিক আছে? আচ্ছা, এখন খুবই ইম্পর্টেন্ট আরেকটা জায়গা যাবো, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স বা মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। এখান থেকে রিসেন্টলি প্রশ্ন আসছে এবং আমি রেসিডেন্সির সময় যতগুলো প্রশ্ন করছি সবগুলোতে কিন্তু মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার থেকে প্রশ্ন করার চেষ্টা করেছিলাম। তো দেখে ফেলি, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ইজ ম্যাটারনালি ইনহেরিটেড। Affected male cannot transmit the disease. The organs most commonly affected in those diseases are the ones having large number of mitochondria inside them. যাক, তো এখন প্রশ্ন যে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার কেন মেল ট্রান্সমিট করতে পারে না এবং ফিমেল ট্রান্সমিট করে, এটা কেন? কেউ বলতে পারবেন কি? রিয়েলমি X2 আপু যিনি কথা বলছিলেন উনি একটু বলেন এটা। ভাইয়া, আপু আপনার নামটা কি? আমার নাম হচ্ছে বৃন্ত। আচ্ছা আপু, ঠিক আছে বৃন্ত আপু। হ্যাঁ, আপু বলবেন যে এই মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার কেন মেল ট্রান্সমিট করতে পারে না, কেন ফিমেল ট্রান্সমিট করছে? মেল ট্রান্সমিট করতে পারে না। যাই হোক, ভাইয়া এটা আমি বলতে পারবো না। কোনো সমস্যা নাই। এনিওয়ান? মাইটোকন্ড্রিয়া আমরা মায়ের কাছ থেকে পাই, এটার জন্য। বেসিক্যালি যখন গ্যামেটোজেনেসিস হয় তখন স্পার্মের মাইটোকন্ড্রিয়া নষ্ট হয়ে যায়, তাই না? কারণ স্পার্মকে সাদা কাটতে হয়, এই জন্য সেটা ফাংশনাল থাকে না, এই জন্য মেল মাইটোকন্ড্রিয়াল ডিজিজ ট্রান্সমিট করতে পারে না। অপরদিকে ফিমেল ওভুমেতে মাইটোকন্ড্রিয়া ইনট্যাক্ট থাকছে, এই জন্য এই ডিজিজ গুলো ম্যাটারনালি ইনহেরিটেড। ক্লিয়ার? তবে মেল ফিমেল উভয় ডিজিজ সমান হয়ে থাকে, ঠিক আছে? Tissues may have both normal, wild, and mutated mitochondrial DNA. Sons do not transmit the disease to progeny. Variable in penetrance and expressibility. খুবই ইম্পর্টেন্ট, এটা মার্ক করেন। ভ্যারিয়েবল ইন পেনিট্রেন্স এন্ড এক্সপ্রেসিবিলিটি। এখন ফাহমিদা আপু, ডক্টর ফাহমিদা আপুকে শুনতে পাচ্ছেন? ডক্টর ফাহমিদা? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আপু আপনি বলবেন এই ভ্যারিয়েবল ইন পেনিট্রেন্স এন্ড এক্সপ্রেসিবিলিটি এটা আর কোথায় পড়েছিলাম? ভাইয়া প্রথমে অটোসোমাল রিসিভের ক্ষেত্রে। ভাইয়া টার্মিনোলজিতে। সেটা না, আপনি বলেন যে অটোসোমাল অটোসোমাল ডমিনেন্টে পড়ছে ভাইয়া। আর রিসিভে কি হয়? রিসেসিভে হচ্ছে ভাইয়া কমপ্লিট পেনিট্রেন্স হতো। কমপ্লিট পেনিট্রেন্স। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মাঝে মাঝে আপনাদের একটু মিসগাইড করি, ঠিক আছে? এটা ইচ্ছাকৃত করি যাতে আপনার কনসেপশনটা ক্লিয়ার হয়, এই জন্যই আসলে করে থাকি। যেহেতু মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার থেকে যে কনসেপশনটা দিলাম, এই কনসেপশনটা খুবই ইম্পর্টেন্ট, বুঝতে অনেকেরই ভুল হয়। আর পাশাপাশি এক্সাম্পল গুলো একটু দেখে নেবেন। আমি আর এখানে কিছু বলছি না, আমি নেক্সটে চলে যাই। মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার, এটা অলরেডি কিছুটা বলেছি। মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার যেটা জেনেটিক এবং ইনভায়রনমেন্টাল দুইটা প্রিডিসপোজিশন বা দুইটা ফ্যাক্টর থাকছে, তখন আমরা বলতে পারি। ক্লিয়ার? এক্সাম্পল গুলো একটু দেখে ফেলি। কনজেনিটাল এবং অ্যাকোয়ার্ড। কনজেনিটাল এবং অ্যাকোয়ার্ড। তো কনজেনিটাল খুবই ইম্পর্টেন্ট, আপনারা দেখবেন। আর অ্যাকোয়ার্ড গুলো আমি আপনাকে একটু বলে দিব। অ্যাজমা, ডায়াবেটিস, হাইপারটেনশন। ডায়াবেটিস হাইপারটেনশন খুব সম্ভবত নাই, আপনারা একটু ইনক্লুড করে নেবেন। তারপরে কি আছে? আইএইচডি, স্ট্রোক, এপিলেপসি, পার্কিনসন্স, ম্যানিয়া, ডিপ্রেশন, সিজোফ্রেনিয়া, অটিজম, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, obesity, hypercholesteremia, obesity, hypercholesteremia। তাহলে এখানে আপনারা চারটা একটু লিখে নেবেন। ডায়াবেটিস, হাইপারটেনশন, obesity, hypercholesteremia, চারটা লিখে নেবেন। আচ্ছা, এখন আমরা একটা কোশ্চেন সলভ করব। মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডারস আর, এখানে কারেকশন করবেন obesity ট্রু, ডায়াবেটিস mellitus ট্রু, অন্য যেগুলো আছে সেগুলো ফলস হবে। সাইটোজেনেটিক ডিসঅর্ডার খুবই ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার। সাইটোজেনেটিক ডিসঅর্ডার ইনফিনিটি স্টার। তাহলে আমি একটু আপনাদের কনসাইজ করে আনি। এখানে এতক্ষণ যা বলেছি, অটোসোমাল ডমিনেন্ট, অটোসোমাল রেসিসিভ, এক্সটিংক্ট রেসিসিভ, এর ক্যারেক্টার, এক্সাম্পল ইনফিনিটি স্টার। সাইটোজেনেটিক ডিসঅর্ডার ইনফিনিটি স্টার, মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার ইনফিনিটি স্টার। আরো একটা ইনফিনিটি স্টার বলেছি, সেটা কি বলেন? এটা আপনাদের কাছে প্রশ্ন।
সেটা বলেছে ট্রাই নিউক্লিওটাইড রিপিট মিউটেশন, জি জি 10 মিনিটস দিয়েছিলাম। জি আচ্ছা, ক্রোমোজোমাল ডিসঅর্ডারকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে নিউমেরিক্যাল এবং স্ট্রাকচার। আপনারা নাম শুনে বুঝতে পারছেন যখন ক্রোমোজোমের নাম্বারের প্রবলেম হচ্ছে, অর্থাৎ 47, 48 বা 45, 44 এমন কিছু থাকছে, সেটাকে আমরা বলছি না নিউমেরিক্যাল। এবং স্ট্রাকচার বলতে যখন নিউক্লিওটাইড চেইনে প্রবলেম হচ্ছে, ডিলিশন, ইনসারশন, এইগুলা হচ্ছে, সেটাকে আমরা বলছি স্ট্রাকচারাল ক্রোমোজোমাল ডিসঅর্ডার। ক্লিয়ার? আচ্ছা, নিউমেরিক্যাল ডিসঅর্ডার কি আছে? A chromosome number which is an exact multiple of an haploid number and exceeds the diploid number is called polyploidy. এটা আমরা অলরেডি জেনেছি। A chromosome which is not an exact multiple is called aneuploidy. যখন মাল্টিপলি সেটা হচ্ছে সেটা পলিপ্লয়েডি, আর যখন এক্সাক্ট হচ্ছে না সেটা অ্যানিপ্লয়েডি। অর্থাৎ 46 থেকে, অর্থাৎ ডিপ্লয়েড নাম্বার থেকে যদি একটা ক্রোমোজোম বাড়ে বা একটা ক্রোমোজোম কমে, সেটাকে আমরা বলছি অ্যানিপ্লয়েডি। এটা আপনারা অলরেডি জেনেছেন, আমি ডিটেইলস বলেছি অলরেডি। এরপরে কি আছে? অ্যানিপ্লয়েডি কি? গেইন অর লস অফ অন ক্রোমোজোম। অটোসোমে কি কি হতে পারে? মনোসোমি, ট্রাইসোমি, টেট্রাসোমি। সেক্স ক্রোমোজোমে মনোসোমি, ট্রাইসোমি, টেট্রাসোমি। এখানে আর বলার কিছু নাই। পলিপ্লয়েডি, পলিপ্লয়েডি হয় ট্রাইপ্লয়েডি, টেট্রাপ্লয়েডি। পলিপ্লয়েডি হয় ট্রাইপ্লয়েডি এবং টেট্রাপ্লয়েডি। অল্টারেশন ইন স্ট্রাকচার, তাহলে নিউমেরিক্যাল কি কি হয় সেটা আমরা অলরেডি জেনে ফেলছি। এখন স্ট্রাকচারে কি কি হচ্ছে? ট্রান্সলোকেশন, ডিলিশন, ইনসারশন, আইসোক্রোমোজোম, ইনভার্সন, রিং ক্রোমোজোম। সো এগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনার নামগুলো পড়বেন, যদি পারেন ভিতরে একবার দেখে নেবেন। ভিতরে দেখাটা খুব বেশি নেসেসারি না, এই জন্য আমি আর বলছি না। আচ্ছা, এরপরে ট্রান্সলোকেশন, এটা পড়া দরকার নাই, এটা বাদ দিয়ে আমি পড়াটা আসলে কনসাইজ করে আনতেছি একটু, ঠিক আছে? ফিলাডেলফিয়া ক্রোমোজোম দরকার নাই, রবার্টসোনিয়ান এটারও প্রয়োজন নাই। স্ট্রাকচারাল চেঞ্জেস অফ ক্রোমোজোম, ডিলিশন, রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন, ট্রু। ট্রাইসোমি, ফলস। ইনসারশন, ট্রু। অ্যানিপ্লয়েডি, ফলস। আচ্ছা, এখন আমি একটা বক্স দেখিয়েছি, বক্সে নিউমেরিক্যাল ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস এবং রিকারেন্ট ডিলিশন, মাইক্রো ডিলিশন এন্ড কন্টাজিয়াস জিন, এগুলো দেখানো হয়েছে। আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, আমি যা যা বলেছি এখানে সেটাই আছে। তো এখানে আর একটা কথা আমি বলবো, সেটা ইমপ্রিন্টিং ডিসঅর্ডার। আমরা কি কি পড়েছিলাম? পেডার-উইলি, অ্যাঞ্জেলম্যান, ব্যাক-উইলি আর সিউডোহাইপারথাইরিজম, ঠিক আছে? এই কয়েকটা একটু মনে রাখবেন এখান থেকে, আর মাইক্রো ডিলিশনের গুলো খেয়াল রাখবেন। আর নিউমেরিক্যাল কি কি হতে পারে? ডাউন সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, পাতাও। ডাউনে 47XY+21, এডওয়ার্ডে 18 ক্রোমোজোমে থাকতেছে এক্সট্রা ক্রোমোজোম, এডওয়ার্ড 18, পাতাও 13, পাতাও 13, এডওয়ার্ড 18। পরীক্ষার সময় আসলে অনেক সময় আমাদের এটা ভুল হয়ে যায়, খেয়াল রাখবেন। আর ক্লিনিফেল্টার সিনড্রোম 47XXY, আর XYY একটা সিনড্রোম রয়েছে, ট্রিপল এক্স সিনড্রোম, টার্নার সিনড্রোম, এর সবই আমাদের নিউমেরিক্যাল ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস। এর সবই আমাদের নিউমেরিক্যাল ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস। ক্লিয়ার? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? হ্যালো? না ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ। এরপরে চলে আসি সাইটোজেনেটিক ডিসঅর্ডার। সাইটোজেনেটিক ডিসঅর্ডার হয়ে গিয়েছে, এখন আমরা যাবো ক্যারিওটাইপিং। ক্যারিওটাইপিং অফ কমন সাইটোজেনিক ডিসঅর্ডার। তো অটোজোমালে কি কি হতে পারে? ট্রাইসোমি, ডাউন, পাতাও, এডওয়ার্ড, যেটা আমি অলরেডি জেফারসনের চার্ট দেখিয়েছি। মোনোসোমি, ইউজার ডু নট সার্ভাইভ। সেক্স ক্রোমোজোমে ট্রাইসোমি, ক্লিনফেল্টার, সুপার মেল, সুপার ফিমেল। মোনোসোমি, টার্নার। এইটাকে আপনারা 3 স্টার দেন, ঠিক চিহ্ন 3 স্টার দেন। এখন কোশ্চেন গুলো আমরা একটু সলভ করবো। সরি আপু, কিছু বলছেন কি? সাইমা সুলতানা মো আপু। আচ্ছা, আপু মনে হয় সিগনিফিকেন্ট কিছু বলছে না। সাইটোজেনিক ডিসঅর্ডারস ইনভলভিং সেক্স ক্রোমোজোম আর টার্নার সিনড্রোম 2, এটা সেক্স ক্রোমোজোম 45X0 হচ্ছে। ক্লিনিফেল্টার সিনড্রোম 47XXY, এটাও সেক্স ক্রোমোজোমে হচ্ছে, দিস ট্রু। ডাউন, এডওয়ার্ড, ফলস।
হার্মাফোরিজম, এটা ট্রু হবে। আচ্ছা, এক্সাম্পল অফ ট্রাইসোমিস আর, ট্রাইসোমির এক্সাম্পল কি কি রয়েছে? টার্নার সিনড্রোম ফলস, টার্নার সিনড্রোমে মনোসোমি হচ্ছে, একটা ক্রোমোসোম কমে যাচ্ছে, যেটা আমরা অলরেডি দেখেছি। ডাউন সিনড্রোম ট্রু, এডওয়ার্ড ট্রু, ক্লিনফেল্টার ট্রু, মারফানস ফলস, মারফানে আমাদের মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, এখানে ক্রোমোসোমাল ডিসঅর্ডার হচ্ছে না। ভাইয়া ক্লাইনফেল্টার সিনড্রোমটা ট্রু হবে? এটা সেক্স ক্রোমোসোমে হচ্ছে না, এই জন্য ট্রু হবে। বুঝতে পারছেন? এটা যে ও sex আচ্ছা আচ্ছা, chromosome হচ্ছে। জি জি, এখানে তো মেনশন করে নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এর নিচে যে বক্সটা আছে এটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, সেক্স ক্রোমোসোমের মধ্যে ক্লিনফেল্টার রয়েছে, 47XXY হতে পারে, বা অন্যান্য যে ভ্যারিয়েশন গুলো মোজাইক ভ্যারিয়েশন হতে পারে, দিয়েছে অলরেডি। এটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি নন ডিসজাংশন। নন ডিসজাংশন সম্পর্কে আমি অলরেডি বলেছি, তাই না? ফেলিউর অফ দ্য হোমোলোগাস পেয়ার অফ ক্রোমোসোম টু সেপারেট ডিউরিং জাংশন। কজ অফ নন ডিসজাংশনের মধ্যে ফার্স্টে আসবে আমাদের ম্যাটারনাল এজ যদি বেশি হয়। ম্যাটারনাল এজ ওভার 35 ইনক্রিজ রিস্ক অফ ডাউন সিনড্রোম। 35 বছর বেশি হলে ডাউন সিনড্রোমের রিস্ক বাড়ে। Meiosis on begins the primary oocyte before birth and completed at the time of ovulation. আচ্ছা, রেডিয়েশন, ডিলেড ফার্টিলাইজেশন আফটার ওভুলেশন, স্মোকিং, অ্যালকোহল and the genetic control, এই কয়েকটা দেখে নেবেন। এখানে আসলে বোঝানোর কিছু নাই, আপনারা একটু দেখে নেবেন এখান থেকে প্লিজ। আচ্ছা, এরপরে ছিল ম্যাটারনাল এজ অলসো এফেক্টেড। ভাই এটা কেমন ইম্পর্টেন্ট? 3 স্টার দিয়েন ভাইয়া, 3 স্টার দিয়েন, খুব বেশি ইম্পর্টেন্ট না, 3 স্টার দিয়েন। আচ্ছা, হাইড্রোকেফালাস, অ্যানকেফালি, অ্যাকন্ড্রোপ্লাসিয়া, এই কয়েকটা খেয়াল রাখবেন। হাইড্রোকেফালাস, অ্যানকেফালি আর অ্যাকন্ড্রোপ্লাসিয়া। আচ্ছা, এখন আমরা 12 নম্বর টপিকে চলে আসি। 12 নম্বর টপিক ছিল আমাদের রিকারেন্ট ডিলিশন, মাইক্রো ডিলিশন এন্ড কন্টাজিয়াস ডিফেক্টস। এটার মধ্যে কি কি আসবে? প্রথমে আমরা ক্রাইডু চ্যাট সিনড্রোম। ক্রাইডু চ্যাট খুব বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, যেটা বলছিলাম, ক্রাইডু চ্যাট সিনড্রোম খুব বেশি ইম্পর্টেন্ট না। এখানে কনজেনিটাল মাইক্রোলেশন অফ শর্ট আর্ম অফ ক্রোমোসোম 5, ক্রোমোসোম 5 এর শর্ট আর্ম ডিলিট হয়ে যায়, এটা খেয়াল রাখবেন। ফাইন্ডিংস কি কি আছে? মাইক্রোকেফালি, মডারেট টু সিভিয়ার ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, হাই পিচ ক্রাইং, মিউইং। এই জন্য এখান থেকে ক্রাইডু চ্যাট, এটা আমরা ক্রাই, মিউ এর মতো ক্রাই দিয়ে মনে রাখবো। এটা 5 নাম্বার ক্রোমোসোমে ঝামেলা হচ্ছে, ঠিক আছে, মাইক্রোডিলিশন হচ্ছে। এখানে এপিক্যান্থিয়াল 4 পায় আর কার্ডিয়াক অ্যাবনরমালিটি, যেটা অ্যাজ এ হোল বলেছে, কোন কোন ক্ষেত্রে পেয়ে থাকে একটু দেখবেন। তাহলে ক্রাইডু চ্যাট সিনড্রোম রিডিং করবেন, খুব বেশি ইম্পর্টেন্ট না। এখন চলে আসেন ট্রাইসোমি 21 অর ডাউন সিনড্রোম। ট্রাইসোমি 21 অর ডাউন সিনড্রোম, এটা আপনারা সবাই জানেন, ইনফিনিটি স্টার, এখানে কোনো সন্দেহ নাই, ইনফিনিটি স্টার দিয়ে দিবেন। মোস্ট কমন ক্রোমোসোমাল ডিসঅর্ডার অ্যাবাউট 1 in 800 বার্থ। সবচেয়ে কমনেস্ট ক্রোমোসোমাল ডিসঅর্ডার, নন ডিসজাংশন অ্যাবাউট 95% অফ দ্য অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়াল। তাহলে কেন হচ্ছে? মেইনলি নন ডিসজাংশনের জন্য হচ্ছে। এছাড়াও আমাদের রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন এবং মোজাইক টাইপ হতে পারে। ডাউন সিনড্রোম, নন ডিসজাংশন, রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন এবং মোজাইক টাইপ, এই তিনটার জন্য হতে পারে। এবং ডাউন সিনড্রোমে কি হচ্ছে আমরা সবাই জানি, এক্সট্রা ক্রোমোসোম 21 থাকছে। এজ অফ দ্য মাদার হ্যাজ স্ট্রং ইনফ্লুয়েন্স, আলোচনা অলরেডি করে ফেলেছি। ক্লিনিক্যাল ফিচার, ক্লিনিক্যাল ফিচার, মেন্টাল রিটার্ডেশন মোস্ট কমন কজ। তাহলে মেন্টাল রিটার্ডেশনের মোস্ট কমন কজ যদি আমি বলি, তাহলে সেটা হবে ডাউন সিনড্রোম। তাহলে ফ্রাজাইল এক্স সিনড্রোমে আমি একটা কথা বলেছিলাম, সেটা কি বলেছিলাম? মোস্ট কমন কজ অফ ইনহেরিটেড, মোস্ট কমন কজ অফ ইনহেরিটেড মেন্টাল রিটার্ডেশন। তাহলে এই দুটো ডিফারেন্স খেয়াল রাখবেন। ফ্রাজাইল এক্স সিনড্রোম ইনহেরিটেড এবং ডাউন সিনড্রোম কিন্তু ইনহেরিটেড না, এখানে কিছু মিউটেশনের জন্য হচ্ছে। আচ্ছা, এরপরে এগুলো একটু দেখবেন, এটা আমি আর বলছি না, নিচে চলে আসেন। সিমিয়ান ক্রিজ অন পাম,
সিমিয়ান ক্রিজ বলতে বোঝানো হয় যে যখন একটা ক্রিজ থাকছে, দুইটা ক্রিজ থাকে না। আমাদের হাতে দেখেন দুইটা ক্রিজ আছে, কিন্তু ডাউন সিনড্রোম বেবির ক্ষেত্রে একটা ক্রিজ পাওয়া যায়। এটা আমি যখন বরিশাল মেডিকেল কলেজে ইন্টার্ন করছিলাম তখন নিজে দেখেছিলাম একটা বাচ্চার ক্ষেত্রে, নিউবর্ন, তার একটা ক্রিজ ছিল। ভাইয়া এক্সাম্পল, সরি, ক্লিনিকের ফিচারটা কি ইনফিনিটি স্টার? ডাউন সিনড্রোমে যা আছে সব ইনফিনিটি স্টার, সবকিছু ডাউন টার্নার ইনফিনিটি স্টার, এখানে কোনো কনসিডারেশন নাই, সবকিছু আসতে পারে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, গ্যাপ বিটুইন ফার্স্ট এন্ড সেকেন্ড টো, খেয়াল করবেন, স্যান্ডেল টো বলে এটাকে। অ্যাবসেন্স অফ অন রিপ, অ্যাটলান্টো এক্সিয়াল সাবলাক্সেশন। কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে এন্ডোকার্ডিয়াল কুশন ডিফেক্ট সবচেয়ে বেশি হয় 43%, যার মধ্যে ভিএসডি হয় 33%। তো এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ডাউন সিনড্রোমে কুশন ডিফেক্টটা মোস্ট কমন, আর টার্নার সিনড্রোমে ভালভ ডিফেক্ট মোস্ট কমন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কি হতে পারে এখানে, প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস, ট্রিটোলোজিয়া ফ্যালট, এগুলো আমরা পেতে পারি। আচ্ছা, আর কি আছে, আমব্লিকাল হার্নিয়া, হাসপাং ডিজিজ, হাইপোটোনিয়া, খুবই ইম্পর্টেন্ট। আমব্লিকাল হার্নিয়া, হাসপাং ডিজিজ, হাইপোটোনিয়া। হাইপোটোনিয়া কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে, ঠিক আছে। ইনক্রিজ রিস্ক অফ লিউকোমিয়া, এএমএল, এএলএল, পরীক্ষা এখনো আসেনি বা আমার ধারণা আসতে পারে। হাইপোথাইরয়েডিজম, লাং ইনফেকশন, ডায়াবেটিস মেলাইটাস, এটা একটু খেয়াল রাখবেন। এখন সিমিয়ান ক্রিজটা একটু দেখে রাখেন, বাই চান্স যদি আসে সেটা অ্যান্সার করতে পারবেন, এবং দেখলে আপনাদের ডাউন সিনড্রোমে যে সিমিয়ান ক্রিজ পাই এটা মনে থাকবে আপনাদের। সবাই কি দেখছেন এটা? হ্যালো, জি ভাইয়া, জি। ওকে। আচ্ছা, এখন ডেভিডসনের যে ফিগারটা ছিল সেটা দেখিয়েছি। ডেভিডসনের ফিগারটা অনেক ইম্পর্টেন্ট। তো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গুলো একটু নোটিস করবেন, সেটা হচ্ছে মেনি লুপস অন ফিঙ্গার টিপস অনেক লুপ থাকে, এটা খেয়াল রাখতে হবে। ইনলার্জ ক্লোন, তারপরে ইন্টেস্টিনাল ব্লকেজ, আমব্লিকাল হার্নিয়া অলরেডি বলেছি, বিগ টোজ ওয়াইডলি স্পেস, যেটা আমি অলরেডি বলেছি, স্যান্ডেল টো বলা হচ্ছে। আচ্ছা, সো ডাউন সিনড্রোম বেবি, এটা নিয়ে আমরা কোশ্চেন সলভ করি একটু। আর কিভাবে ডায়াগনোসিস করা যায়, এটা আপনারা 3 স্টার দেন, ফার্স্ট এন্ড সেকেন্ড ট্রাইমেস্টার ডাউন সিনড্রোম স্ক্রিন, এটা 3 স্টার দিবেন। 3 স্টার দিয়ে ট্রিপল টেস্ট ছিল, যেটা ফেস্ট হয়ে গিয়েছে এখানে, ট্রিপল টেস্ট। এখানে কি পাচ্ছি, ম্যাটারনাল সিরাম আলফা ফেটোপ্রোটিন লো, এস্টেরল লো, এইসিজি হাই, এই কয়েকটা মার্ক করবেন। অন্যান্য যেগুলো আছে একটু দেখে নেবেন, এবং এই বক্সটা 3 স্টার। নাও কোশ্চেন সলভ করি। ডাউন সিনড্রোম মে বি অ্যাসোসিয়েটেড উইথ এন্ডোকার্ডিয়াল কুশন অ্যানোমালি, ট্রু। ব্রঙ্কিয়াক্টাসিস, ফলস। ব্রঙ্কিয়াক্টাসিস আমরা পাই নাই কিন্তু। কনজেনিটাল ডোনাল অ্যাট্রেসিয়া, যে ডেভিডসনের ফিগার দেখিয়েছি ওখানে ছিল। সরি, সিস্টেমিক হাইপারটেনশন, এটা সিস্টেমিক হাইপারটেনশন হয় না, এখানে পালমোনারি হাইপারটেনশন হতে পারে। হাইপোথাইরয়েডিজম, এটা ট্রু। আচ্ছা, ডাউন সিনড্রোমে কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা একটু বলবেন প্লিজ। ডাউন সিনড্রোমে বুঝতে অসুবিধা আছে কিনা? বৃন্ত আপু, কি এটা ক্লিয়ার হয়েছেন? কোনো বুঝতে অসুবিধা আছে? না না না, সমস্যা নাই, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা আপু, থ্যাংক ইউ। আমরা জি। তাহলে এখন ডাউন সিনড্রোম ইন 25% অফ কেস আর ডিউ টু মোজাইক সিনড্রোম, এটা কি হবে, ট্রু না ফলস? এনিওয়ান? এটা ফলস। 95% ক্ষেত্রে নন ডিসজাংশনের জন্য হয়ে থাকে, আর 3% রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন, 2% মোজাইসিজম। এখান থেকে এতটুকু জানলে ইনশাল্লাহ হবে। আমরা এখন নেক্সটে চলে যাব, ট্রাইসোমি 18 আর এডওয়ার্ড এবং ট্রাইসোমি 13 পাতাও। ফার্স্ট অফ অল এখানে ক্যারিওটাইপ গুলো মনে রাখতে হবে। ক্যারিওটাইপ কি আছে, ট্রাইসোমি 18 এখানে 47XX প্লাস 18, অর্থাৎ 18 ক্রোমোজোমে একটা এক্সট্রা ক্রোমোজোম থাকছে। তার ফিচার কি,
ট্রাইসোমি 18 এর ফিচার হচ্ছে ফাইন্ডিং যদি দেখেন সিভিয়ার ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, রকার বটম ফিট, মাইক্রোগ্যান্থিয়া, স্মল জ থাকছে এখানে। আর লার্জ জ কোথায় পাই আমরা? লার্জ জ কোথায় পাই? ফ্রাজাইল এক্স সিনড্রোম। ভেরি গুড, থ্যাংক ইউ। ফ্রাজাইল এক্স সিনড্রোমে পাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তো দেখেন ক্লাস একটু লেন্দি হলেও ধৈর্য রাখতে পারলে ক্লাস থেকে আপনারা ইনশাল্লাহ অনেক কিছু অ্যাবজর্ব করতে পারবেন। আমি একটা কথা বলি, অনেকে মনে করি যে ক্লাস করতেছে 3 ঘন্টা বা 2.5 ঘন্টা, এটা তো আমার ওয়েস্টেজ হয়ে যাচ্ছে, কিন্তু না। আপনার 13 ঘন্টার পড়া বা 14 ঘন্টার পড়া বা 20 ঘন্টার পড়া এই 3 ঘন্টায় গুছিয়ে ফেলতে পারবেন, ঠিক আছে? আর সিস্টেমিক ফার্মাকোলজি ক্লাস লেন্দি হয়ে গেছিল, প্রায় 4 ঘন্টা। ওই ক্লাস আপনারা অনেকে আমাকে ফিডব্যাক দিয়েছেন যে কোশ্চেন সলভ করতে গিয়ে তেমন কোনো প্রবলেম ফেস করেন নাই আর। আচ্ছা, এরপরে বলি, এরপরে দেখেন যে এডওয়ার্ড সিনড্রোম, congenital heart disease, death usually occurs within 1 year of birth. Second most common trisomy resulting in live birth. The second most common, first হচ্ছে ডাউন, দেন সেকেন্ড মোস্ট কমন এডওয়ার্ড, ডি তারপরে ই, এ বি সি ডি ই, ডি ফার্স্ট কমন, ই সেকেন্ড মোস্ট কমন। আচ্ছা, এরপরে পাতাও চলে আসে এখানে, খুব বেশি ইম্পর্টেন্ট না। তারপর দেখেন যে 13 ক্রোমোজোমে একটা এক্সট্রা ক্রোমোজোম থাকছে, এখানে মাইক্রোকেফালি হয়, মেন্টাল রেডিয়েশন হয়, ক্লেফট লিপ এন্ড প্যালেট আর কমন ফাইন্ডিংস। ইনসিডেন্স 1 in 15,000, আর ডাউন সিনড্রোমে ছিল 1 in 800। আচ্ছা, ক্লিনিফিল্টার সিনড্রোম 3 স্টার দেন। তাহলে ভাইয়া রকার 3 স্টার বটম দেন। ফিট যেটা, সেটা কিন্তু দুইটার ক্ষেত্রেই আছে, তাহলে এডওয়ার্ড সিনড্রোমেও আছে আবার পাটাও সিনড্রোমেও আছে। এক্স্যাক্টলি, রকার বটম, এডওয়ার্ড, পাতাও দুই ক্ষেত্রেই পাচ্ছি আমরা, ঠিক আছে? ক্লিনিফিল্টার 3 স্টার দেন। Is a male hypogonadism that occurs when there are 2 or more X chromosome and 1 or more Y chromosome. অর্থাৎ এখানে 47XXY, 46XY প্লাস একটা মোজাইসিজম থাকতে পারে। তো মেইনলি মনে রাখবেন 47XXY, 47XXY এটা হচ্ছে ক্যারিওটাইপ। ক্লিনিক্যাল ফিচার, ক্যারেক্টার, IQ lower than normal, high pitch voice, hypogonadism, testicular atrophy, male infertility, small penis। এরপর নিচে চলে আসেন, 11 নম্বরে দেখেন অস্টিওপোরোসিস, খুবই ইম্পর্টেন্ট। দেন 12, 13, 14 ইম্পর্টেন্ট, সিরিয়াস মাইট্রাল ভালভ প্রোলাপস, mitral valve prolapse, increased risk of developing SLE, SJC বা Sjogren syndrome, rheumatoid arthritis, এগুলো বেশি হতে পারে। আচ্ছা, increased risk of developing germ cell tumor। ইনভেস্টিগেশন খুবই ইম্পর্টেন্ট, প্লাজমা FSH, LH এন্ড স্ট্রোজেন আমরা হাই পাই এবং প্লাজমা টেস্টোস্টেরন লো পাই। এই জন্য মেইনলি আমরা এখানে ইনফার্টিলিটি পাচ্ছি, সাথে আমরা অ্যাজোস্পার্মিয়া পাচ্ছি। ইনভেস্টিগেশন ফিচার গুলো আপনারা একবার বলেন আমার সাথে, একটু আনমিউট করেই বলেন, একবার। প্লাজমা FSH, LH এন্ড স্ট্রোজেন লেভেলস আর এলিভেটেড, তাহলে এলিভেট থাকছে FSH, LH, স্ট্রোজেন, টেস্টোস্টেরন লো আর অ্যাজোস্পার্মিয়া পাচ্ছি। একটু একবার বলেন আপনারা সবাই এটা। ইনভেস্টিগেশন, FSH, LH আর estrogen level is elevated, plasma estrogen level is low, আর হচ্ছে azoospermia। জি, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা একটা কোশ্চেন সলভ করব, ফিচারস অফ ক্লিনফিল্টার সিনড্রোম। ভাইয়া একটু আগের স্লাইডটা একটু, শিওর। প্লাজমা টেস্টোস্টেরন লেভেল লো আর লাস্টেরটা ছিল অ্যাজোস্পার্মিয়া। জি, ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, ফিচার অফ ক্লিনফিল্টার সিনড্রোম, ক্যারিওটাইপ 47XXY, এটা ট্রু। ফিনোটাইপিক্যালি নরমাল, এটা ফলস। ফিনোটাইপিক্যালি নরমাল থাকছে না, তার ইনফার্টিলিটি থাকছে। গাইনোকোমেশিয়া ট্রু। ডায়াবেটিস মেলিটাস টাইপ 1 ট্রু। পিগমেন্টেড নেভাই, এটা ফলস। পিগমেন্টেড নেভাই আমরা টার্নার সিনড্রোমে পাই, এটা আমরা ক্লিনফিল্টারে পাই না। এরপরে দেখেন 47XYY সিনড্রোম, সুপার মেল, সেখানে দে আর অল টল, নরমাল অর অ্যাগ্রেসিভ, অর্থাৎ এরা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার থাকে। মার্ক করেন,
অ্যাগ্রেসিভ, এটা মার্ক করবেন, ইম্পালসিভ অ্যান্ড অ্যান্টিসোশাল, ইম্পালসিভ অ্যান্ড অ্যান্টিসোশাল। তো তারা একটু অ্যারোগেন্ট হয়, একটু অ্যাগ্রেসিভ হয়। এখান থেকে এতটুকু জানলেই হবে। আমরা নেক্সটে চলে আসি, টার্নার সিনড্রোম। ফিমেল, it results from Turner syndrome infinity start. Turner syndrome infinity start. It results from complete or partial monosomy of the X chromosome. Karyotype 45X, about 60% cases. Bar body is absent. Clinical feature কি পাচ্ছি? hypogonadism পাই, primary amenorrhea পাই, আচ্ছা, এরপর নিচে চলে আসেন যে নর্মাল পুবিক হেয়ার, খুবই ইম্পর্টেন্ট। প্রাইমারি অ্যামেনোরিয়া, নর্মাল পিউবিক হেয়ার, খুবই ইম্পর্টেন্ট। শর্ট ফোর্থ মেটাকার্পাল বা মেটাটার্সাল, লিম্ফ এডেমা এবং সিস্টিক হাইগ্রোমা, খুবই ইম্পর্টেন্ট। দেন পিগমেন্টেড নেভাই, যেটা আমি একটু আগে বলেছি, পিগমেন্টেড নেভাই, এটা আমরা ক্লিনফেল্ডারে পাই না, টার্নার সিনড্রোমে পাচ্ছি। 4 নাম্বার পয়েন্টে আছে ইনক্রিজ ক্যারিং অ্যাঙ্গেল। ইনক্রিজ ক্যারিং অ্যাঙ্গেল বলতে কি বোঝায়, কিন্তু বলতে পারবেন আমাকে? এনিওয়ান? আর্ম এন্ড ফোরআর্মের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, আর্ম এবং ফোরআর্মের মাঝখানে যে অ্যাঙ্গেলটা থাকে, তো এই যে টার্ম, একটা টার্ম আছে, সেটার নাম কি কেউ বলতে পারবেন কি? এই যে ইনক্রিজ ক্যারিং অ্যাঙ্গেল, একটা নাম আছে, কিউবিটাস ভালগাস। একটু লিখে নেবেন, কিউবিটাস ভালগাস। পরীক্ষা এটা দিয়েও আসতে পারে। সো আমাদের টার্গেট থাকবে জেনেটিক্স থেকে আমরা কোনো কোশ্চেন মিস করব না, এই জন্য এখানে একটু লিখে নেন কিউবিটাস ভালগাস। লিখতে পারছেন? হ্যালো, জি লিখতে পারি। আচ্ছা, এরপরে কি আসে দেখেন, কনজেনিটাল হার্ট ডিজিজ লাইক কোয়ার্কটেশন অফ দ্য অ্যাওর্টা, অ্যাওর্টিক স্নোসিস, বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ। তাহলে আমি আগেও বলেছি যে ডাউন সিনড্রোমে আমরা কুশন অ্যাবনর্মালিটি বেশি পাই, বিএসডি, এএসডি, সেপ্টাল ডিফেক্ট পাচ্ছি। আর টার্নার সিনড্রোমে আমরা ভালভ অ্যাবনর্মালিটি বেশি পাচ্ছি। তো টার্নার সিনড্রোম থেকে একটা কোশ্চেন সলভ করি, উপরে চলে গেল একটু। হ্যালো ভাইয়া, জি আপু, ইনক্রিজ ক্যারিং অ্যাঙ্গেল টার্মটাকে কি বলে? কিউবিটাস ভালগাস। কিউবিটাস ভালগাস। একটু ক্যামেরার দিকে লক্ষ্য করেন, এই যখন অ্যাঙ্গেলটা বেশি হয়ে যাচ্ছে, আমার হাতটা যখন ডান দিকে বেশি সরে যাচ্ছে, ল্যাটারালি বেশি করতেছে, এটাকে বলতেছে কিউবিটাস ভালগাস। ঠিক আছে? উর্মি আপু, আপনি তো কথা বলেন তাই না? এখন একটা কোশ্চেন সলভ করতে হবে আপনাকে। ফিচার অফ টার্নার সিনড্রোম, লো হেয়ার লাইন, ট্রু, তাই তো? পিটিং এডেমা, এটা কি হবে? হ্যালো আপু, একটু আনমিউট করেন, উর্মি আপু। আচ্ছা, জি ভাইয়া। পিটিং এডেমা, এটা ট্রু। শিল্ড চেস্ট, এটা কি হবে? ট্রু না ফলস? ট্রু। ওয়েব নেক, দিস ইজ অলসো ট্রু। ওয়েব নেক ট্রু। আর ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এটা কি হবে? ফলস। এটা কোথায় পাই? বিএসডি হচ্ছে ক্লাইন। এই যে বিএসডি, এএসডি বা কুশন অ্যাবনর্মালিটি, এটা কোথায় পাচ্ছি আমরা? এটা হচ্ছে ডাউন সিনড্রোমে। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কিন্তু আজকে 3-4 বার এই কথাটা বলেছি, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট এই কথাটা। ঠিক আছে? ডাউন সিনড্রোমে পাই। আর টার্নার সিনড্রোমে আমরা মেইনলি হার্ট ভালভ অ্যাবনর্মালিটি পাই। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, এখন চলে আসি আমরা নুনান সিনড্রোম, ক্যারোটাইপ 45XY। জাস্ট এতটুকু জানলেই হবে, আর যা আছে রিডিং পড়বেন, খুব বেশি ইম্পর্টেন্ট না। নুনান সিনড্রোম খুব বেশি ইম্পর্টেন্ট না, একটু রিডিং পড়বেন। এরপরে দেখেন ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে পেকটাস এক্সকেভেটাম একটু ইম্পর্টেন্ট, এছাড়া কোনো কিছু ইম্পর্টেন্ট না, জাস্ট রিডিং পড়বেন। আর এখানেও খেয়াল করেন ইনক্রিজ ক্যারিং অ্যাঙ্গেল অ্যাট দা এলবো। ঠিক আছে? কিউবিটাস ভালগাস আমরা এখানে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা নেক্সট টপিকে চলে আসি, ক্রোমোজোম অ্যানালাইসিস।
ক্রোমোজোম অ্যানালাইসিস আপনারা দেখেন কি কি আছে। প্রিন্যাটাল ক্রোমোজোম অ্যানালাইসিস আমরা প্রিন্যাটাল কোন কোন ক্ষেত্রে করব আর পোস্টনাটাল কোন কোন ক্ষেত্রে করব, এটা ইনফিনিটি স্টার দেন, এটা ইনফিনিটি স্টার দেন। It is done for patients who are risk of cytogenetically abnormal progeny. As for example, maternal age above 34 years has greater risk of trisomies. তাহলে 34 years সাথে আমাদের ট্রাইসোমি রিস্ক বাড়ে। এক্ষেত্রে আমরা প্রিন্যাটাল ক্রোমোজোম অ্যানালাইসিস করতে পারি। On with a previous child with a chromosomal abnormality. আগে একটা বাচ্চা হয়েছে যার ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি ছিল। To determine fetal sex in parent who is the carrier of an X-linked genetic disorder. খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে X-linked genetic disorder কোন ক্যারিয়ার আছে সেই বাবা মার যদি কোনো সন্তান হয় সেক্ষেত্রে আমরা প্রিন্যাটাল ক্রোমোজোমাল অ্যানালাইসিস করব। Postnatal chromosome analysis, multiple congenital anomalies, suspected aneuploidy like Down syndrome, mental retardation or developmental delay, suspected chromosomal abnormality. এই সকল ক্ষেত্রে আমরা postnatal chromosomal analysis করব। এটা কি ক্লিয়ার সবার? হ্যালো, জি ভাইয়া। ওকে। আচ্ছা, prenatal diagnosis methods used in prenatal testing এর মধ্যে আছে আল্ট্রাসাউন্ড, কোরিওনিক ভিলাস বায়োপসি, অ্যামিনোসিনথেসিস, কর্ডোসিনথেসিস। তো আল্ট্রাসাউন্ড ফার্স্ট ট্রাইমেস্টার এবং তারপর থেকে আমরা করতে পারি। আচ্ছা, কোরিওনিক ভিলাস অ্যাট বায়োপসি ফ্রম 11th উইক, খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন, ফ্রম 11th উইক। অ্যামিনোসিনথেসিস ফ্রম 12 উইক, কর্ডোসিনথেসিস ফ্রম 19 উইক। তাহলে কোশ্চেন যদি আসে ফার্স্ট ট্রাইমেস্টার কি করতে পারি, তাহলে ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা আল্ট্রাসাউন্ড এবং কোরিওনিক ভিলাস স্যাম্পলিং করতে পারি। আর সেকেন্ড ট্রাইমেস্টারে কোনটা কোনটা করতে পারি? এনিওয়ান, কোন ভাইয়া বলেন, ভাইয়াদের রেসপন্স পাচ্ছি না, অনেকক্ষণ হয়ে গেছে। সাইফুল ভাইয়া বা সুশান্ত ভাইয়া একজন একটু বলেন, বা সুশান্ত, মিজান ভাই। অ্যামনিওসিনথেসিস আর কোডিওসিনথেসিস করতে পারি সেকেন্ড ট্রাইমেস্টারে, কিন্তু সেটা না, সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা চারটাই করতে পারি। এখানে কি বলে ফর্ম 11th উইক, 11th উইকের পরে শুরু করে যে কোনো উইকে আমরা করতে পারবো, ঠিক আছে? সবই করতে পারি, জি। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমরা অ্যামিনোসিনথেসিসটা একটু জানবো। ইট ইজ ডান অ্যারাউন্ড 16th উইক অফ জেস্টেশন। অ্যামিনোসিনথেসিসটা মেইনলি 16th উইকে করা হয়, যদিও বলা হয়েছে 14 সপ্তাহ পরে করা যায়। এখানে কি দেখি? ফিটাল সেল এবং অ্যামনিওটিক ফ্লুইড দেখি। Fetal cell present in amniotic fluid. These cells are cultured and used for study. খেয়াল রাখবেন, amniotic fluid দেখি, chorionic villus sampling. It can be done at 8 to 10 weeks of gestation. Gestationের 8 to 10 weeks আমরা করতে পারি, যদিও উপরে দেওয়া 11th week. Biopsies taken from chorionic villus and used for enzyme, chromosome and DNA study. তো prenatal diagnosis এটা 1 star, জাস্ট রিডিং পড়ে যাবেন। আর প্রথমে যেটা আমি বলেছিলাম সেটা কিন্তু ইনফিনিটি স্টার ছিল, ইন্ডিকেশনটা ইনফিনিটি স্টার। আচ্ছা, নাও পোস্টনাটাল। ভাইয়া যে চারটা ছিল সেটা হচ্ছে ইনফিনিটি স্টার, আর পরে যে ডেসক্রিপশন দেওয়া আছে সেটা হচ্ছে 1 স্টার। জি জি আপু, ঠিক আছে। আচ্ছা, পোস্টনাটাল আফটার বার্থ ডায়াগনোস, এই ক্ষেত্রে আমরা কোন কোন ক্ষেত্রে করব? Postnatal testing should be effected for all fetuses at risk for a cytogenic abnormality, যেটা কিন্তু আমি অলরেডি বলে আসছি, তাই না? Advanced maternal age, a parent known to carry a balanced chromosomal rearrangement, because this greatly increase the frequency of normal chromosome এটা গেল, এটা অসুবিধা নাই। ওকে, নেক্সট দেখি fetal anomalies observed on ultrasound. আল্ট্রাসাউন্ডে কোনো fetal anomaly দেখলে সেটা আমরা করব। Routine maternal blood screening indicating an increased risk of Down syndrome or another trisomy. In newborns or children, indication may be follows. Newborn বা children ক্ষেত্রে আমরা কোন কোন ক্ষেত্রে করব? Multiple congenital anomaly, suspicion of a metabolic syndrome, unexplained mental retardation and or developmental delay, unexplained mental retardation and or developmental delay. Be important. Suspected aneuploidy, এগুলো আগেও বলা হয়েছে, এখনো বললাম, এবং আমি আগেই বলেছি এটা ইনফিনিটি স্টার, পরীক্ষা অনেকবার আসছে। নাও 17 molecular methods or technique.
আমরা একদম শেষে চলে আসছি। আচ্ছা, প্রথমে দেখেন যে আমরা কোন কোন উপায় করতে পারি। এনজাইম ডাইজেশন, হাইব্রিডাইজেশন, অ্যামপ্লিফিকেশন, সিকোয়েন্সিং। এনজাইমেটিক ডাইজেশন, হাইব্রিডাইজেশন, অ্যামপ্লিকেশন এন্ড সিকোয়েন্সিং, এই কয়েকটা উপায় আমরা করতে পারি। এখন দেখেন যে হাইব্রিডাইজেশনের মধ্যে সাউথার্ন ব্লট ইউজ ফর ডিএনএ, নর্দার্ন ব্লট আরএনএ, ওয়েস্টার্ন ব্লট ফর প্রোটিন। এটা আপনারা আমার সাথে 2-3 বার করে বলবেন। যারা শুনতেছেন প্লিজ সবাই বলেন, প্লিজ আনমিউট করে বলেন, খুব খুব ইম্পর্টেন্ট এটা। Southern blot DNA. Southern blot is used for transferring DNA. Northern blot for RNA. Western blot for protein. Western blot protein. আরো একবার বলেন। Southern blot is used for DNA. Northern blot for RNA. Western blot for protein. আসলে আপনাদের কষ্ট দেওয়ার আমার উদ্দেশ্য না, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, যাতে ক্লাসে এগুলো আপনাদের কিছুটা মুখস্থ হয়ে যায়। Polymerase chain reaction (PCR), amplification of specific sequence of small amount of DNA. তাহলে PCR এ আমরা ডিএনএ অ্যামপ্লিফাই করছি। এরপরে দেখেন রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন ইমপ্লাই করি। আর পিসিআর এ ডিএনএ ক্লিয়ার, এটা কি ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া আরেকবার নেটওয়ার্কের প্রবলেম ছিল, বুঝতে পারিনি। ভাইয়া আরেকবার ভাইয়া। আরেকবার শিওর। পিসিআর এ আমরা ডিএনএ অ্যামপ্লিফাই করছি, আর আরটিপিসিআর এ আমরা আরএনএ অ্যামপ্লিফাই করছি। জাস্ট আমি মার্ক করেছি, এটা ফলো করলেই হবে। তাহলে মলিকুলার মেথডস আর টেকনিক্স কঠিন হলেও জাস্ট অল্প কয়েকটা জিনিস জানলে এখান থেকে হচ্ছে। এনজাইমেটিক ডাইজেশন, হাইব্রিডাইজেশন, অ্যামপ্লিফিকেশন এবং সিকোয়েন্সিং, এই কয়েকটা উপায় করে থাকি। এরপরে সাউথার্ন ব্লট ডিএনএ, নর্থার্ন ব্লট আরএনএ, ওয়েস্টার্ন ব্লট প্রোটিন। দেন আমরা পিসিআর করছি ডিএনএ অ্যামপ্লিফাই করার জন্য, আর আরটিপিসিআর করছি আরএনএ অ্যামপ্লিফাই করার জন্য। The enzyme reverse transcription is used to transcribe the RNA into complementary DNA for amplification. So complementary DNA এর সাথে এটা কমপ্লিট করে যাতে অ্যামপ্লিফাই করতে পারে, ঠিক আছে? এখন অ্যাপ্লিকেশন অফ পিসিআর আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি? প্রিনেটাল prenatal diagnosis like cystic fibrosis, diagnosis of hereditary disease like sickle cell anemia, hemophilia, এই সকল ক্ষেত্রে পিসিআর করতে পারি। diagnosis of microorganisms, viral, fungal, parasite or bacterial infection, ঠিক আছে? এখানে কার কোনো প্রবলেম আছে বুঝতে? রেসপন্স করবেন। হ্যালো ভাইয়া একটু আবার বললে, কনসেন্ট্রেশন নষ্ট হয়ে গেছে। বুঝি না ভাইয়া। ভাইয়া একটু আবার বললে ভালো হয় ভাইয়া। হ্যাঁ শিওর। অ্যাপ্লিকেশন অফ পিসিআর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব? ডায়াগনোসিস অফ সিস্টিক ফাইব্রোসিস হয়েছে কিনা সেটার জন্য আমরা করতে পারি পিসিআর। আচ্ছা, তো পিসিআর সিস্টিক ফাইব্রোসিস আমরা কি দেখি? আমাদের যে জিনটা বা ডিএনএ তে যে প্রবলেমটা হয়েছে সেটা ডায়াগনোসিস করার চেষ্টা করি পিসিআর এর মাধ্যমে অ্যামপ্লিফাই করে। Diagnosis of hereditary disease like sickle cell anemia, hemophilia. Diagnosis of microorganism, viral, fungal, parasitic or bacterial infection. So এই মাইক্রোঅর্গানিজম গুলাকে আমরা পিসিআর মানে ডায়াগনোসিস করতে পারি। কেন? ছোট্ট যে কোনো একটা ফ্র্যাগমেন্টের ডিএনএ পেলে সেটাকে আমরা অ্যামপ্লিফাই করে রিড করছি যে সেটা কোত্থেকে আসে, সেটা কি ব্যাকটেরিয়াল না ফাঙ্গাল না প্যারাসাইটিক। সো আমরা ডায়াগনোসিস করতে পারছি এখানে। Example of non-DNA based investigation for common genetic disorder. DNA based investigation ছাড়া আমরা কিভাবে genetic disorder আইডেন্টিফাই করতে পারি বা ডায়াগনোসিস করতে পারি? এখানে দেওয়া আছে, খুব বেশি ইম্পর্টেন্ট না, তার মধ্যে আপনারা একটু দেখবেন। সিকল সেল ডিজিজ সবাই জানেন, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে করা হয়।
আচ্ছা, হিমোফিলিয়া ক্লটিং ফ্যাক্টর লেভেলের দিয়ে আমরা করতে পারি। হাইপোগামাগ্লোবিনেমিয়া ডেফিনেটলি ইমিউনোগ্লোবিন লেভেল স্কোর মাধ্যমে আমরা জানতে পারবো। ফিনালকিটোরিয়া এনজাইম আছে, অ্যামিনো অ্যাসিড লেভেল দেখার মাধ্যমে আমরা ডায়াগনোস করতে পারি। আচ্ছা, এরপরে চলে আসেন অটোজোমাল ডোমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, রেডিওলজি রেনাল বায়োপসি। এখন ভাইয়া বলবেন যে অটোসোমাল ডোমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ এটা কোন ধরনের ডিসঅর্ডার, অটোসোমাল রিসেসিভ না এক্স লিঙ্কড রিসেসিভ? এনিওয়ান? হ্যালো, শুনতে পাচ্ছেন? অটোজোমাল ডমিনেন্ট। এর নাম দেওয়া আছে, তারপর আপনার রেসপন্স করতেছেন না, আমি তো অবাক হয়ে গেছি। যাই হোক, এখন আমরা নিচে চলে আসি একটু। কিছু এক্সট্রা টপিক, খুব বেশি দেওয়া নাই। আপনারা বলেছিলেন যে ক্লাস লেন্দি হয়ে গেলে কনসেন্ট্রেশন ধরে রাখতে প্রবলেম হয়, আমি বেশি সময় নিব না, ক্লাসের শেষের দিকে চলে আসছি। ডিজিজ ওয়ার জিন থেরাপি ইজ অ্যাটেম্পটেড, কোন কোন ক্ষেত্রে আমরা জিন থেরাপি নিয়ে থাকি, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া, হেমোফিলিয়া, অ্যাডনোসিন ডিঅ্যামাইনেজ ডেফিসিয়েন্সি, ফেনাইলকিটোনুরিয়া, সিস্টিক ফাইব্রোসিস, ডুকেনি মাসকুলার ডিস্ট্রফি, এই সকল ক্ষেত্রে আমরা জিন থেরাপি দিয়ে থাকি। এটা কি শীটে আছে? না, সে নাই আপু, একটা এক্সট্রা টপিক আমি বলেছি অলরেডি। অসুবিধা নাই, আপনি কোনো টেনশন করেন না, আপনারা আমি রাতে দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা এখানে লং ব্যাচ 3 এবং লং ব্যাচ 4 আছেন খুব সম্ভবত। এক্স ক্রোমোজোম ইনঅ্যাক্টিভেশন, এটা বারবডি আমি অনেকবার বলেছি আজকে ক্লাসে, কিন্তু আপনারা একজনও কোশ্চেন করেন না ভাইয়া বারবডিটা আসলে কি এবং বারবডি সম্পর্কে ডিটেইলস বলেন। বারবডি থেকে কিন্তু কোশ্চেন আসছে অলরেডি একবার। সো বারবডি যদি আমি সংক্ষেপে বলি, বুঝিয়ে বলি, এক কথায় বলবো যে ইনঅ্যাক্টিভেটেড এক্স ক্রোমোজোম, ইনঅ্যাক্টিভেটেড এক্স ক্রোমোজোম। তো ইনঅ্যাক্টিভেটেড এক্স ক্রোমোজোমকে আমি বারবডি বলছি, কারণ যেখানে দুইটা এক্স ক্রোমোজোম থাকতেছে সেক্ষেত্রে দেখা যায় যে একটা অ্যাক্টিভ থাকে, অন্যগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এই ইনঅ্যাক্টিভকে আমরা বারবডি বলি। তো ডেফিনেশন থেকে যতটা না ক্লিয়ার হবেন, এই এক্সাম্পল দেখলে তার থেকে বেশি ক্লিয়ার হবেন। এক্স এক্স ফিমেল, সো নরমাল ফিমেলে অ্যাক্টিভ এক্স একটা থাকে, বারবডি একটা থাকতেছে। এক্স ওয়াই মেল যদি বলি, এখানে কোনো বারবডি থাকছে না। আচ্ছা, এক্স এক্স ওয়াই মেল বা ক্লিনিফেটার সিনড্রোম, সেখানে বারবডি থাকছে একটা, সরি হ্যাঁ বারবডি একটা থাকছে আর অ্যাক্টিভ এক্স একটা থাকতেছে। এক্স এক্স ফিমেল, অ্যাক্টিভ এক্স একটা থাকছে, বারবডি দুটো থাকতেছে। তাহলে এক্স ক্রোমোজোম যতগুলো থাকুক না কেন, মাত্র একটা অ্যাক্টিভ থাকে, অন্যগুলা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। সো যারা ইনঅ্যাক্টিভ হচ্ছে এদেরকে আমরা বলি বারবডি। বারবডি নন ফাংশনাল, অন্য একটা এক্স ক্রোমোজোম ফাংশনাল থাকে। বারবডি কি বুঝতে পারছেন বৃন্ত আপু, ডক্টর বৃন্ত আপু? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আপনারা বলছেন ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোজোমটাই বারবডি। তাহলে আমি আপনাকে ভাইয়া এই যে ট্রিপল এক্স ফিমেল, এই যে ট্রিপল এক্স, এটা কি ভাইয়া? ট্রিপল এক্স ফিমেল একটা হচ্ছে ট্রাইসোমি, এটা ছিল আমাদের লেকচার শিটে আছে, দেখতে পারেন। খুব বেশি ইম্পর্টেন্ট না বলে আমি সুপার ফিমেল, সুপার ফিমেল, হ্যাঁ সুপার হ্যাঁ ফিমেল। এটা 25 পেজে আছে, দেখেন 25 পেজে আছে, খুব বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, তো বৃন্দ আপুর জন্য প্রশ্ন, আপু সাথে কথা বলছিলাম, বারবডি উনি বুঝতে পারছেন। আপু কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি ভাইয়া। আচ্ছা, স্টেমটা মনোযোগ দিয়ে শুনবেন। সুপার মেল, বারবডি ইজ ডায়াগনস্টিক of genetic female. Barbody is diagnostic of genetic female. True না false? অর্থাৎ বারবডি পেলে আমি ফিমেল বলতে পারতেছি, ট্রু না ফলস হবে? ট্রু ট্রু ট্রু। আর কেউ? তাহলে বারবডি পেলেই যদি আমি ফিমেল বলতে পারি, তাহলে আমার সামনে দেখতে পাচ্ছি এক্স এক্স ওয়াই মেল, এখানে একটা বারবডি আছে, তাহলে আমি ফিমেল কেন বলছি না? এক্স ওয়াই মেলে তো বারবডি নেই, এক্স এক্স ওয়াই মেলে হ্যাঁ আছে। এক্স এক্স ওয়াই, তাহলে এটাকে আমি কেন ফিমেল বলছি না? এটা তো মেল। আমার কথা নাটশিল হচ্ছে এটা, বারবডি থাকলে সরি বারবডি থাকলেই যে ফিমেল সেটা বলা যাবে না। ফিমেলের ক্যারেক্টারিস্টিক্স বারবডি, বাট বারবডি ইজ দ্য ডায়াগনস্টিক অফ জেনেটিক ফিমেল। ক্লিয়ার?
জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ইন্ডিকেশন অফ বার বডি কাউন্ট, কোন কোন ক্ষেত্রে আমরা বার বডি কাউন্ট করব? অ্যাম্বিজিয়াস এক্সটার্নাল জেনিটালিয়া। অ্যাম্বিজিয়াস মানে কি? অস্পষ্ট। ডক্টর ফাতেহা আপু, আপু কি শুনতে পাচ্ছেন আমাকে? ডক্টর ফাতেহা। জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপু অ্যাম্বিজিয়াস মানে কি? অস্পষ্ট। জেনেটিক কোডের একটা বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে অ্যাম্বিজিয়াস, তাই তো? জি। সরি, জি, জি ছিল। সেটা কি না ভাই, ambiguous অ্যাম্বিজিয়াস হবে না, ছিল, জেনেটিক non-ambiguous? কোড অ্যাম্বিজিয়াস না। অস্পষ্ট না, স্পষ্ট। জেনেটিক কোড স্পষ্ট, এটা ফলস হবে। ভেরি গুড, তাহলে অ্যাম্বিজিয়াস বললে ফলস, আর জেনেটিক কোড নন অ্যাম্বিজিয়াস। ক্লিয়ার? জি। আচ্ছা, এরপরে ফিমেল উইথ প্রাইমারি অ্যামোরিয়া, ইনগুইনাল মাস, স্টিমাটা অফ টার্নার সিনড্রোম, এই সকল ক্ষেত্রে আমরা করতে পারি। মেল উইথ মাইল্ড টু মডারেট মেন্টাল রিটার্ডেশন, সিভিয়ার হাইপোথেরিয়াস, কিপ্রোকার্ডিজম, স্মল অ্যান্ড ফার্ম টেস্টিস, ইনফার্টিলিটি, গাইনোকমেশিয়া, এই সকল ক্ষেত্রে আমরা বার বডি কাউন্ট করতে পারি। আচ্ছা, সামারি। সামারি আমি এখান থেকে বলবো না, সামারি আমি অ্যাজ এ হোল প্রথম থেকে একবার বলে দিব। তো তার আগে এক্সাম টপিক যেগুলো রয়েছে সেগুলো একটু ফলো করবেন, ঠিক আছে? এখানে যা দেওয়া আছে ইম্পর্টেন্ট। আর আমি প্রতি ক্লাসে একটা মোটিভেশনাল কথা বলে শেষ করি, যদিও ক্লাসে শেষে যায় নাই। কিপ গোয়িং ইভেন ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস, ইভেন ইউ আর ইন পেইন। তো আমার এই কথার মেসেজ কি? মেসেজটা হচ্ছে আপনার কন্ডিশন যাই হোক না কেন, যেটাই হোক, আপনাকে আপনার পড়া চালিয়ে যেতে হবে। আপনাকে ডিপ্লোমা টার্গেট করে পড়াশোনাটা কখনোই বন্ধ করা যাবে না। এর মধ্যে সবার লাইফে প্রবলেম আসবে, প্রবলেম আসাটা স্বাভাবিক, না আসাটা হচ্ছে অস্বাভাবিক, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একদম প্রথমে চলে যাই। আচ্ছা, ক্লাসে স্পেসিফিক্যালি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা বা ক্লাস কেমন লেগেছে একটু জানাবেন, দেন আমি একটা রিভিউ করে শেষ করব। ক্লাস কি আজকে খুব বেশি লেন্দি হয়ে গিয়েছে? নো ভাইয়া। না ভাইয়া, ঠিক আছে। আমি কিন্তু একদম মানে প্রথম থেকে একটা জিনিস বলেছি ক্লিয়ার যে করে যে আমাদের এক্সট্রা জিনিসগুলো স্যার ভাইয়া একটু তাড়াতাড়ি দিয়ে দিন। হ্যাঁ, আমি স্লাইড আজকে দিয়ে দিব, আর গত ক্লাসেও দিয়েছিলাম আসলে। তো অ্যাপ্রুভ করার পরে দেরি হয়েছিল, তবে আজকে সে সমস্যা হবে না, বিকজ আমি এখন অ্যাডমিন, ঠিক আছে? অ্যাডমিন করে নেওয়া হয়েছে, আর সমস্যা হবে না। আর আপনাদের পরীক্ষার যে সমস্যাটা হয়েছে আমি আসলে জানতাম না, কেউ যদি আমাকে কোনোভাবে বলতেন একবার 2টার দিকে, আমি ইনশাল্লাহ স্টেপ নিতাম, ঠিক আছে? তো নেক্সট প্রবলেম হলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো এটা সলভ করার জন্য। আর এই ধরনের প্রবলেমের জন্য আমি নিজে আন্তরিকভাবে দুঃখিত। তো প্রথম থেকে আমরা একবার রিভিউ করে ফেলি। ভাইয়া আরেকটা জিনিস, আমাদের যে এই রেকর্ডেড ভিডিওটা, এটাও যদি আজকে গ্রুপে আপলোড দিয়ে দেয় তাহলে একটু সুবিধা হয়। কারণ আজকে ক্লাস করেছি, কিছু জিনিস মিস হয়েছে শুরুর দিকে। তো ওই জিনিসগুলো যদি আজকেই পেয়ে যাই তাহলে মানে মাথায় থাকে আর কি। দেখা যায় কালকে বা 2 দিন পরে দিলে সেটা আমাদের জন্য একটু সমস্যা হয়ে যায় ধরতে। আচ্ছা, আজকে দেওয়া একটু টাফ হয়ে যায়, বিকজ দেখা যায় ক্লাস শেষ করতে আমার প্রায় 9টা 9:30 বেজে যায়। এখন অফিস এক্সিকিউটিভ যারা থাকেন ওনারা সবাই চলে যায়, বুঝছেন? সো আমি বলবো কালকে আর্লি মর্নিং এটা দেয়, আমি এটা বলবো, ঠিক আছে? জি যদি ভাইয়া, কোনো সেটা কারণে হলেও না হবে। দেয়, কোনো কারণে না দেয় বা পরীক্ষা না আসে, আমাকে একটু নক দিবেন আপনারা। আমি আপনাদের জি এখন ভাইয়া। পর্যন্ত 2টা ক্লাস নিয়েছি, সিস্টেমিক ফার্মাকোলজি আর জেনেটিক্স। এই 2টা চ্যাপ্টারে যে কোনো প্রবলেম যখনই হোক না কেন, ফিল ফ্রি টু নক মি, ঠিক আছে? অনেক সময় দেখা যায় ক্লাসে আপনি তো আগে পড়েন না, সো ক্লাসে প্রবলেমটা বোঝা যায় না, ক্লাসে পরে গিয়ে প্রবলেম হয়। যদি প্রবলেম হয় আমাকে নক দিবেন, আমি চেষ্টা করব সলভ করার জন্য। আর আমি মোটামুটি সবার মেসেজ সিন করি, এবং বিজি থাকলেও বলি যে বিজি আছি, পরে অ্যান্সার দিব। যাই হোক, তো ক্লাসটা আমরা একবার রিভিউ করে শেষ করব। ভাইয়া আমি একটু কথা বলতাম ভাইয়া। শিওর ভাইয়া, আমার বলেন। আমার সেন্সে হচ্ছে ক্লাস লেন্দি কোনো ম্যাটার না, আমি ক্লাসটা পুরোটা বুঝতে পারছি কিনা এটা আমার জন্য ম্যাটার করে। এটা এক্স্যাক্টলি। যত লেন্দি হোক না কেন, কারণ আমি ফার্স্ট টাইম ক্লাস করতেছি এবং আমার পড়াগুলো সব ফার্স্ট টাইম। জি জি, এটাও আচ্ছা একটা আচ্ছা, ব্যাপার। ঠিক আছে ঠিক আছে ভাইয়া। আসলে এখানে সব ধরনের স্টুডেন্ট রয়েছে, অনেকেই আছেন যার 2-3 রিভিশন হয়ে গিয়েছে, অনেকেই আছেন যাদের প্রিপারেশন রেসিডেন্সি তো অনেক ভালো ছিল, হয়তো 0.25
বা 5.5 মার্কসের জন্য চান্স পান নাই, তারাও আছেন। সো তাদের দিকটা আমার খেয়াল রাখতে হবে, কিছু কমপ্লেক্স জিনিস ক্লাসে আনতে হবে। আবার যারা আছেন এই ভাইয়ার মতো বা অনেকে আছে আমার মতো, আমিও একদম নতুন ছিলাম এক সময়, তো আমাদের জন্য একটু ডিটেলস বললে আমাদের কোঅর্ডিনেট করতে সুবিধা হয়। তার নতুন তাদের জন্য সুবিধা হয়, আমার জন্য আমি বলতেছি আর কি। তো এই জন্য আমি মাঝে মাঝে একটা জায়গায় থাকার চেষ্টা করি সবসময়। তো ক্লাস নিয়ে আর অন্য কোনো ফিডব্যাক থাকলে বলতে পারেন, না কোনো সমস্যা নাই, আমরা সেগুলা মাথায় রাখবো অবশ্যই। হ্যান্ড রেজ করছেন সামান্তা রিস্তা আপু, আপু একটু বলেন। ভাইয়া হচ্ছে একটা কোশ্চেন ছিল, মানে ক্লাসের মধ্যে আমি মিস করে গেছি, যেটা আপনি বলছিলেন যে এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডারের মধ্যে যে নান অফ দেয়ার ডটার্স উইল বি অ্যাফেক্টেড, এই স্টেমটা কি ফলস হবে ভাইয়া? হবে, ঠিক আছে, ডট এফেক্টেড হচ্ছে না, এটা ট্রু হবে। এটা আমি এখন আবার বলে দিচ্ছি। তো এখন আমি একটু প্রসিড করি খুব দ্রুত, আপনারা একবার লেকচার শিট উল্টাই ফেলবেন। সবাই লেকচার শিটে প্রথমে চলে যান, গিয়েছেন? জি ভাইয়া। হ্যালো জি ভাইয়া। ভাইয়া, আপনারা একটু রেসপন্স করবেন, আপু আপনারা একটু রেসপন্স করবেন, এখানে তো লজ্জার জি কিছু ভাইয়া, নাই। জি ভাইয়া। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, টার্মিনোলজি ইম্পর্টেন্ট, এখান থেকে স্টেম আসতে পারে এবং ফুল চ্যাপ্টার বোঝার জন্য এই টার্মিনোলজি গুলো খুব ইম্পর্টেন্ট। তো এখান থেকে আমরা অ্যালিল, প্লিওট্রপি, পেনিট্রেন্স, এক্সপ্রেসিবিলিটি এটা পড়েছি। তো পেনিট্রেন্স আমি আরো একবার বলছি, এটা ক্যারিওটাইপের সাথে সম্পর্কযুক্ত, একটা জিনকে একটা ডিজিজ কতটুকু ইনভলভ করছে সেটা হচ্ছে পেনিট্রেন্স। আর এক্সপ্রেসিবিলিটি হচ্ছে কোন একটা ডিজিজ হওয়ার পরে সেটা কতটুকু ম্যানিফেস্ট হচ্ছে, সেটা এক্সপ্রেসিবিলিটি। নাও চলে আসি জেনেটিক কোড, খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার বলেছি, কয়েকটা পয়েন্ট আমি লিখিয়ে দিয়েছি, এটা খেয়াল রাখবেন। অ্যানিপ্লয়েডি, দ্যাট ইজ নট এ মাল্টিপল অফ 23, অর্থাৎ আমি প্লয়েডি বলেছিলাম 23 ক্রোমোজোমের সেটকে, যখন 23 ক্রোমোজোম থাকছে না, সেটটা থাকছে না, এটাকে আমি বলছি অ্যানিপ্লয়েডি, খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন। আর পলিপ্লয়েডি, যখন 23 মাল্টিপ্লিকেশন হচ্ছে 46 থেকেও বেশি, অর্থাৎ 69 বা 92, এটা হচ্ছে পলিপ্লয়েডি। নাও চলে আসি ক্রোমোজোমের মধ্যে ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড এটা বলেছিলাম। ক্রোমোজোমের শেপটা খুব ইম্পর্টেন্ট, ভিউয়ার, যে শেপ এবং স্ট্রাকচার, শর্ট আর্ম ইজ পি, লং আর্ম ইজ কিউ। ক্লাসিফিকেশন অফ ক্রোমোজোম, এটার মধ্যে আমি বলেছি টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন। আর ইন্ডিকেশন অফ ক্রোমোজোম অ্যানালাইসিস, এটা 3 স্টার। দেন ডিএনএ থেকে এতটুকু জানলেই হবে। আর ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং ডিএনএ ট্রু, তার মধ্যে ইজ ফাউন্ড আউটসাইড অ্যাজ ওয়েল অ্যাজ ইনসাইড দ্য সেল, এটা ফলস হবে, এটা খেয়াল রাখবেন, কারণ ডিএনএ সেলের বাইরে পাওয়া যায় না, এটাকে যদি বলো নিউক্লিয়াসের বাইরে পাওয়া যায় কিনা, সেটা ট্রু হবে, কারণ ডিএনএ অনলি ক্রোমোজোম এবং মাইটোকন্ড্রিয়ায় থাকে। মিউটেশনটা আমি বলছি, সবাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। 3 ধরনের হয়ে থাকে, একটা জিনোম, একটা ক্রোমোজোম আর জিন। জিন মিউটেশনকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে পয়েন্ট মিউটেশন এবং ফ্রেম শিফট মিউটেশন। পয়েন্ট মিউটেশনকে আবার 3 ভাগে ভাগ করা যায়, সেটা কি কি? সেটা হচ্ছে সাইলেন্ট, মিসসেন্স এবং ননসেন্স। সাইলেন্ট, মিসসেন্স, ননসেন্স। সাইলেন্ট যে মিউটেশন, সেখানে মিউটেশন হয় ঠিকই কিন্তু সেটা ম্যানিফেস্ট হয় না। আর মিসসেন্স মিউটেশনে অন্য একটা প্রোটিন তৈরি হয়, তার এক্সাম্পল সিকল সেল অ্যানিমিয়া। ননসেন্স মিউটেশনে স্টপ কোডন বলা হয়, অর্থাৎ সেখানে থেমে যাচ্ছে, এটার এক্সাম্পল বিটা থ্যালাসেমিয়া। আচ্ছা, এরপরে আমি পয়েন্ট মিউটেশনের কিছু এক্সাম্পল দেখিয়েছিলাম, তারপরে ফ্রেম শিফট মিউটেশনের এক্সাম্পল দেখেছিলাম, অল অফ দেম আর ইম্পর্টেন্ট। দেন ক্লাসিফিকেশন অফ জেনেটিক ডিজিজ, সিঙ্গেল জিন ডিসঅর্ডার কি কি রয়েছে, খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবেন, এখানে কোনো কনসিডার করা যাচ্ছে না। এবং সিঙ্গেল জিন ডিসঅর্ডার কি কি আছে, এখান থেকে ডিরেক্টলি প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি চলে আসি মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার, সাইটোজেনিক ডিসঅর্ডার, ডিটেইলস পরেও বলা হয়েছে। দেন ক্লাসিক্যাল সিঙ্গেল জিন ডিসঅর্ডার, তার মধ্যে অটোজোম, অরেঞ্জ সেক্স ক্রোমোজোম, দুইটাকেই তারা ইনভলভ করতে পারে, এটা মনে রাখবেন। অটোজোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডারে আমি একটা ফিগার দিয়েছিলাম। ভাইয়া, জি আপু। ক্লাসিফিকেশন অফ জেনেটিক ডিজিজ, এটা কি মানে কত স্টার দিব? সরি আপু, ক্লাসিফিকেশন অফ জেনেটিক ডিজিজ, এটা হ্যাঁ, কয়টা স্টার দিব? এইটা বেসিক্যালি আপনি 3 স্টার দিয়ে রাখেন। অর্থাৎ হচ্ছে এখান থেকে সিঙ্গেল জিন ডিসঅর্ডার কি কি রয়েছে,
মাল্টিফ্যাক্টরিয়াল কি কি রয়েছে, সাইটোজেনিক কি কি রয়েছে, সব কিন্তু এখানে দেওয়া নাই, পরবর্তীতে আলোচনা করা হচ্ছে, ওখানে আমি ইনফিনিটি স্টার বলেছি, ঠিক আছে। আচ্ছা, অটোসোমাল ডমিনেন্ট ইনফিনিটি 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 স্টার এর ক্যারেক্টার জানতে হবে, পাশাপাশি আমাদেরকে জানতে হবে যে এক্সাম্পল কি কি রয়েছে। তো এখন একটা বক্স দেখতে পাচ্ছেন, সেখানে নার্ভাস সিস্টেমের ডিজিজ কি কি আছে, হিমাটোপয়েটিক ডিজিজ কি কি আছে, মেটাবলিক ডিজিজ কি কি আছে। পরীক্ষায় কোশ্চেন কিন্তু এভাবেও আসতে পারে যে মেটাবলিক ডিজিজ ইন অফ অটোসোমাল ডমিনেন্ট ইনহেরিটেন্স, তখন কিন্তু অন্যগুলো আসবে না, শুধুমাত্র নিচে যে দুইটা রয়েছে সেই দুইটা আসবে। আচ্ছা, অটোসোমাল ডমিনেন্ট আমি এটা স্লাইড দিব, আপনারা লেকচার শিট থেকে পড়তে পারেন বা যে যেভাবে পড়েছেন সেখান থেকে পড়তে পারেন। তো এই ক্লাসে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, এই জেনেটিক ডিসঅর্ডার গুলো লিখে আপনাদের পড়ার টেবিলে রাখবেন, পরে সবাই যা টেকনিক্যালি পড়ে তারা এগিয়ে যায়, তারাই চান্স পায়। আচ্ছা, এরপরে দেখেন অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডারে 25% অফস্প্রিং এফেক্টেড হয়, এটা খেয়াল রাখতে হবে। 50% ক্যারিয়ার, 25% আনএফেক্টেড। অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডারও আমরা জানতে হবে কি কি ক্যারেক্টার রয়েছে এবং এক্সাম্পল। দেন চলে আসি আমাদের সবার প্রিয় এবং যেটা নিয়ে কিছুটা কনফিউশন রেজ করেছিল, এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার। সেখানে আমি দেখতে পাচ্ছি যে যখন ক্যারিয়ার ফিমেল এবং হেলদি মেল, সেক্ষেত্রে ক্যারিয়ার শুধুমাত্র হচ্ছে একজন ফিমেল বা একজন ডটার হচ্ছে, ঠিক আছে, আর এফেক্টেড হচ্ছে মেল, এটা খেয়াল রাখবেন। আর যেটা নিয়ে কনফিউশন রেজ করেছিল সেটা এফেক্টেড মেল, আনএফেক্টেড ওয়াইফ। তো এফেক্টেড মেল তার ডিজিজ রয়েছে, যখন এক্স লিঙ্কড রিসেসিভ মেলে যাচ্ছে, মেলে কিন্তু আর ক্যারিয়ার থাকছে না, মেলে গেলেই সে ডিজিজ করবে, কারণ মেলে তো আর এক্স ক্রোমোজোম নাই, মেলে তো ওয়াই ক্রোমোজোম। আচ্ছা, ক্যারেক্টার এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডারের যেই নেমোনিক দিয়েছে আমি, দুঃখ দিয়ে আগে কই গেল ফিরে হিমি এলো, ঠোঁটস্থ করবেন, মুখস্থ করবেন, কারণ এখান থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে। আচ্ছা, এরপরে ট্রাইনিউক্লিওটাইড রিপিট মিউটেশন, কোডিং রিপিট এক্সপ্রেশন, নন কোডিং রিপিট এক্সপ্রেশন, দুইটাই ইনফিনিটি স্টার, এই টপিকটা ইনফিনিটি স্টার। আচ্ছা, এরপরে চলে আসি, ভাই এখানে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ওই যে কোডিং এর যে এক্সাম্পল, এখানে কিন্তু আমি বুঝতে পারিনি যে এটা কোডিং না নন কোডিং। ওই যে একটা যে আমরা করলাম ট্রু ফলস দেখলাম, আপনারা কি কোনো দেখতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি ভাইয়া, পাচ্ছি কিন্তু অনেক ছোট। এখানে আমার একটু ডিফেক্ট হয়েছে, আমি আসলে দেখতে পাচ্ছি না এখানে। আচ্ছা, আমি একটু সলভ করে দিই। ভাইয়া কি বলছিলেন বলেন। ভাই এখানে ছিল যে এক্সাম্পল অফ ট্রাইনিউক্লিওটাইড রিপিট এক্সপেনশন ডিজিজ ইনক্লুড, এরকম করে আমরা ট্রু ফলস করছিলাম, কিন্তু এই কথার মধ্যে কোডিং নন কোডিং কিন্তু আলাদা করে দেয়া নাই। লেকচার শিটে দেওয়া নাই? লেকচার শিটে আছে তো ভাই, আপনি একটু খেয়াল করেন, লেকচার না শিটে না, রয়েছে। মানে আছে ঠিক আছে, কিন্তু আমি যে এক্সাম্পল গুলো এগুলো কি কোডিং এর এক্সাম্পল হবে না নন কোডিং এর এক্সাম্পল হবে, এই জিনিসটা কিন্তু আমি বুঝতে পারতেছি না আর কি, মানে এই কোশ্চেনটা পড়ে। আচ্ছা, এখানে বলেছে কোডিং রিপিট। আচ্ছা, কোশ্চেনটা অ্যাজ এ হোল বলেছে, কোশ্চেনটা অ্যাজ এ হোল বলেছে ভাইয়া। এখন বুঝতে পারছি যেটা কোডিং নন কোডিং আলাদা না, অ্যাজ এ হোল। অ্যাজ এ হোল, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, অ্যাজ এ হোল বলেছে এখানে, ঠিক আছে, এখানে অ্যাজ এ হোল বলেছে। আচ্ছা, আমরা কয় নাম্বারে ছিলাম একটু বলেন তো, আমার স্ক্রিনটা শো করছে না। 7 নাম্বার 7 নাম্বার। 7 নাম্বার। আচ্ছা, স্ক্রিন কি এখন শো করছে? জি ভাই, আসছে। আচ্ছা, ক্লাসে খুব বোরিং লাগতেছে আপনাদের, আমি আরেকবার রিপিট করছি। না ভাইয়া, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কোডিং নন কোডিং আমরা অলরেডি পড়ে ফেলেছিলাম।
আচ্ছা, তো এখানে দেখেন যে কোডিং রিপিট নন কোডিং আমি বলেছি, এখন পরে চলে আসি ফ্রাজাইল এক্স সিনড্রোম। ফ্রাজাইল এক্স সিনড্রোমে কিন্তু ক্রোমোজোম নাম্বার বাড়ে না। ফ্রাজাইল এক্স সিনড্রোমে ক্রোমোজোম নাম্বার বাড়ে না, এটা খেয়াল রাখবেন। এবং এখানে লার্জ জ পাই, লার্জ টেস্টিস পাই, লার্জ এয়ার পাই, এবং মাইট্রাল ভালভ কোলাপস হতে পারে। জিনোমিক ইমপ্রিন্টিং ইনফিনিটি স্টার, ফার্স্ট অফ অল এখানে জানতে হবে এক্সাম্পল গুলা, দেন প্রেডার-উইলি এবং অ্যাঞ্জেলম্যান সিনড্রোমের যে ক্যারেক্টারিস্টিক রয়েছে সেটা জানতে হবে। মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার 3 স্টার বলেছিলাম খুব সম্ভবত। এটা আমি আরো একবার বলছি, ম্যাটারনালি ড্রাইভড, বাট দে ক্যান অ্যাফেক্ট মেল অ্যান্ড ফিমেল ইকুয়ালি। ডক্টর সুশান্ত কুমার, ভাইয়া সুশান্ত কুমার, জি ভাইয়া বলেন। ভাইয়া কি মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার বুঝতে পারছেন? জি ভাইয়া। এবং এটা কেন মেল ট্রান্সমিট করতে পারে না, এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? কেন মেল ট্রান্সমিট করতে পারে না? কারণ এটা তো ম্যাটারনালি ইনহেরিটেড, মানে যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএটা মানে আমরা যেটা জানি মেল নষ্ট হয়ে যাচ্ছে, ইউজ হয়ে যাচ্ছে, কিন্তু ফিমেলে ইন্টাক্ট থাকছে, এই জন্য তারা ক্যারি করতে পারে। ঠিক আছে। জি ভাই। মাল্টিফ্যাক্টরিয়াল ডিসঅর্ডার, ইমপ্রিন্টিং যেটা সেটা কি ইনফিনিটি স্টার? বৃন্তপু আমি বুঝি না, আবার বলেন। জেনোমিক ইমপ্রিন্টিং যেটা সেটা কি ইনফিনিটি স্টার? জি, ইনফিনিটি স্টার। ওকে। আচ্ছা, মাল্টিফ্যাক্টরিয়াল ডিসঅর্ডার, এটা ইনফিনিটি স্টার আমি আগেও বলেছি। এখানে আপনাদের অ্যাড করতে বলেছিলাম ডায়াবেটিস, হাইপারটেনশন, অবেসিটি, হাইপার কোলেস্টেরোল, এটা অ্যাড করে নিয়েছেন হোপফুলি। অবভিয়াসলি কারেকশন করে নেবেন। সাইটোজেনেটিক ডিসঅর্ডারের মধ্যে নিউমেরিক্যাল এবং স্ট্রাকচারাল ডিসঅর্ডার রয়েছে। নিউমেরিক্যাল কি কি রয়েছে, স্ট্রাকচারাল কি কি রয়েছে, এটা ইনফিনিটি স্টার পরীক্ষায় অনেকবার আসে এবং অনেকেই ভুল করেন। ইভেন এটা একটু শেয়ার করি আপনাদের সাথে, যে লাস্ট রেসিডেন্সি পরীক্ষার আগের দিন রাতে একজন আমাকে নক দিয়েছেন, এক আপু, উনি আমাকে বলতেছেন যে ভাই স্ট্রাকচারাল কি আর নিউমেরিক্যাল কি, আমরা কিছু জানি না, এবার একটু বলে দেন প্লিজ। পরীক্ষার আগের দিন রাতে আমি ক্লিয়ার করে দিয়েছিলাম। তো আপু একটা ফ্যাকাল্টিতে ফার্স্ট হয়েছে যদিও, সেটা আমি বলছিলাম কোন সাবজেক্টে, এবং উনি কিন্তু এটা আগে জানতো না, যদিও পরীক্ষায় আসেনি। তারপরে এই জন্য বলছি যে অনেকেরই গ্যাপ থেকে যায়, প্রিপারেশন অনেক ভালো কিন্তু গ্যাপ থেকে যেতে পারে, এটা ক্লিয়ার করে নেবেন। আচ্ছা, এরপরে আমরা চলে আসি ক্যারিওটাইপিং অফ কমন সাইটোজেনিক ডিসঅর্ডার। এর মধ্যে অটোসোমাল, ট্রাইসোমি, ডাউন সিনড্রোম, পাতাও সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, মোনোসোমি ইউজার ডু নট সার্ভাইভ, সেক্স ক্রোমোসোমের ট্রাইসোমির মধ্যে রয়েছে ক্লিনফিল্ডার সিনড্রোম, সুপার মেল সুপার ফিমেল, মোনোসোমি টার্নার সিনড্রোম। ক্লিয়ার? আচ্ছা, নন ডিসজাংশন, এটা নিয়ে অনেক ডিসকাস করা হয়েছে, কেন হচ্ছে কজগুলো দেখবেন, এবং নন ডিসজাংশন 2 স্টার টপিক। ক্রাইডোচ্যাট সিনড্রোম, ভাই এগুলার মোজাইক ভেরিয়েন্ট গুলা কি জানতে হবে? কোনটার ভাইয়া? ওই যে সেক্স ক্রোমোসোমাল ট্রাইসোমিতে ক্লিনফিল্ডার সিনড্রোমের এখানে মোজাইক আলাদা করে দেয়া আছে। আচ্ছা আচ্ছা, এইটা পারলে দেখবেন, না পারলে নাই, খুব সহজ কথা। ঠিক আছে। আচ্ছা, এরপর ট্রাইসোমি 21 ডাউন সিনড্রোম, ইনফিনিটি স্টার। আমি আগেও বলেছি যে ইনফিনিটি স্টার এটা মোস্ট কমন কজ অফ ক্রোমোসোমাল ডিসঅর্ডার, খেয়াল রাখবেন। আর মেইনলি হয় আপু, এক মিনিট, ডাউন সিনড্রোম মেইনলি হয় নন ডিসজাংশনের জন্য। এছাড়াও রবার্টসন ট্রান্সলোকেশন 4% এবং মোজাইক টাইপ 1%, খুব সম্ভবত আমি 2% বলেছিলাম আগে। যা আপু বলেন, আমি শুনতে পাচ্ছি। ভাইয়া ক্রাইডোচ্যাট সিনড্রোমের যে স্লাইডটা নিচে কার্ডিয়াক অ্যাবনরমালিটিস এর মধ্যে ডাইজর্জ, তারপর প্রেডার-উইলি, এগুলো কি কার্ডিয়াক অ্যাবনরমালিটিস এর মধ্যে? হ্যাঁ হ্যাঁ, এগুলো কার্ডিয়াক অ্যাবনরমালিটিস এর মধ্যে, আমি যখন পড়েছিলাম তখনই বলেছিলাম। ঠিক আছে, এটা ক্রাইডোচ্যাটের মধ্যে যাবে না, মানে ওখানে বলেছে আলাদা করে যে কার্ডিয়াক অ্যাবনরমালিটি করতেছে কোন কোন ডিসঅর্ডার, তার মধ্যে ওটা যাচ্ছে। ক্লিয়ার? জি ভাই। এই যে মানে ফাইন্ডিং এর মধ্যে ওটা আসছে না উপর পর্যন্ত, যে এপিক্যান্থাল ফোল্ড পর্যন্ত হচ্ছে ফাইন্ডিংস, আর এটা টোটালি আলাদা টপিক। জি জি। আচ্ছা, সিমিয়ান ক্রিজটা আপনারা কে কে জানতেন না একটু বলেন তো? সবাই কি জানতেন সিমিয়ান ক্রিজ বলতে কি বোঝায়? জি ভাইয়া। আচ্ছা, ভেরি গুড। এটা আমি যখন রেসিডেন্সি পরীক্ষা দিচ্ছিলাম আমি কিন্তু জানতাম না, আমি পরে দেখছি যে ডাউনে হয় সিমিয়ান ক্রিজ, জানতাম, কিন্তু সিমিয়ান ক্রিজটা আসলে কি যদিও ইন্টারনেট সময় দেখেছিলাম, তো ডিটেলস জেনেছি যখন আমি প্রিপারেশন নিচ্ছি তখন। হার্শপাং ডিজিজ, হাইপোটোনিয়া পাই, এটা খেয়াল রাখবেন। আর আমরা এই যে পড়তেছি শুধুমাত্র যে চান্স পাওয়ার জন্য তা কিন্তু না, আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে যেখানে যার যে গ্যাপ ছিল সেটা কিন্তু এখন ফিল আপ হয়ে যাচ্ছে।
সো এই ভাইয়া বক্সটা 3 স্টার। জি আপু বলেন। ভাইয়া ডাউন সিনড্রোমে একটা কথা বলেছিলেন, মেন্টাল রিটার্ডেশন মোস্ট কমন কজ, আর এটা হচ্ছে ফ্রেজাইল এক্স সিনড্রোমে, সেখানেও মেন্টাল রিটার্ডেশন মোস্ট কমন কজ। মানে ইনহেরিটেড দুইটার ইনহেরিটেড ছিল। ডাউন সিনড্রোমে ইনহেরিটেড কথাটা ছিল না, আর ফ্রাজাইল এক্স ছিল ইনহেরিটেড। কারণ ডাউন সিনড্রোম তো আমার মেন্টালিয়ান ডিসঅর্ডার না, কিন্তু ফ্রাজাইল এক্স সিনড্রোম কি আমাদের এক্স লিঙ্কড রিসেসিভ। ক্লিয়ার? জি ভাইয়া, আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। ট্রায়াসমি 18 আর এডওয়ার্ড সিনড্রোম, এটা 18 ক্রোমোজোম এক্সট্রা থাকতেছে এখানে। আচ্ছা, ক্লিনফিল্টার সিনড্রোম আমি বলেছি ইনফিনিটি স্টার, ডাউন সিনড্রোম ইনফিনিটি স্টার, টার্নার সিনড্রোম ইনফিনিটি স্টার। আর ক্লিনফিল্টার সময় 3 স্টার বলছিলাম, সরি 3 স্টার হবে এটা। ইট ইজ এ মেল হাইপোগোনাডিজম। প্রথম কথা হচ্ছে মেল হাইপোগোনাডিজম, সেক্ষেত্রে আমরা ক্লিনফিল্টার সাসপেক্ট করতে পারি। আর ইনভেস্টিগেশনে কি কি পাবো আমি আপনাদেরকে যে বলেছিলাম, খুবই ইম্পর্টেন্ট এটা। দেন টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোমে আমরা হোয়াইট ক্যারি অ্যাঙ্গেল পাই, যেটাকে আমরা কিউবিটাস ভালগাস বলে থাকি। এখানে আমরা পিগমেন্টেড নেভি পেতে পারি, বাইকাসপেট অ্যাওর্টিক ভালভ পাই, আর প্রাইমারি অ্যামোনোরিয়া পাই, এবং নরমাল পিউবিক হেয়ার থাকে। নুনাস সিনড্রোম পারলে একবার রিডিং করবেন, না হয় দরকার নাই। ক্রোমোজোম অ্যানালাইসিস ইনফিনিটি স্টার, পিরিয়ডাল ক্রোমোজোম অ্যানালাইসিস কি কি ইন্ডিকেশন কি, আর পোস্টনাটাল কি, এখান থেকে এতটুকু পড়লেই ইনশাআল্লাহ হয়ে যাবে, আর কিছু দেখার প্রয়োজন নাই। দেন 17 ইনজেমিটাইজেশন, হাইব্রিডাইজেশন, সিকোয়েন্সিং, এমপ্লিফিকেশন, এগুলো একটু দেখবেন। সাউথার্ন ব্লট ডিএনএ ডায়াগনোস করি, নর্থার্ন ব্লট আরএনএ, ওয়েস্টার্ন ব্লট প্রোটিন। আমি বারবার বলতেছি কারণ পরীক্ষাটা আসতে পারে। আচ্ছা ঠিক আছে, তো জিন থেরাপি আমরা কোন কোন ক্ষেত্রে দিয়ে থাকি এটা আপনার লেকচার শিটে নাই, আমি ইনশাআল্লাহ প্রোভাইড করব। এক্স ক্রোমোজোম ইনঅ্যাক্টিভেশন, টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোমে জাস্ট এই ফিগারটা দেখলে কিন্তু ক্লিয়ার হয়ে যায়, আমি এই জন্য এটা দিয়েছি। যে ক্লাসের একদম শেষ প্রান্তে কারোর কিছু বলার থাকলে একটু বলতে পারেন, বা কোনো টপিকে বুঝতে অসুবিধা হলে বলেন, বা ক্লাস কেমন লেগেছে চাইলে বলতে পারেন। এনিওয়ান? ভাইয়া ক্লাসটা খুব ভালো ছিল, ইভেন লাস্ট আমার সামারিটা খুব ভালো হয়েছে সবচেয়ে বেশি। আর বোরিং ক্লাস আসলে, জেনেটিক্স তো আসলে অনেক কঠিন, যখন পড়ছি তখনও কঠিন, পড়ার পরে ভুলে যাই। তারপরে খুব ভালো একটা ক্লাস ছিল, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আসলে ফার্মাকোলজি সত্যি বোরিং, এবং ওটা প্রিপেয়ার করতে আমার অনেক সময় দেওয়া লাগছে। আমি না, যে কেউ দেন না কেন, ফার্মাকোলজি জেনেটিক্স থেকে কিন্তু অনেক কঠিন। ফার্মাকোলজিতে একবার বুঝতে পারলে আপনার জন্য মার্কস ক্যারি করা খুব সহজ হবে। ঠিক আছে, ভাইয়া ফার্স্ট টাইম পড়েছেন কঠিন লাগবে, সাইটোজেনেটিক সেকেন্ড টাইমে সহজ লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ ব্রিন্স ভাইয়া আপু বলেন। জি, সাইটোজেনেটিক ডিসঅর্ডারের মধ্যে নিউমেরিক্যাল আর স্ট্রাকচারাল, জাস্ট মানে একটু আরেকবার যদি বলে দেন তাহলে হচ্ছে ভালো হয় ভাইয়া। মানে কি বলবো আপু, নিউমেরিক্যাল কি কি রয়েছে আর সাইটোলজিক্যাল কি কি রয়েছে সেটা জাস্ট একটু, জি। এটা আপনার লেকচার শিটে রয়েছে, লেকচার শিট আপনি ফলো না, করেন। লেকচার শিটে আছে ঠিক আছে, কিন্তু এখানে যে পলিপ্লয়েডি আর হচ্ছে এনিউপ্লয়েডি বলে, মানে নিউমেরিক্যালের মধ্যে যে এটা দিয়েছে, এটা মানে কোশ্চেনটা বেসিক্যালি কিভাবে আসে এখান থেকে? এখান থেকে আসে যে হুইচ আর স্ট্রাকচারাল ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি, হুইচ আর নিউমেরিক্যাল ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি, কোশ্চেনটা এভাবে আসে। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে পলিপ্লয়েডি আর এনিউপ্লয়েডি এই দুইটা হচ্ছে আপনার স্টেমে থাকে, তাই তো? হ্যাঁ, এটা এস্টিমেট থাকে। আচ্ছা আচ্ছা, বা ঠিক ডিরেক্টলি আছে। আমি বলি আপু, যদি থাকে এরকম যে স্ট্রাকচারাল, সেখানে থাকতে পারে ডিলিশন, ইনসারশন, রিং ক্রোমোজোম, ট্রান্সলোকেশন, এগুলো থাকে। আর নিউমেরিক্যালের মধ্যে কি থাকে, ডাউন সিনড্রোম, পাতাও সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, ক্লিনিফেল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম, এগুলা। ক্লিয়ার? জি ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল, এই মাল্টিফ্যাক্টরিয়াল ডিসঅর্ডারে আপু কি বুঝতে পারছেন? আপু একটু শেষ করেন, এবার মিজান ভাই এরপরে বলবেন। জি ভাইয়া, জি জি এবার বুঝতে মিজান ভাই পেরেছি। বলেন। হ্যাঁ মিজান ভাইয়া ভাই। ওই মাল্টিফ্যাক্টরিয়াল ডিসঅর্ডারে কিছু এক্সট্রা টপিকস বলছিলেন, ডায়াবেটিক মেলাইটাস, ওবেসিটি, এগুলো তো অ্যাকোয়ার্ডের মধ্যে পড়বে না? এইগুলো এক্সাম্পল হচ্ছে গুলো, আপনার এক্সাম্পল অ্যাকোয়ার্ডের মধ্যে পড়বে, এটা অ্যাকোয়ার্ডের কি মধ্যে ছিল? পড়বে। যে অ্যাকচুয়ালি ডায়াবেটিস ভাইয়া এখানে কোশ্চেন ভাইয়া দিলে অ্যাকোয়ার্ড কনজেনিটাল এভাবে আলাদা করে দিবে না, একটা হেডিং এ দিবে। ঠিক আছে, জি, তাহলে ডায়াবেটিক মেলাইটাস, ওবেসিটি আমরা অ্যাড করে রাখবো। জি। ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, অবেসিটি, হাইপারকোলেস্টেরমি, এই চারটা অ্যাড করবেন। জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কিছু বলার আছে বা কোনো কিছু বুঝতে অসুবিধা? সামান্ত রিস্তা আপু হ্যান্ড রেজ করেছিলেন কি এখন না আগে, আমি বুঝতে পারছি না, কিছু বলা থাকলে বলতে পারেন। ভাই আগে হ্যান্ড রেজ আচ্ছা করছিলাম। আচ্ছা ঠিক আছে আপু। আপু ক্লাস বুঝতে কি অসুবিধা হয়েছে, বা ক্লাস কেমন লেগেছে?
হ্যাঁ, খুবই ভালো লাগছে। জেনেটিক্স নিয়ে মানে আন্ডার গ্রাজুয়েট লেভেল থেকে একটা ভয় কাজ করতো, কিন্তু আপনি প্রত্যেকটা মানে টপিক যেভাবে এক্সপ্লেন করছেন মানে ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, Thank থ্যাংক you. ইউ। তারপরে সবার জন্য, ভাইয়া আপু সবার জন্য, কারো যদি কোশ্চেন সলভ করতে যে বুঝতে অসুবিধা হয় আমাকে নক দিবেন, আমি চেষ্টা করবো সলভ করার জন্য। ঠিক আছে। ডক্টর মীর রায়হান ভাই, রায়হান ভাই কি আছেন? রায়হান ভাই কি শুনতে পাচ্ছেন? ভাই ভাইয়ার কোনো পার্টিসিপেশন ছিল না, এই জন্য আমি জিজ্ঞাসা করছি আসলে। যাই হোক, ভাইয়া মনে হয় মিউট করা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি। জেনেটিক্স খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে পড়বেন। অ্যাটলিস্ট নেক্সট পরীক্ষার আগে 2বার দেখার চেষ্টা করবেন। ঠিক আছে। আমি অ্যাসিওর করতে পারি ডিপ্লোমায় ইনশাল্লাহ 2টা প্রশ্ন মানে পাবেন, অ্যাটলিস্ট একটা পাবেনই। সো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, থ্যাংক ইউ ধন্যবাদ। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম।